হ্যালো, ওয়েলকাম টু দ্য সিডি এন্ড এক্সপ্রেপ। আজকে আমরা আরেকটা মহাম্যারাথন নিয়ে চলে এসেছি, যেখানে বিভিন্ন সাবজেক্ট থেকে অনেক মিক্স কোশ্চেন থাকবে। আর প্রথমেই যারা বিএসসিদের এক্সাম দিয়ে এসছো তাদেরকে শুভেচ্ছা। আশা করি সবাইকার পরীক্ষা খুব ভালো গেছে, কিন্তু যাদের এক্সাম ভালো হয়নি তারা একদমই ভেঙে পড়বে না। এই টাইমটাকে হাতিয়ার বানাও। মেনলি তোমাদের সময় জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সময় হচ্ছে আমাদের সব থেকে মূল হাতিয়ার। এই সময়টাকে তোমরা হাতিয়ার বানিয়ে তোমরা পরবর্তীকালে আরো বড় বড় এক্সাম ক্র্যাক করতে পারবে, ঠিক আছে? ফেলিওর মানে এটা নয় যে জীবনের শেষ, ঠিক আছে? হয়তো তোমাদের মনে হচ্ছে যে কোশ্চেন দেখে তোমাদের মনে হচ্ছে যে হতে পারে আমি সিলেক্ট হতে পারিনি, কিন্তু দেখো আগে কাট অফ কতদূর যায় সেটা দেখো, নিজের মধ্যে বিশ্বাস রাখো যে হতে পারে, এবং পরবর্তীকালে ইন্টারভিউর জন্য একটু প্রিপারেশন নাও। আর যাদের মনে হচ্ছে যে না আমার অনেক কোশ্চেন ভুল হয়ে গেছে, তাদেরকে বলছি একদমই ভেঙে পড়বে না, কারণ এটাই তোমার জীবনের শেষ নয়। এটাকেই তোমরা হাতিয়ার বানিয়ে তোমরা আরো বড় বড় এক্সাম ক্র্যাক করতে পারবে। ধরো তোমাদের কাছে কোনো কিছু বেস্ট কিছু অপেক্ষা করছে না, যারা ভাবছো যে তোমাদের এই এক্সামটা হলো না মানে জীবনের শেষ, কিন্তু না, নার্সিং এর তো অনেক এক্সাম আছে। সেন্ট্রাল লেভেল থেকে শুরু করে আমাদের স্টেটে বিভিন্ন এক্সাম হচ্ছে, সিএইচওর এক্সাম হচ্ছে, সেন্ট্রাল লেভেলে আরআরবি এক্সাম হচ্ছে, নর্সেট হচ্ছে। তো যারা আজকে মনে হচ্ছে যে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো ভুল হতে পারে, সেখান থেকে শিক্ষা নাও। ভেঙে পড়ার জন্য একদমই তোমরা পরীক্ষার হলে যাওনি। আর একদম মনে রাখবে, তোমার এই দিনটা তোমার পরবর্তীকালে কি তোমাদের সাফল্যের মানে হাতিয়ার হবে। কিন্তু একদমই তুমি যদি এখানে ভেঙে পড়ো লোকের কথা শুনে, তাহলে কিন্তু তুমি ভবিষ্যতে কোনোভাবেই সাকসেসফুল হতে পারবে না। আমি তোমাদেরকে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি। আমি যখন নিজে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর এসএসসি গ্র্যাজুয়েশন করার পর আমার নিজের যে টাইমটা পেরিয়েছে, সেটা সত্যিই কষ্টের বলবো না, সেটা সত্যিই স্ট্রাগলিং একটা টাইম ছিল। ওকে, তো সবার ক্ষেত্রে এরকম একটা টাইম থাকে, তো সেই টাইমটা পেরিয়ে যায়, কিন্তু সেই টাইমে যদি তুমি ভেঙে পড়ে কান্নাকাটি করে থাকো, তাহলে সেই টাইমটা কিন্তু কোনো দিনও চেঞ্জ হবে না, একই টাইম থেকে যাবে। কিন্তু যদি তুমি এই টাইমটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরো বড় এক্সামের জন্য প্রিপারেশন নাও, ধরো তোমার একটা এক্সাম ভুল হতেই পারে, একটা এক্সাম খারাপ হতেই পারে, তোমরা নিজেকে এমন ভাবে প্রিপেয়ার করো যাতে ভবিষ্যতে তোমরা কোনো একটা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি এরকম ভাববেই না। তোমরা ভাববে নিজেকে এমন ভাবে প্রিপেয়ার করতে হবে যে প্রত্যেকটা এক্সাম আমরা ক্লিয়ার করতে পারবো। যেখানে কমন কি জিনিস, যে আমরা অনেক সময় কি করি না, আমাদের কমন কিছু কোশ্চেন বা কমন কিছু টপিক দেখে আমরা পড়ে যাই, পরীক্ষা হলে কমন আসলো না। ধরো কমন কখন দেবো, যখন আমরা ধরো কোনো বিএসসি নার্সিং করছি, জিএনএম করছি, সেখানে আমাদের 10 ইয়ার্সের একটা সিলেবাস থাকে, সেখান থেকে আমরা কি কমন পেতে পারি। কিন্তু এখানে যে স্টাফ নার্সের এক্সামটা হলো, সেখানে তো কোনো পিওয়াইকিউ ছিল না, কিচ্ছু ছিল না, আমরা জাস্ট একটা অনুমান করে পড়ে যাচ্ছিলাম। তো সেই পরীক্ষায় আমরা গিয়ে দেখলাম যে হ্যাঁ, আমাদের যে ইজি লেভেলটা থেকে একটু হার্ড লেভেলের কোশ্চেন এসছে। আমাদের কয়েকটা সাবজেক্ট হয়তো হার্ড গেলেও কয়েকটা কোশ্চেন ইজি ছিল, যেটা নর্মাল যে কোনো এক্সামেই তোমরা গেলে দেখতে পাবে যে 50% কোশ্চেন হয়তো ইজি থাকবে, 50% হয়তো হার্ড থাকবে। তো সেরকম ভাবে তোমরা ভেঙে পড়লে চলবে না। তোমাদেরকে কি মেনটেন করতে হবে? কনসিস্টেন্সি। আজকের থেকেই তোমরা প্রতিজ্ঞা নাও যে আমরা আজকের থেকেই আমাদের বেস্টটা দিয়ে পড়াশোনা করবো, যাতে এর পরবর্তী যে নার্সিং এক্সামগুলো হয় সেগুলো তোমাদেরকে ক্র্যাক করতেই হবে। আমরা কোনো কিছু কমন নিয়ে পড়বো না, পড়তে হবে কি না আমাদের বইয়ে যা আছে তাই পড়তে হবে। তার জন্য কি মেনটেন করতে হবে আমাদের? দেখো, মেনলি একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। কনসিস্টেন্সি, ঠিক আছে, এটা সব থেকে বড় ব্যাপার, ঠিক আছে। তার সাথে কি মেনটেন করতে হবে? ডিসিপ্লিন, ঠিক আছে, ডিসিপ্লিন। তার সাথে কি একটা প্রপার রুটিন মেনটেন করতে হবে, যে রুটিনে হয়তো যারা ধরো জব করছো তাদের কাছে তো সারাদিনটাই টাইম পাচ্ছ না, তারা একটা প্রপার রুটিন বানিয়ে নিলে যে আমাকে জব থেকে এসে এই টাইমটায় আমাকে পড়াশোনা করতেই হবে, তো সেই টাইমটাই তোমরা পড়তে বসে গেলে। তার সাথে কি একটা প্রপার বুক ফলো করতে হবে। কি প্র্যাকটিস, আরেকটা কি ইম্পর্টেন্ট জিনিস, প্র্যাকটিস। শুধুমাত্র পড়ে গেলাম এমন না, প্র্যাকটিস তোমরা কতক্ষণ করবে? ধরো কেউ দিনে 8 ঘন্টা স্টাডি করো, ধরো কেউ দিনে 8 আওয়ার্স স্টাডি করো। ওকে, আমি একটা অ্যাভারেজ ধরে বলছি, তার মধ্যে হাফ টাইমটা প্র্যাকটিস করবে, হাফ টাইমটা পড়াশোনা করবে। কারণ যদি তুমি হোল টাইম পড়াশোনা করতে লাগিয়ে দাও, তাহলে তোমার মাথায় যেটা ঢুকছে সেটা কিভাবে অ্যাপ্লাই হবে সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো না। তার জন্য তোমাদেরকে কি করতে হবে? হাফ টাইম পড়াশোনা করতে হবে, হাফ টাইম তোমাদের প্র্যাকটিসের পিছনে লাগাতে হবে। আর সব থেকে বড় বললাম, আর একদমই ভাববে না যে আমার ব্যাড লাক ছিল তাই আজকে আমার হয়নি। এটা মনে করবে যে আমার ভুল ছিল, যে আমি কিছু বেছে বেছে জিনিস পড়ে গেছিলাম, হয়তো আমি কিছু পুরো টপিকটা বা পুরো সিলেবাসটা কভার করে যায়নি, আমারই ভুল ছিল। এই ভুলগুলোকে শুধরে যদি তুমি ভবিষ্যতে এগোতে পারো,
তখন বুঝতে পারবে যে তুমি নিশ্চয়ই সফল। এই দিনটা যদি ধরো তোমার কাছে একটা চাকরি তুমি সহজে পেয়ে গেলে, তাহলে সেই জিনিসের স্বাদ তুমি কোনো দিনও পাবে না। আজকে যে স্ট্রাগলটার মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, সেই স্ট্রাগলটা যদি কমপ্লিট করে একটা জব পাও, তখন দেখবে সেই স্যাটিসফ্যাকশন আলাদা। আমার কথাটা সেদিন মিলিয়ে নিও, সেই দিন দেখবে যে স্যাটিসফ্যাকশনটা তুমি পাবে, সেই রকম মানে ফিলিংস কোথাও নেই দুনিয়াতে। আমার নিজের সাথে হয়েছে, আমি তাই তোমাদেরকে মানে শেয়ার করছি। এমন নয় যে আমার লাইফেও কোনো ফেলিয়ার আসেনি, অনেক ফেলিয়ার এসছে, অনেক রিজেকশন এসছে। তারপরে আজকে আমি নিজে প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমি এমনভাবে নিজেকে তৈরি করব যেখানে কোনো নার্সিং এক্সাম বাদ যাবে না। স্টেট লেভেলে হোক, সেন্ট্রাল লেভেলে হোক, কমন কিচ্ছু না। তোমার বইয়ের মধ্যেই যা আছে সবই পড়লে তুমি সেখানে কমন পাবেই, কমন পেতে বাধ্য। তো একদমই ভয় পাবে না, নিজে আজকে ভেঙে না পড়ে। হ্যাঁ, মানুষের যেহেতু আমরা মানুষ, হিউম্যান বিং, তাই আমাদের খারাপ লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার, খারাপ লাগবে। কিন্তু খারাপ লাগাটা এমন পর্যায়ে পৌঁছে যাও না যেখানে তোমার পুরোপুরি তুমি নিজে ব্রেকডাউন হয়ে যাচ্ছ, তোমার নিজের পড়াশোনায় ক্ষতি হচ্ছে, একদমই না। ব্রেকডাউন এসছে, একটা খারাপ ফেজ চলছে, মানছি যাদের এক্সাম খারাপ হয়েছে তাদের একটা খারাপ ফেজ চলছে, কিন্তু এই খারাপ ফেজের মধ্যে দিয়েই নিজেকে তৈরি করো, নিজে বোঝার চেষ্টা করো, পয়েন্টিং করো, খাতা নিয়ে বসো যে আমার এই জায়গাগুলো রং ছিল, এই মেথডগুলো আমার রং ছিল। এরকম ভাবে করলে হবে না। আমি শুধু থিওরি পড়ে গেছিলাম, আমি শুধু বই পড়ে গেছিলাম, আমি কোনো রকম কোনো প্র্যাকটিস করিনি, আমি শুধু বই নিয়ে বসেছিলাম, পড়াশোনাই করিনি, মোবাইল নিয়ে খাচ্ছি। এই সমস্ত ভুলগুলো নিজেকেই বের করতে হবে যে আমার লাইফে কি কি ভুল ছিল যার জন্য আমি আজকে ক্র্যাক করতে পারলাম না এক্সামটা। তো বুঝতে পারছো তো, সময় চেঞ্জ হবেই। আজকে যদি তুমি পড়াশোনা করো, আজ থেকে 1 বছর পর দেখবে কোনো নার্সিং এক্সাম বাদ যাচ্ছে না। তুমি দেখবে সেখানে তুমি মানে সিলেকশন তো দূরের কথা, দেখবে তুমি হাইয়েস্ট র্যাঙ্ক করে বসে আছো। ঠিক আছে, এটা একদম মাথায় রাখো যে নিজের ভুলগুলো বুঝতে চেষ্টা করো যে আমি কোথায় কোথায় ভুল ছিলাম, কোন কোন জায়গাগুলো আমাকে শুধরাতে হবে। কারণ দেখো, হিউম্যান বিং এ একটা মানুষ, মানে হিউম্যান বিং এ একটা প্রাণী যে নিজে চাইলে নিজে করতে পারবেই, তাই না? যে আমি এটা করব তো করবই, কিন্তু যদি না বলি করবো না, করতেও পারবো না। আজকে ও কথা শোনাচ্ছে, আজকে এ কথা শোনাচ্ছে, ভবিষ্যতে তোমাকেই বলবে যে ইস কেন সেদিন বলেছিলাম কথাগুলো, আজকে তো সে এত বড় মানে জায়গায় চলে গেছে। এই দিনটার অপেক্ষাতেই আছে, আর সময় তোমাকে মানে এই সময়টা হয়তো তোমার জন্য ছিল না। আমি মানে যারা আজকে এক্সাম ভালো হয়েছে তাদের থেকেও বেশি আমি তাদের সাথে কথা মানে তাদের জন্য বলছি, যে যাদের এক্সাম মনে হচ্ছে না ভালো হয়নি, তাদের জন্য বলছি একদমই ভেঙে পড়ার কিছু নেই। নিজে পড়তে বসো, মানে বইয়ের প্রথম পাতা থেকে দরকার হলে শেষ পাতা পর্যন্ত পড়ে যাও, ওরকম ভাবে যে কোন কোশ্চেন আসবে না দেখছি পরীক্ষাকে, কোন কোশ্চেন আমাকে আটকাতে পারে, আমি এক্সাম হলে গিয়ে দেখবো। তোমরা তো সবাই আশা করি কোশ্চেনের প্যাটার্ন দেখেছো, স্যার তোমাদেরকে বলেছেন যে এইভাবে কোশ্চেনের প্যাটার্ন এসেছিল। আমি সেই রকম ভাবেই কয়েকটা আজকে যে ম্যারাথনটা নিব সেটা মোটামুটি তোমাদের ক্লিনিক্যাল বেসড কিছু কোশ্চেন আমি দেওয়ার চেষ্টা করেছি। ইজি কোশ্চেন থাকবে না, একদমই নয়, ইজি কোশ্চেনও থাকবে কিন্তু ক্লিনিক্যাল বেসডও কোশ্চেনও থাকবে। ওকে, ক্লিনিক্যাল বেসড কোশ্চেন থাকবে, কিছু একটু বড় কোশ্চেন থাকতে পারে, কিছু ওয়ান লাইনার কোশ্চেন থাকবে। এই কোশ্চেনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। কিন্তু যারা বিএসসি, দেখো কাট অফ তো তোমাদের হাতে নেই। ধরো তুমি যে মেন্টাল স্টেটে আছো বা তুমি যে মেন্টাল স্টেটে ছিলে পরীক্ষা হলে, সেই মেন্টাল স্টেটেই এক্সাম হলে ধরো অন্য কেউ ছিল, তো ভুল সবাইকারই হতে পারে, এমন নয় কাট অফ খুব উপরে যাবে। আমরা যে ডেটাটা অ্যানালাইসিস করে দেখছি সেখানে দেখতে পাচ্ছি কাট অফ নামবে। তো ইন্টারভিউর ওপর ফোকাস করো, যে গতিতে পড়াশোনা করছিলে সেইভাবেই পড়াশোনা করতে থাকো। খারাপ লেগে গেছে, একদিন মাঝে পেরিয়ে গেছে, ব্যাস ওই টাইমটা পেরিয়ে গেছে, আর একদমই না। আর বেসিক্যালি জিএনএমদের যাদের এক্সাম বাকি আছে তাদের জন্য আমি বলবো যে তোমাদের যেহেতু এক্সামের জন্য এখনো 7 দিন টাইম আছে, তোমরা না ভেবে পড়তে শুরু করো। মানে ধরো বিএসসির কোশ্চেন টাফ এলো, হয়তো তোমাদের কোশ্চেন ইজিও দিতে পারে না, তোমরা ভাবলে তোমাদের কোশ্চেন যে টাইপের আসতে পারে তার থেকে অনেকটা ইজি চলে এলো। তুমি যখন প্র্যাকটিস করবে নিজে হার্ড প্লাস ইজি কোশ্চেন, তখন দেখবে এক্সাম হলে ইজি কোশ্চেনও ইজি মনে হবে, হার্ড কোশ্চেনও তোমার ইজিই মনে হবে। তো হাল ছেড়ো না, পড়াশোনা করো। আর একটা কথা বলবো যেটা খুবই ইম্পর্টেন্ট, কোনো জিনিসকে ইম্পর্টেন্ট নয় এই জাজটা করতে যাও না। চোখের সামনে যে বই পাচ্ছ প্র্যাকটিস করো, চোখের সামনে যা পাচ্ছ সেটা নিয়েই পড়তে বসে যাও। এমন নয় যে আমি পড়বো না, কিচ্ছুই হবে না আমার দ্বারা, দেখবে তোমার দ্বারাই সবকিছু হয়েছে। একদিন আমার কথাটা মিলিয়ে নিও, দেখবে তোমার দ্বারাই সবকিছু হয়েছে, তুমিই পেরেছো। যেখানে দেখবে যারা বলছিল তারা হয়তো দেখবে তোমার থেকে নিচু পোস্টে কাজ করছে। আমি বলছি না এটা সবার জন্যই বলছি যে সবাই
অনেক উঁচু পোস্টে যেতে পারবে, কিন্তু যদি ভেঙে পড়ো সেগুলো সাময়িক, সেগুলোকে ভুলে যাও, সেগুলো সবার লাইফেই হতে থাকে। স্ট্রাগল যদি না থাকে, বড় বড় কোনো একটা মানুষের হিস্ট্রি পড়ে দেখবে, যদি কোনোদিনও টাইম থাকে সেই মানুষের হিস্ট্রি পড়ে দেখবে, তাদের লাইফও স্ট্রাগলেই ভর্তি। তার জন্য আজকে গোটা দুনিয়া সেই মানুষটাকে চেনে, ঠিক আছে? যে মানুষগুলো সহজে কোনো কিছু পেয়ে যায় সেই জিনিসের কোনো মূল্য নেই, এটা মাথায় ঢুকিয়ে নাও। যে সহজে পেয়ে যাবে তার কোনো মূল্য নেই। তার থেকে আমি বড় কথা বলছি, নিজে একটা রুটিন বানাও, রুটিন বানিয়ে পড়তে বসো ডেলি। এমন নয় আমার তো স্টাফ নার্সের এক্সাম হয়ে গেল, আমি আর পড়ছি না, যেদিন এক্সাম আসবে তার 1 মাস আগে পড়বো। দেখো তাহলে কিন্তু এই রকমই অবস্থা হবে। সিবিটির যেদিন নিশ্চয়ই তোমরা নোটিশ পেয়েছো তারপর থেকে পড়াশোনা করছো তো? একদমই না, এখন থেকেই পড়াশোনা শুরু করো। আজ কালকে করব, পরশু করব, একদিন মেলা পেরিয়ে গেল, একদিন পিকনিক পেরিয়ে গেল, একদমই না। পড়তে তোমরা আজ থেকেই শুরু করবে। হ্যাঁ, মাঝে অবশ্যই মাইন্ড ফ্রেশনেস, পিকনিক যাওয়া, ঘুরতে যাওয়া সবই রাখো, কিন্তু পড়াশোনাটাও তোমার সাথে ওইভাবেই চলবে। প্রত্যেকটা সাবজেক্টকে অ্যাটাক করো, প্রত্যেকটা সাবজেক্টে যে যে কোশ্চেনগুলো তুমি মানে হার্ড লাগছে সেই কোশ্চেনগুলোকে অনেকবার করে পড়ো, এক্সপ্লানেশন পড়ো, দেখবে ওই কোশ্চেনগুলোই তোমার কাছে একদিন ইজি মনে হবে। আজকে মানে পরীক্ষা হলে গিয়ে তোমার কেন মনে হচ্ছে কোশ্চেনগুলো হার্ড? কারণ তুমি সেই কোশ্চেনগুলো পড়োনি। সেগুলো কার দোষ? নিজের, কারণ না, তাই না? নিজে পড়িনি, নিজে অতটা প্র্যাকটিস করতে পারিনি, তাই আমার এই জিনিসগুলো। সব থেকে প্রথম নিজের ভুলটা মানে ধরতে শিখো, যে কোথায় কোথায় ভুল হচ্ছে। আমি বারবার বলছি, কারণ তোমার ভুল আমি বা অন্য কোনো টিচার গিয়ে বুঝতে পারবে না। দেখো, আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা চেষ্টা করছি করার, কিন্তু আলটিমেট তুমি যদি চেষ্টা করো তাহলে আমাদের যে মানে আমাদের যে হার্ডওয়ার্ক, তোমার হার্ডওয়ার্ক, এই দুটো মিললেই তখন তোমরা এক্সাম ক্র্যাক করতে পারবে। এমন নয় শুধুমাত্র আমরা পড়িয়ে যাব, তোমরা নিজের থেকে আর কিচ্ছু পড়বে না। ম্যাম যেটা বলছেন, স্যার যেটা বলছেন সেটাই এক্সামে আসতে হবে। দেখো, সিলেবাস তো অনেক বড়, আমরা যেটা বলছি তার বাইরেও অনেক কিছু থাকবে। তো সেই জিনিসগুলোকে তোমাদেরকে নিজেদেরকে মানে চেষ্টা করতে হবে যতটা হবে পড়ার। দেখো, এখন তো আর জিএনএমদের জন্য বলবো না যে তোমরা আবার সেই সবকিছু খুলে বসে যাও, একদমই না। কারণ ওদের জন্য আমি বলবো যে অবশ্যই রিভিশন করো, রিভিশন ইজ ইম্পর্টেন্ট। তুমি এতদিন যেগুলো পড়েছিলে হয়তো আমাদের পড়েনি, মানে হয়তো বিএসসিদের পড়েনি, আমি যেটা চেষ্টা করেছিলাম মানে যে বিএসসিদের এই প্যাটার্নে হতে পারে, কিন্তু ওখানে সেন্ট্রাল লেভেলের অনেক কোশ্চেনই ছিল যেগুলো সত্যি একটু ডিফিকাল্ট। কিন্তু তোমরা আজ থেকে ওই লেভেলেই পড়াশোনা করো, বুঝতে পেরেছো তো লেভেলটা? সেই লেভেলেই পড়াশোনা করো। সময় একদিন চেঞ্জ হবে, তোমারও একদিন টাইম আসবে। আজকে হয়তো তার সময় ছিল, তার জন্য তার হয়ে গেছে, কিন্তু যে স্ট্রাগলটার মধ্যে দিয়ে তুমি যাবে সেটাই তোমার সারা জীবন মনে থাকবে, যে সেদিন হয়নি বলেই আজকে আমি লাইফের বেস্ট জায়গাতে আসতে পেরেছি। বুঝতে পেরেছো? অনেক জ্ঞান দেওয়া হয়ে গেল, ঠিক আছে? চলো আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নাও। আমি আজকে কোশ্চেনগুলো কিছু ক্লিনিক্যাল বেসড বললাম, যেরকম ক্লিনিক্যাল বেসড কোশ্চেন আনার চেষ্টা করেছি। তো অবশ্যই পড়াশোনা করো, ভেঙে পড়ার কিচ্ছু নেই। লাইফে একটা পরীক্ষার ফেলিওর মানে একদমই মানে তুমি ফেল হয়ে গেছো কোথাও, একদমই না। অনেক রকম পরীক্ষা আসবে। অনেকে ভাবো হয়তো স্টেটের অনেক রিক্রুটমেন্ট নেই, কিন্তু সেন্ট্রালের রিক্রুটমেন্ট আসছে, সেই এক্সামগুলোও তোমরা চাইলেই পারবে। একদমই নয় যে আমি জিএনএম পড়েছি মানে পারবো না, রেলওয়ের এক্সামও দেওয়া যায়। তো দেখো তোমরা কতটা কি পারছো, নিজেকে আস্তে আস্তে রেডি করো। যারা জব করছো তারাও ভেঙে পড়ো না, যারা জব করছো তারা জবের টাইমটা বাদ দিয়ে যতটুকুন টাইম পাচ্ছ, দেখো এখন তো আমি বলতে পারি না তোমরা জব ছেড়ে দিয়ে পড়াশোনা করো, সেটা আমার বা বলা একদমই উচিত না। কারণ দেখো, অনেকের বাড়ির কন্ডিশন মানে যেরকম হয়, অনেকের ধরো বাধ্যতামূলক কাজ করতে হয়, তো তোমরা করো। তার বাইরেও আমরা কি করি, মোবাইল দেখি, তো কিছু টাইমে মোবাইল দেখি, তো মোবাইল দেখার টাইমটাকে বাদ দিয়ে তোমরা 1 ঘন্টা 2 ঘন্টা ডেলি টাইম দাও। দেখবে 1 বছর পর তোমার যে ইমপ্রুভমেন্টটা হয়েছে সেটা কেউ আটকাতে পারছে না, সেখান থেকে তোমার কোনো এক্সামই বাদ যাচ্ছে না। ওকে, তো চলো আজকে দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, ড্যাশ এ নার্স শুড কেয়ারফুলি মনিটর এ ক্লায়েন্ট ফর দ্য ফলোইং দ্য সাইড ইফেক্ট অফ দ্য এমজিএসওফোর। এমজিএসওফোর এর সাইড ইফেক্ট কি সেটা দেখবে, সেটা তোমাদেরকে কোশ্চেনে চেয়েছে। এমজিএসওফোর কি? এমজিএসওফোর একটা অ্যান্টি কনভালসেন্ট বা টোকোলাইটিক এজেন্ট। ওকে, এমজিএসওফোর কি? এমজিএসওফোর একটা অ্যান্টি কনভালসেন্ট বা টোকোলাইটিক এজেন্ট বা টোকোলাইটিক এজেন্ট। ওকে, এমজিএসওফোর এর নর্মাল রেঞ্জ কত? আমাদের এমজিএসওফোর যে অ্যান্টি কনভালসেন্ট, যেটা মেনলি আমাদের কখন দেওয়া হয়, যখন সিভিয়ার প্রি এক্লেমসিয়ার পেশেন্ট থাকে বা যখন এক্লেমসিয়া হয় তখন আমাদের কি দেওয়া হয়, এমজিএসওফোর। মেনলি আমাদের যে প্রোফাইলেকটিক ডোজ দেওয়া হয়
সিভিয়ার প্রি এক্লেমসিয়াতে সেটা মেনলি কি যাতে এক্লেমসিয়া না হয়, প্রেগনেন্সি সময় বা লেবারের সময় যাতে সিজার না হয়, তার জন্য আমাদের প্রোফাইলেকটিক ডোজ দেওয়া থাকে কি সিভিয়ার প্রি এক্লেমসিয়া ক্লায়েন্টদের। ওকে, এমজিএসএফ এর নর্মাল রেঞ্জ কত? নর্মাল রেঞ্জ কত হবে? নর্মাল রেঞ্জ হচ্ছে 4 থেকে 7 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। ওকে, এমজিএসএফ টক্সিসিটিতে কি কি সাইন্স দেখা যায়? এমজিএসএফ টক্সিসিটিতে মেনলি লস অফ ডিপ টেন্ডন রিফ্লেক্স, রেসপিরেটরি ডিপ্রেশন দেখা যায়, আর কি দেখা যায় না, কার্ডিয়াক ডিসরিদমিয়া দেখা যায়, আর ইউরিন আউটপুট কত হবে? লেস দেন 30 ml per hour। ওকে, কি কি দেখা যায় তাহলে? কি কি বললাম? টক্সিসিটি সাইন। ওকে, টক্সিসিটি সাইন কি কি বললাম? প্রথমে হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন দেখা যায়, রেসপিরেটরি ডিপ্রেশন সেখানে কি হয়? লেস দেন 12 ব্রিথ পার মিনিটের নিচে চলে যায় রেসপিরেশন। ওকে, তারপরে কি দেখা যায়? একটা ইউরিন আউটপুট কমে যায়, ইউরিন আউটপুট লেস দেন 30 ml per hour, লেস দেন 30 ml per hour দেখা যায়। কার্ডিয়াক ডিসরিদমিয়া দেখা যেতে পারে, রিদমিয়াস দেখা যায়, ঠিক আছে। আরেকটা কি? লস অফ ডিপ টেন্ডন রিফ্লেক্স, ওকে, তাহলে কি হলো? এমজিএসএফ আমাদের একটা টোকোলাইটিক এজেন্ট বা অ্যান্টি কনভালসেন্ট এজেন্ট। এই এজেন্টের নর্মাল রেঞ্জ কত? 4 থেকে 7 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আরেকটা কি? টক্সিসিটির এই সমস্ত সায়েন্সগুলো দেখা যায়। এখানে দেখো তোমাদের কোশ্চেনে কি দিয়েছে? এ নার্সেস কেয়ারফুলি মনিটর আ ক্লায়েন্ট ফর এ ফলোইং সাইড ইফেক্ট অফ এমজিএসএফ। এমজিএসএফ এর কোন সাইড ইফেক্টটা দেখবে? দেখো, ভিজুয়াল ব্লারিং, এপিগ্যাস্ট্রিক পেন, ট্যাকিপনিয়া নাকি রেসপিরেটরি ডিপ্রেশন। দেখো, ভিজুয়াল ব্লারিং এন্ড এপিগ্যাস্ট্রিক পেন এগুলো মেনলি আমাদের প্রি এক্লেমসিয়া সাইন পড়েছে। তো প্রি এক্লেমসিয়া মানে কি? প্রি এক্লেমসিয়া মানে হচ্ছে বিপি থাকবে আমাদের 140/90 উপরে থাকবে, আমাদের ইডিমা থাকবে, প্রোটিনুরিয়া থাকবে, আর কাদের হবে? আমাদের প্রিভিয়াস যে নর্মোটেনসিভ মাদার থাকছে তাদের হবে 20 উইকস অফ জেস্টেশন। আফটার দ্য 20 উইকস অফ জেস্টেশন দেখা যায়, ঠিক আছে। আমি তোমাদেরকে এগুলো আগেই ব্যাচে সব বলেছি, তাও যেহেতু বলছি তাই সবগুলো বলে দিচ্ছি। এগুলো আমাদের প্রি এক্লেমসিয়া সাইন। ট্যাকিপনিয়ার সঙ্গে এখানে কোনো মানে স্পেসিফিক্যালি কোনো সঙ্গ নেই। তাহলে এমজিএস উপরে যে সাইড ইফেক্ট সেটা কি হলো? আমাদের রেসপিরেটরি ডিপ্রেশন। ওকে, রেসপিরেটরি রেটটা কত নিচে চলে যাবে? আমাদের লেস দেন 12 ব্রিথ পার মিনিট। এই কোশ্চেনটা আমি যে তোমাদের বললাম, এখানে আরেকটা ক্লিনিক্যাল বেস কি কোশ্চেন হতে পারে? যদি এমজিএসএফ এর লেভেল 12 ব্রিথ পার মিনিটের নিচে চলে, মানে রেসপিরেটরি রেট 12 ব্রিথ পার মিনিটের নিচে চলে যায়, তখন আমরা এমজিএসএফ দেব নাকি স্টপ করব নাকি কন্টিনিউ করব নাকি ডক্টরকে ইনফর্ম করব? যখন দেখবে টক্সিসিটি সাইন দেখা যাচ্ছে তখন আগে জিনিসটা স্টপ করবে বা দেবে না, কন্টিনিউ করবে না। ওকে, এগুলো হচ্ছে প্রায়োরিটি নার্সিং রেসপন্সিবিলিটি। আমাদের যখন প্রায়োরিটি নার্সিং রেসপন্সিবিলিটি দেওয়া থাকে তখন 4টা অপশনকে ভালো করে ট্যালি করবে। এখানেই মানুষের কনফিউশন সৃষ্টি হয় যে 4টা অপশনের মধ্যে কোন অপশনটা হতে পারে। একটু ভালো করে জিনিসটা ডেপথে গিয়ে ভাবার চেষ্টা করবে। ধরো কোনো একটা টপিক দিল, এখানে ধরো এমজিএসএফ এর মতোই তোমাকে কোনো একটা টপিক দিল, তুমি সেই টপিকের ব্যাপারে কি কি জানো সেগুলো আগে মাইন্ডে করবে, কারণ তুমি যেটা জানো সেটা তোমার কোশ্চেনের অ্যান্সার দিতে সাফিসিয়েন্ট, বুঝতে পারছো। কিন্তু অপশনগুলো হয়তো তোমার সেরকম ট্রিকি ওয়েতেই ফেলা আছে যেটা তুমি বুঝতে না পারো বা লোকের কনফিউশন সৃষ্টি হয়। তো তুমি একটু ভাবার চেষ্টা করবে সেই ব্যাপারে তুমি কি কি জানো, তারপরে কোশ্চেনের অপশনগুলোর সাথে ট্যালি করে দেখবে তুমি যেটা জানো সেটা কিভাবে ওটার সাথে লিঙ্কড, বুঝতে পারছো। এইভাবেই কিন্তু তোমার এলিমিনেশন মেথড যাবে, এভাবেই তোমার কোশ্চেনের আনসার বেরোবে। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। ড্যাশ আর বেশি কথা বলবো না, হলে কোশ্চেনগুলো কভার করতে পারবো না। ওকে, ড্যাশ আয়রন ডেক্সট্রান ইজ আ প্যারেন্টাল আয়রন প্রিপারেশন, দ্য নার্সেস শুড নো দ্যাট it also called the intrinsic factor must be given the abdomen, requires the use of the J-trap method, should be given the subcutaneous। কোশ্চেনে বলেছে আয়রন ডেক্সট্রান দেবে, প্যারেন্টাল আয়রন প্রিপারেশন একটা, সেই দ্য নার্সেস টু নো দ্যাট মানে নার্সদেরকে কি জানা উচিত। আয়রন যখন দেব তখন আমাদেরকে মেনলি J-trap মেথডে দিতে হবে। কেন দিতে হবে J-trap মেথড? কোন মেথড দিব? J-trap মেথড। ওকে, J-trap মেথড দেখো, এটা হচ্ছে আমাদের J-trap মেথড। দেখো আইএম ইনজেকশন আমরা দিই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা J-trap মেথড, ঠিক আছে। দেখো কোন মেথড? J-trap মেথড হচ্ছে আইএমএ দেওয়া হয়, এটা আমাদের J-trap মেথড। এখানে কি কি দেওয়া হচ্ছে? আয়রন ইনজেকশন দেওয়া হচ্ছে। কিসের জন্য দেওয়া হচ্ছে? পারপাস কি? পারপাস হচ্ছে যাতে ব্যাকফ্লো না হয় বা লিকেজ না হয়, টু প্রিভেন্ট ব্যাকফ্লো or leakage of injection।
লিকেজ অফ ইনজেকশন। ওকে, তাহলে কি অপশনের মধ্যে কোনটা হবে? ইট অলসো কল দ্য ইন্ট্রিনসিক ফ্যাক্টর। দেখো আয়রন ডেক্সট্রানের সম্পর্কে বলেছে যে এটা একটা ইন্ট্রিনসিক ফ্যাক্টর। নো, মাস্ট বি গিভেন ইন দ্য অ্যাবডোমেন। অ্যাবডোমেনে আমরা কোন ইনজেকশন দিই? আয়রন ইনজেকশন তো আমরা অ্যাবডোমেনে দিই না। আমাদের যে ইনসুলিন বা সাবকিউটেনিয়াস রুট দেওয়া হয় সেটা মেনলি আমাদের অ্যাবডোমেনে দেওয়া হয়। রিকোয়ার্স দ্য ইউজ অফ দ্য জেড ড্রাগ মেথড, শুড বি গিভেন দ্য সাবকিউটেনিয়াস। তাহলে অ্যান্সার কি হলো আমাদের? রিকোয়ার্স দ্য ইউজ অফ দ্য জেড ড্রাগ মেথড। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। A client is admitted to the hospital for an induction of the labor owing to the gestation of the 42 weeks confirmed by the dates and ultrasound. Okay, তাহলে কি হলো? একটা ক্লায়েন্ট হসপিটালে এসেছে যার কত উইক জেস্টেশন? 42 উইকস অফ জেস্টেশন। সি ইজ ডাইলেটেড 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার ডাইলেটেড মানে পেশেন্টটা কোন স্টেজে আছে আমাদের লেবারে? ল্যাটেন্ট ফেজে আছে। ফার্স্ট স্টেজের কোন স্টেজে? ল্যাটেন্ট। ল্যাটেন্ট ফেজ কত দূর থাকে আমাদের? 1 থেকে 3 সেন্টিমিটার। দেন অ্যাক্টিভ ফেজ 4 থেকে 7, ট্রানজিশনাল ফেজ 8 থেকে 10। তাহলে কোথায় আছে আমাদের? ল্যাটেন্ট ফেজে। সি হ্যাজ এ কন্ট্রাকশন অফ 70 সেকেন্ড। কত সেকেন্ডের কন্ট্রাকশন হচ্ছে? ডিউরেশন 70 সেকেন্ড। সি ইজ রিসিভিং দ্য অক্সিটোসিন। সে অক্সিটোসিন রিসিভ করছে। দ্য নার্সেস ফার্স্ট ইন্টারভেনশন শুড বি। নার্সদের ফার্স্ট ইন্টারভেনশন কি হওয়া উচিত? দেখো আমরা যখন কোনো ইউট্রাইন কন্ট্রাকশনের জন্য যখন কোনো ড্রাগ দিই তখন আমাদের জানতে হবে কন্ট্রাকশনের রেঞ্জ কিরকম হয়। আমাদের কন্ট্রাকশনের রেঞ্জ হয় মেনলি মাইল্ড, মডারেট আর একটা কি? সিভিয়ার। ওকে, মাইল্ড, মডারেট আর একটা হচ্ছে সিভিয়ার। মাইল্ড কন্ট্রাকশন কখন বলবো? যখন লেস দেন 20 সেকেন্ড ডিউরেশন হবে তখন তাকে আমরা বলবো মাইল্ড কন্ট্রাকশন। মডারেট কখন বলবো? যখন 20 থেকে 40 সেকেন্ড হবে তখন সেটাকে আমরা কি বলবো? মডারেট কন্ট্রাকশন। সিভিয়ার কন্ট্রাকশন কখন বলবো? যখন 40 সেকেন্ডের অ্যাবাভ হবে তখন সেটাকে আমরা কি বলবো? সিভিয়ার কন্ট্রাকশন। ওকে, তাহলে কি হলো? আমাদের এখানে মেনলি বলেছে যে তোমার বা সিভিয়ার কন্ট্রাকশনের রেঞ্জ আমরা 40 থেকে 60ও ধরতে পারি। ঠিক আছে, তারপরে কি বলেছে? টার্ন, প্রথমে অপশনগুলো দেখো। টার্ন দ্য মাদার টু দ্য লেফট ল্যাটারাল পজিশন। এখানে কিন্তু তোমার কোনো ভেনাস রিটার্নে কোনো প্রবলেম হচ্ছে না। যে তোমার সুপাইন হাইপোটেনশন সিনড্রোমের কোনো সাইন দেওয়া নেই যে বিপি ডিক্রিজ করছে, তাহলে মাদারকে লেফট ল্যাটারাল পজিশনে রাখার মানে দেখছি আমরা মেনলি আমাদের যখন আমাদের প্রেগনেন্ট মাদার থাকে তখন মাদারকে আমাদের লেফট ল্যাটারাল পজিশনে রাখতে হয়। কারণ কি না? সুপাইন হাইপোটেনশন সিনড্রোম প্রিভেনশন করার জন্য। ওকে, দেখো অন্যান্য অপশনগুলো কি আছে তারপরে দেখি। নোটিফাই দ্য অ্যাটেন্ডিং ফিজিশিয়ান। অ্যাটেন্ডিং ফিজিশিয়ানকে নোটিফাই করতে বলছে। টার্ন অফ দ্য অক্সিটোসিন, prepare for the delivery because the client is probably in the transition. ট্রানজিশন ফেজে তো নেই, এটা আগেই কেটে দাও, কারণ ট্রানজিশন ফেজ কখন বললাম? 8 থেকে 10 সেন্টিমিটার আমাদের ট্রানজিশন ফেজ। ওকে, নোটিফাই দ্য অ্যাটেন্ডিং ফিজিশিয়ান, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমাদের প্রথমে অক্সিটোসিনটাকে টার্ন অফ করতে হবে। যখন 60-র উপরে কন্ট্রাকশন, 60 সেকেন্ডের উপরে কন্ট্রাকশন যাবে মানে 40 থেকে 60 আমরা রেঞ্জ ধরি সিভিয়ার কন্ট্রাকশন, তার উপরে যদি চলে যায় তখন সেটা কি করে? আমাদের ইউট্রাইন হাইপার স্টিমুলেশন করে ইউট্রাইন রাপচার করতে পারে। তার জন্য আমাদেরকে প্রথমে অক্সিটোসিন যে ড্রাগটা দিচ্ছি সেটাকে আমাদের বন্ধ করতে হবে, তারপরে আমরা নোটিফাই দ্য ফিজিশিয়ানস করবো। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। Under the National Family Welfare Program, the IUCD 380 copper T should be effective for. IUCD বলতে আমাদের ইন্ট্রাইউট্রাইন কপার ডিভাইস, যেটা মেনলি আমাদের কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করা হয়। তো এটা কি বলেছে? এটা কতদিন ইফেক্টিভ থাকে? তোমরাই বলো IUCD 300 কতদিন ইফেক্টিভ থাকে? ঠিক আছে, কি জানতে চাইছে? IUCD 380 কি বলেছে? সময়সীমা মানে হচ্ছে লাইফ স্প্যান কতদিন জানতে চেয়েছে। ঠিক আছে, কতদিন হয়? 5 ইয়ার, 7 ইয়ার, 10 ইয়ার না 3 ইয়ার? আমরা সবাই জানি IUCD 380 লাইফ স্প্যান হচ্ছে 10 ইয়ার্স। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। হুইচ সাইন, দেখো যেহেতু আমরা ইম্পর্টেন্ট নয় এই কোশ্চেনের অ্যান্সারগুলো, মানে আমরা এই জিনিসটা বললাম তো যে ইম্পর্টেন্ট নয়, না দেখেই আমাদেরকে সবকিছু পড়তে হবে। তো সবকিছু কভার করতে গেলে আমি আজকে একটু এক্সপ্লেনেশনটা তোমাদেরকে কম দেবো, যাতে তোমাদের কোশ্চেনগুলো বেশি কভার করতে পারি, কারণ তোমাদের সামনে এক্সাম। তো আশা করি তোমরা এখন কোশ্চেনগুলো যতটুকুনি এক্সপ্লেনেশন আমার দেওয়ার না দিলেই তুমি কোশ্চেনটা বুঝতে পারবে না, সেইটুকুনি এক্সপ্লেনেশন আমি দেবো। ওকে, Which sign confirms the placental separation? Placental separation বলতে after the delivery of the baby, মানে সেকেন্ড স্টেজে কি হয়? আমাদের ডেলিভারি অফ দ্য বেবি হয়। প্লাসেন্টা কোন স্টেজে ডেলিভার হয়? থার্ড স্টেজে লেবারের প্লাসেন্টা সেপারেশন হয়। ওকে, ডেলিভারি অফ প্লাসেন্টা হয়, ডেলিভারি অফ প্লাসেন্টা কতক্ষণ থাকে? প্রাইমি আর মাল্টিদের ক্ষেত্রে মোটামুটি একই থাকে, 5 থেকে 15 মিনিট। ওকে, থার্ড স্টেজে আমাদের কি হয় না? প্লাসেন্টা যেহেতু ডেলিভারি হয়, প্লাসেন্টা ডেলিভার হওয়ার
আগে প্লাসেন্টা সেপারেশনের কিছু সাইন্স দেখা যায়। কি কি সাইন্স হয়? সাইন্স অফ প্লাসেন্টাল সেপারেশন, সাইন্স অফ প্লাসেন্টাল সেপারেশন, প্লাসেন্টাল সেপারেশন। কি কি সাইন্স থাকছে? একটা লেন্থেনিং অফ আম্বেলিকাল কর্ড, লেন্থেনিং অফ আম্বেলিকাল কর্ড। আরেকটা কি হচ্ছে? গাস অফ ব্লাড আসছে, গাস অফ, সাডেন গাস অফ ব্লাড, মানে একসাথে অনেকটা ব্লাড বেরোচ্ছে, ঠিক আছে। আরেকটা কি হচ্ছে? ইউট্রাসের সাইজ ডিক্রিজ করছে, ডিক্রিজ দ্য সাইজ অফ ইউট্রাস। ওকে, এই তিনটে সাইন কি আমাদের মেনলি প্লাসেন্টা সেপারেশনের সাইন। প্লাসেন্টা সেপারেশন বলতে আমাদের থার্ড স্টেজে যে প্লাসেন্টা ডেলিভারি হওয়ার কথা, সেই প্লাসেন্টা সেপারেশনের জানো তোমরা দুটো মেথড, একটা কি ডানকান মেথড আর একটা স্লাজ মেথড। স্লাজ মেথডে কি হয় তোমাদেরকে আমি মনে রাখতে বলেছিলাম, সিএসএফ মেথড। সিএসএফ মেথডে কি হচ্ছে? একটা কি স্লাজ মেথডে সেন্ট্রাল সেপারেশন হচ্ছে, পিটাল পার্টটা আগে আসছে, আর ডানকান মেথডে তার অপোজিটটা মার্জিনাল সেপারেশন হচ্ছে, ম্যাটার্নাল পার্টটা আগে আসছে। ওকে, তাহলে কি সিএসএম মেথড বলতে আমাদের স্লাজ মেথড, আর ডানকান মেথড বলতে আমাদের যে ম্যাটার্নাল পার্টটা আগে আসছে সেটা হচ্ছে যেটা মার্জিন সেপারেশন হচ্ছে সেটা ডানকান মেথড। ওকে, এই দুটো মেথডে প্লাসেন্টাল সেপারেশন হয়, আর এগুলো হচ্ছে প্লাসেন্টাল সেপারেশনের সাইন্স। ওকে, তোমাকে কোশ্চেনে ওটাই জানতে চেয়েছে, হুইচ সাইন কনফার্মস দ্য প্লাসেন্টাল সেপারেশন, কোন সাইনটা প্লাসেন্টাল সেপারেশনকে কনফার্ম করে? সফট ইউট্রাস, সফটেনিং অফ দ্য কর্ড, লেন্থেনিং অফ দ্য আম্বেলিকাল কর্ড, ফিটাল মুভমেন্ট। দেখো, লেন্থেনিং অফ দ্য আম্বেলিকাল কর্ড হচ্ছে পারফেক্ট অ্যান্সার, কারণ শর্টেনিং অফ দ্য কর্ড হচ্ছে ভুল অ্যান্সার, সফট ইউট্রাস তো থাকে না, ফিটাল মুভমেন্টও থাকে না। তাহলে সাইন্স গুলো মনে থাকবে তো, হোয়াট আর দ্য সাইন্স অফ প্লাসেন্টাল সেপারেশন। Come to the next question. A pregnant woman at the 20 weeks has the high BP and the proteinuria. This condition is called, বলেছে একটা প্রেগনেন্ট ওমেন 20 উইকস অফ জেস্টেশনসে আছে, যার কি হচ্ছে? হাই বিপি আছে আর প্রোটিনুরিয়া হচ্ছে। আমি যখন তোমাদেরকে জেস্টেশনাল হাইপারটেনশনের টাইপগুলো বুঝিয়েছিলাম তখন তোমাদেরকে অবশ্যই বলে দিয়েছিলাম যে জেস্টেশনাল হাইপারটেনশন, প্রি এক্লেমসিয়া, এক্লেমসিয়া, ক্রনিক হাইপারটেনশন, সবগুলো আলাদা আলাদা করে বুঝিয়েছিলাম। তো এখানে দেখো তোমাদেরকে কোশ্চেনে কি কি ক্রাইটেরিয়া দিচ্ছে। প্রথম ক্রাইটেরিয়া কি? 28 উইকস এর মাদার আছে। ওকে, মাদার কি কি থাকছে? হাই বিপি থাকছে, হাই বিপি থাকছে, আরেকটা কি? প্রোটিনুরিয়া থাকছে, প্রোটিনুরিয়া থাকছে, প্রোটিনুরিয়া। ওকে, দেখো যদি তোমার ক্ষেত্রে যদি 20 উইকস এর মাদার দিত, তার সঙ্গে শুধু হাই বিপি দিত, তাহলে কি হতো? জেস্টেশনাল হাইপারটেনশন। তখন কোন কন্ডিশন হতো? জেস্টেশনাল হাইপারটেনশন। কিন্তু এখানে তোমাদেরকে কি দিয়েছে? তার সাথে প্রোটিনুরিয়া প্রেজেন্ট আছে, মানে ইউরিনে প্রোটিন প্রেজেন্ট আছে, তখন সেই কন্ডিশনটাকে আমরা কি বলবো? প্রি এক্লেমসিয়া। এক্লেমসিয়া কখন বলবো? যখন প্রোটিনুরিয়ার ফিচার্সের সাথে কি থাকছে আমাদের না, প্রোটিনুরিয়ার ফিচার্সের সাথে কনভালসেন্স বা সিজার অ্যাড থাকছে, তখন সেটাকে আমরা কি বলবো? এক্লেমসিয়া। বুঝতে পারলে? তাহলে এখানে জেস্টেশনাল ডায়াবেটিস তো কোনোভাবেই হবে না, এক্লেমসিয়া তো সিজার প্রেজেন্ট থাকতে হবে। অ্যানিমিয়ার তো ডেফিনেশন তোমরা জানো, যদি ব্লাড লস হয় এক্সেসিভ ওই 11 গ্রাম পার ডিএল, কিন্তু সেকেন্ড ট্রাইমিস্টারে কত হচ্ছে? 10.5 গ্রাম পার ডিএল, তখন সেটাকে আমরা কি বলবো? অ্যানিমিয়া। আর প্রি এক্লেমসিয়া এটা পারফেক্ট আনসার। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। Which drug is commonly used to prevent the postpartum hemorrhage? কোন ড্রাগটা পোস্টপার্টাম হেমারেজ? পিপিএইচ। তোমরা বারবার শুনো যে পিপিএইচ কি? পোস্টপার্টাম হেমারেজ। পোস্টপার্টাম হেমারেজে কি হয় না, যদি পোস্টপার্টাম হেমারেজে ব্লাড লস হয় 500 ml এর উপরে, নর্মাল ডেলিভারি পেশেন্টদের ক্ষেত্রে সিজারিয়ান সেকশনে কত হবে? 1000 এর উপরে। আর যদি হিস্টেরেক্টমি হয় তখন যদি 1500 ml এর উপরে ব্লাড লস হয় তখন সেটাকে পিপিএইচ বলবো। কিন্তু এখানে তোমাদের কোশ্চেনে দিয়েছে কোন ড্রাগটা ইউজ করা হয়। তোমরা এএমটিএসএল জানো, এএমটিএসএল, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য থার্ড স্টেজ অফ দ্য লিভার। ওকে, কি করা হয় আমাদের? মেনলি অক্সিটোসিন দেওয়া হয়। অক্সিটোসিন কত দেওয়া হয়? 10 ইউনিট দেওয়া হয়, 10 ইউনিট আইএম দেওয়া হয়। ওকে, আর কি করা হচ্ছে? ইউট্রাইন মাসাজ করা হচ্ছে, ইউট্রাইন মাসাজ। ওকে, আরেকটা কি? কন্ট্রোল কর্ড ট্র্যাকশন, কন্ট্রোল কর্ড ট্র্যাকশন, কন্ট্রোলড কর্ড ট্র্যাকশন। বুঝতে পারছো তো? কন্ট্রোল কর্ড ট্র্যাকশন। তাহলে তোমাদের কি কোশ্চেনে দিয়েছে? হুইচ ড্রাগ ইজ কমনলি ইউজড? অ্যান্সার তোমরাই দেবে যে কোন ড্রাগটা কমনলি ইউজ করা হয় পিপিএইচ প্রিভেনশনের জন্য। ম্যাগনেসিয়াম সালফেট, ডায়াজেপাম, অক্সিটোসিন অ্যান্ড ক্যালসিয়াম গ্লুকোনেট। জলদি অ্যান্সার দাও। ম্যাগনেসিয়াম সালফেট কি হবে? ম্যাগনেসিয়াম সালফেট তো আমাদের যদি সিভিয়ার প্রি এক্লেমসিয়া থাকে তখন কি সিজার প্রিভেনশনের জন্য বা এক্লেমসিয়া প্রিভেনশনের জন্য আমরা কি দিচ্ছি? ম্যাগনেসিয়াম সালফেট। ওকে, ডায়াজেপাম তো দেওয়া হয় না। ক্যালসিয়াম গ্লুকোনেট তো আমাদের ম্যাগনেসিয়াম টক্সিসিটি হয়ে গেলে তখন যে অ্যান্টিডোট দেওয়া হয় সেটা কি? ক্যালসিয়াম গ্লুকোনেট। তাহলে অ্যান্সার কি হবে? অক্সিটোসিন। Come to the next question. Best method to prevent the neonatal hypothermia is? neonatal hypothermia কখন বলবো? neonatal আমাদের
যে নিওনেটদের বডি টেম্পারেচার হয়, নর্মাল টেম্পারেচার কত থাকে, নর্মাল টেম্পারেচার থাকে 36.5 থেকে 37.5, 36.5 থেকে 37.5 হচ্ছে নর্মাল টেম্পারেচার। ওকে, যদি 36.5 এর নিচে চলে আসে তখন সেটাকে আমরা কি বলবো, নিওনেটাল হাইপোথার্মিয়া। নিওনেটাল হাইপোথার্মিয়ার কিছু রেঞ্জেস থাকে। ওকে, কি কি রেঞ্জেস থাকে দেখো, প্রথমে যদি 36 থেকে 37.5 থাকে তখন নর্মাল বডি টেম্পারেচার হয়। যদি 36 থেকে 36.4, যদি 36 থেকে 36.4 থাকে তখন সেক্ষেত্রে আমরা কি বলবো, কোল্ড স্ট্রেস। ওকে, তারপরে কি বলেছে 32 থেকে 35.9 থাকলে সেক্ষেত্রে আমরা কি বলবো, মডারেট হাইপোথার্মিয়া। কত রেঞ্জ থাকছে, 32 থেকে 35.9। ওকে, আরেকটা কি 32 এর নিচে থাকলে সেটা হচ্ছে সিভিয়ার হাইপোথার্মিয়া। ঠিক আছে, দেখো যদি মাইল্ড হাইপোথার্মিয়া হয় তখন সেক্ষেত্রে কি, কোল্ড স্ট্রেস যেহেতু বলছে সেক্ষেত্রে আমাদের কজ অফ কনসার্ন মানে কি কারণের জন্য হচ্ছে সেটা বের করতে হবে। তারপরে কি মডারেট হাইপোথার্মিয়া থাকলে ডেঞ্জারাস ভেরি, রিকোয়ার্স দ্য ইমিডিয়েট ওয়ার্মিং এর প্রয়োজন হয়। আর যদি সিভিয়ার হাইপোথার্মিয়া হয় সেটা তো এমনি সিভিয়ার কন্ডিশনে চলে যায়, তখন কি করতে হবে, আউটলুক গ্রেভ স্কিল্ড কেয়ার ইজ নিডেড, মানে স্কিল্ড কেয়ার তোমাদেরকে দিতে হবে। কোশ্চেনে কি দিয়েছে তোমাদের, বেস্ট মেথড টু প্রিভেন্ট দ্য নিওনেটাল হাইপোথার্মিয়া। আর্লি বাথিং নিওনেটাল হাইপোথার্মিয়া প্রিভেন্ট করছো, সেখানে তুমি বাথ কি করে দিয়ে দিবে, মানে তুমি বাচ্চাকে কি করে স্নান করে দেবে, তুমি কমাচ্ছই নিওনেটাল হাইপোথার্মিয়া, তুমি সেখানে আবার বাচ্চাকে স্নান করে দিচ্ছ, পুরো একবারে অপোজিট। ফ্যান কুলিং, কিছু কুলিং করা যাবে না। গিভিং দ্য গ্লুকোজ ওয়াটার, মেনলি তোমার ডিহাইড্রেশনে দেওয়া হয়। স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, যাকে আমরা কি বলবো, ক্যাঙ্গারু মাদার কেয়ার। ক্যাঙ্গারু মাদার কেয়ার শুনেছো, ক্যাঙ্গারু মাদার কেয়ার ইজ আ new type of care that is provided to the low birth weight babies to increase the weight increase করার জন্য ক্যাঙ্গারু মাদার কেয়ার দেওয়া হয়। ক্যাঙ্গারু মাদার কেয়ারে কি করা হয়, মেনলি কম্পোনেন্ট থাকে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট থাকে, আমাদের আর্লি ব্রেস্ট ফিডিং থাকে, আর একটা কি আর্লি ডিসচার্জ থাকে। ঠিক আছে, মানে ডিসচার্জ থাকে, এই তিনটে হচ্ছে আমাদের ক্যাঙ্গারু মাদার কেয়ারের কম্পোনেন্ট। ওকে, স্কিন টু স্কিন কন্ট্যাক্টের মাধ্যমে আমাদের কি হচ্ছে, মাদারের যে টেম্পারেচারটা সেটা বডির, বেবির যে টেম্পারেচারটা সেটা মেনটেন করতে হেল্প করছে, তার জন্য কি বেবিরা হাইপোথার্মিয়া থেকে প্রিভেন্ট হচ্ছে। এছাড়াও ব্রেস্ট ফিডিংকে আরো বেবির ব্রেস্ট ফিডিং এর চান্স বাড়াচ্ছে। আর একটা কি করছে না, আর্লি ডিসচার্জে হেল্প করছে, যাতে বেবির প্রপার গ্রোথ হচ্ছে, প্রপার ওয়েটের গ্রোথ হচ্ছে, প্রপার ডেভেলপমেন্ট হচ্ছে, কোনো ইনফেকশনও হচ্ছে না, সেক্ষেত্রে কি হচ্ছে, বেবির আর্লি ডিসচার্জ হচ্ছে। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। নর্মাল ডিউরেশন অফ দ্য সেকেন্ড স্টেজ অফ দ্য লেবার ইন দ্য মাল্টিগ্রাভিডা। ফার্স্ট স্টেজ অফ দ্য লেবার কাকে বলছি, ফার্স্ট স্টেজ হচ্ছে আমাদের যেখান থেকে, ফার্স্ট স্টেজ বলতে আমাদের, ফার্স্ট স্টেজ তোমরাই আমাকে কমেন্টে জানাও ফার্স্ট স্টেজ কোনখানটা, ফার্স্ট স্টেজ জলদি বলতে থাকো। ফার্স্ট স্টেজ হচ্ছে আমাদের কি না, যখন আমাদের অনসেট অফ লেবারটা স্টার্ট হয় সেখান থেকে কতদূর, ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, তখন সেটাকে আমরা বলছি ফার্স্ট স্টেজ। ফার্স্ট স্টেজ প্রাইমি গ্রাভিডাদের জন্য কতক্ষণ, প্রাইমিদের ক্ষেত্রে আর মাল্টিদের ক্ষেত্রে। ঠিক আছে, প্রাইমিদের ক্ষেত্রে ফার্স্ট স্টেজ আমাদের মোটামুটি 8 থেকে 12 আওয়ার। ঠিক আছে, আর মাল্টিদের ক্ষেত্রে কত, 6 থেকে 8 আওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। তারপরে আমরা আসছি সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজ কাকে বলছি, সেকেন্ড স্টেজ মেনলি আফটার দ্য ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, সেখান থেকে মানে ডেলিভারি অফ দ্য বেবি অবধি, মানে সার্ভিক্সটা ফুল ডাইলেটেশন হয়ে যাচ্ছে, সেখান থেকে ডেলিভারি অফ দ্য বেবিকে আমরা কি বলছি, সেকেন্ড স্টেজ। ওকে, সেকেন্ড স্টেজ প্রাইমি গ্রাভিডাদের ক্ষেত্রে কতক্ষণ, প্রাইমিদের ক্ষেত্রে 2 আওয়ার আর মাল্টিদের ক্ষেত্রে 30 মিনিট। ওকে, তাহলে দেখো কোশ্চেনে তোমাদেরকে কি দিয়েছে, নর্মাল ডিউরেশন অফ দ্য সেকেন্ড স্টেজ ইন দ্য লেবার, নর্মাল 30 মিনিট বলেই দিলাম আমি তোমাদেরকে। মাল্টি গ্রাভিডার ক্ষেত্রে দিয়েছে, দেখে নেবে মাল্টি না প্রাইমি। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। কুইকেনিং ইজ ইউজুয়ালি ফেল্ড বাই দ্য প্রাইমি গ্রাভিডা এট, কুইকেনিং কখন মাদাররা ফেল করে প্রাইমি গ্রাভিডার ক্ষেত্রে, 10 থেকে 12 উইকস, 14 থেকে 16 উইকস, 18 থেকে 20 উইকস, 22 থেকে 24 উইকস। কুইকেনিং মানে কি, ফার্স্ট ফিটাল মুভমেন্ট দ্যাট ইজ ফেল্ড বাই দ্য মাদার। কুইকেনিং মানে তাহলে কুইকেনিং is the fast fetal movement felt by the mother. Okay, felt by the mother. মাল্টিগ্রাভিডাদের ক্ষেত্রে কখন হয়, মাল্টিগ্রাভিডাদের ক্ষেত্রে 16 উইকসে স্টার্ট হয়, আর প্রাইমিদের ক্ষেত্রে 18 থেকে 20 উইকস। ওকে, বুঝতে পারলে? তাহলে অ্যান্সার কি হবে তোমরাই বলো, এ বি সি ডি কোনটা হবে? অ্যান্সার হবে আমাদের পারফেক্ট অ্যান্সার সি। Come to the next question. A woman in the active stage of labor suddenly complains of the sharp abdominal pain and the uterus become rigid and the vaginal bleeding. Fetal heart sounds are absent. What is the most likely diagnosed? Okay, placenta previa, uterine inversion,
অ্যাব্রাক্সিও প্লাসেন্টা অর দ্য ইউট্রাইন অ্যাটনি। দেখো কি কি সাইন্স দেখা যাচ্ছে, ওমেন একজন অ্যাক্টিভ স্টেজ অফ লেবারে আছে, কি কি কমপ্লেন করছে, শার্প অ্যাবডোমিনাল পেন, তারপরে কি আছে দেখো শার্প অ্যাবডোমিনাল পেন মানে তোমার প্রথমে প্লাসেন্টা প্রিভিয়া কেটে দিচ্ছ। এইভাবেই তোমাদের মাইন্ড কাজ করতে হবে যে শার্প অ্যাবডোমিনাল পেন মানে আমাদের প্রথমে প্লাসেন্টা প্রিভিয়া কেটে যাচ্ছে। যেরকম তোমাদের একটা কোশ্চেন ছিল দেখবে যে ফিটাল মুভমেন্ট কাউন্ট ডিক্রিজ হচ্ছে, বিএসসি দের কোশ্চেনে ফিটাল মুভমেন্ট কাউন্ট ডিক্রিজ হচ্ছে, তখন আমাদের ফার্স্ট কি করতে বলতে হবে, মাদারকে তো লেফট ল্যাটারাল পজিশনে শোয়াচ্ছি, তার সাথে কি ফিটাল মানে কিক কাউন্ট করতে বলতে হবে প্রপারলি 1 আওয়ার। তো তোমাদেরকে প্রায়োরিটি গুলো দেখতে হবে। এখানে দেখো প্রথমেই তোমাদের বলে দিয়েছে কমপ্লেন্স অফ দ্য শার্প অ্যাবডোমিনাল পেন। আমরা কি জানি প্লাসেন্টা প্রিভিয়া মানে পেনলেস ভ্যাজাইনাল ব্লিডিংটাকে আমরা কি বলছি, প্লাসেন্টা প্রিভিয়া। দেখো ইউট্রাইন ইনভার্সন মানে ইউট্রাইনটা যখন ইনভার্সনালি থাকতে তখন সেটাকে আমরা বলছি ইউট্রাইন ইনভার্সন। দেখো ইউট্রাইন অ্যাটনি, তারপরে আসছি আমরা অ্যাব্রাক্সিও প্লাসেন্টা। অ্যাব্রাক্সিও প্লাসেন্টাতে কি হয়, আমাদের অ্যাব্রাক্সিও প্লাসেন্টাতে মেনলি মানে পেনফুল যে ইউট্রাইন ভ্যাজাইনাল ব্লিডিং বা ইউট্রাইন ব্লিডিং সেটা দেখা যায়, ঠিক আছে। আমাদের অ্যাব্রাক্সিও প্লাসেন্টাতে ফিটাল মুভমেন্টও ডিক্রিজ করতে পারে, ফিটালের মানে হার্ট রেটও অ্যাবসেন্ট থাকতে পারে। মেনলি অ্যাব্রাক্সিও প্লাসেন্টার যে কনসিল টাইপটা হয় সেটাতে থাকে। রিভিল টাইপটাতে কি হয়, মানে ব্লাডটা আমরা ভ্যাজানাতে ভিজিবলি দেখতে পাচ্ছি, কিন্তু যে কনসিল টাইপটা থাকে সেক্ষেত্রে কি হয় না, ব্লাডটা আমাদের যে মেমব্রেন্স আর ডেসিডুয়ার মধ্যে থেকে যায়, সেক্ষেত্রে আমাদের কি এই টাইপসটা বেশি ডেঞ্জারাস। কনসিল টাইপ ইজ মোস্ট ডেঞ্জারাস। আর আরেকটা টাইপ দেখা যায় যেটা মিক্স টাইপে কি হয় না, আমাদের মিক্স টাইপে যে রিভিল কিছু ব্লাড ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে যায় আবার কিছু ব্লাড থেকে যায়, সেটাকে আমরা বলছি মিক্স টাইপ। ওকে, মাইন্ডে কিন্তু সবকিছু যেন ঘোরাফেরা করে একসাথে। এই ক্লাসটা নিচ্ছি মানে এমন নয় আমি বলে চলে যাচ্ছি তোমরা শুনে যাবে, আমি বলার আগে তোমাদের যেন মানে নিজের মাথায় চলে আসে যে কোনগুলো হবে, নিজেরা কোশ্চেনের অ্যান্সার দিতে শুরু করো, ঠিক আছে। দেখো এখানে তাহলে অ্যান্সার কি হলো আমাদের অ্যাব্রাক্সিও প্লাসেন্টা। কাম টু দ্য নেক্সট কোশ্চেন, হুইচ ফাইন্ডিং ইন আ পোস্টনেটাল মাদার্স ইন্ডিকেটস দ্য সাব ইনভলিউশন অফ দ্য ইউট্রাস। সাব ইনভলিউশন মানে কি, ইউট্রাসটা নর্মালি তার পজিশনে যাচ্ছে না। ইনভলিউশন মানে আগে জানতে হবে, ইনভলিউশন মানে কি, ইনভলিউশন ওকে, ইনভলিউশন মানে হচ্ছে আমাদের নর্মাল পজিশনে ফিরে যাওয়া, রিভার্ট ব্যাক অফ দ্য ইউট্রাস অর দ্য ভ্যাজাইনাল যে পেলভিক অর্গান ইনটু দ্য নর্মাল পজিশন বা প্রি প্রেগন্যান্ট স্টেট, তখন তাকে আমরা কি বলবো, ইনভলিউশন। সাব ইনভলিউশন মানে কি, নর্মাল যে রিভার্ট ব্যাকের প্রসিডিউরটা সেটা নর্মালি হয় না, ইউট্রাস নর্মালি পজিশনে ফিরে যায় না ওই টাইমের মধ্যে, তখন সেটাকে আমরা কি বলবো, সাব ইনভলিউশন। সাব ইনভলিউশনের মোস্ট কমন সাইন কি হয়, ব্লিডিং দেখা যায়। যে আমাদের লোকিয়া রুব্রাটা আমাদের প্রথমে প্রেজেন্ট থাকে যে 1 থেকে 4 ডেজ, যেটা কি করে আমাদের আরো এক্সটেন্ড করে। লোকিয়া রুব্রার পর আমাদের কি প্রেজেন্ট থাকে, লোকিয়া সেরোসা প্রেজেন্ট থাকে। সবাই জানো আরএসএ মেথডে একটা লোকিয়া রুব্রা, লোকিয়া সেরোসা, দেন হচ্ছে লোকিয়া অ্যালবা। ওকে, লোকিয়া রুব্রাটা কতদিন প্রেজেন্ট থাকছে আমাদের, 1 থেকে 4 ডেজ। লোকিয়া সেরোসা প্রেজেন্ট থাকছে আমাদের 5 থেকে 9 ডেজ। লোকিয়া অ্যালবা প্রেজেন্ট থাকছে 10 থেকে 14 ডেজ। এইভাবে আরএসএ টেকনিকের মাধ্যমে তোমরা কি মনে রাখছিলে, লোকিয়া। এবার দেখো লোকিয়া তোমাদের অপশনে কি বলেছে, ফার্ম কন্ট্রাক্টেড ইউট্রাস। দেখো ফার্ম কন্ট্রাক্টেড ইউট্রাস যদি হয় সেক্ষেত্রে তো ইনভলিউশন প্রপারলি হওয়ারই কথা, তখন সাব ইনভলিউশন কেন হবে, স্ক্যান্টিলোকিয়া তো হলে ইনফেকশনের চান্স থাকে অনেক সময়। নর্মাল ফান্ডাল ডিসেন্ট তাহলে তো নর্মাল ফাইন্ডিংস। প্রোলং লোকিয়া রুব্রা যদি দেখা যায় সেই ক্ষেত্রে আমাদের কি ইন্ডিকেট করে না, পোস্টনেটাল মাদার ইন্ডিকেট দ্য সাব ইনভলিউশন অফ দ্য ইউট্রাস। ওকে, তখন দেখতে হবে আমাদের কোনো রিটেন বিট প্রেজেন্ট আছে কিনা, ইউট্রাস প্রপার পজিশনে কেন যাচ্ছে না, তো সেই সমস্ত জিনিসগুলো চেক করতে হবে। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন, a breastfeeding mother reports the painful cracked nipple, what is the most appropriate nursing advice? Okay, একটা breastfeeding mother কি রিপোর্ট করছে, painful cracked nipples, most appropriate nursing advice কি হবে, stop the breastfeeding, use the formula feeding, correct the baby's positioning and the latch on technique, apply the antibiotic মানে ointment। দেখো এখানে মেনলি পেইনফুল যে ক্র্যাক নিপল হয় মাদারের, সেই কথাটা বলতে। ক্র্যাক বলতে কি মানে হচ্ছে একটা ধরো স্ক্র্যাচ টাইপের থাকে বা জিনিসগুলো বলে না ফেটে গেছে, ওই জিনিসটা ওই রকম জিনিসগুলো যে নর্মাল পজিশন থেকে টিস্যুগুলো রাপচার্ড হয়ে গেছে বা নর্মাল যেরকম ছিল সেরকম পজিশনে থাকে না, ঠিক আছে, সেটাকে আমরা কি বলছি, পেইনফুল ক্র্যাক নিপল। তো বলেছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং অ্যাডভাইস কি হবে, স্টপ দ্য ব্রেস্টফিডিং স্টপ করে দিলে তো বাচ্চাটা গ্রোথ হবে না প্রপার, বাচ্চাটা হাইপোথার্মিয়া হয়ে যাবে, ইনফেকশনস হয়ে যেতে পারে, তো স্টপ ব্রেস্টফিডিং কিছুতেই করা যাবে না। ইউজ দ্য ফর্মুলা ফিডিং, কোনোভাবেই না। অ্যাপ্লাই দ্য অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট, কোনো অয়েন্টমেন্ট লাগানো চলবে না। এখানে মেনলি তোমাদের ব্রেস্ট ফিডিংটাকে কন্টিনিউ করতে হবে, প্রপার ল্যাচ অন টেকনিক মেনটেন করতে হবে, প্রপার বেবির পজিশন দিতে হবে, আর কি করতে হবে, যে ক্র্যাক নিপিলটা আছে আফটার দ্য বেবিস ফিডিং, সেই ক্র্যাক নিপিলটাতে তোমরা কি করবে, ব্রেস্ট মিল্কটা লাগিয়ে রেখে দেবে বা
ব্রেস্ট মিল্কটা ভালো করে অ্যাপ্লাই করে রেখে দেবে, মানে ব্রেস্ট মিল্কটা সাপ্রেস করবে, সাপ্রেস করার পর কি করবে না ম্যানুয়ালি সাপ্রেস করে সেই নিপিলটাতে লাগিয়ে রেখে দেবে। ওকে, এটা হচ্ছে ক্র্যাক নিপিল ঠিক হওয়ার উপায়, কিন্তু কোনো রকমের কোনো অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট লাগানো চলবে না। ওকে, তাহলে অ্যান্সার কি হবে? কারেক্ট দ্য বেবির পজিশনিং অ্যান্ড দ্য ল্যাচ অন টেকনিক। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। A woman after the cesarean section complains of the calf pain, swelling and the warmth. What complications is suspected? দেখো এখানে কি কি বলেছে, complications of the calf pain হচ্ছে, swelling হচ্ছে and the warmth. What complications is suspected? কোন complication থেকে সাসপেক্ট করা হয়েছে? সেলুলাইটিস, মাসেল স্ট্রেন, ডিপ ভেন থ্রম্বোসিস অর্থাৎ পালমোনারি ইডিমা। দেখো ডিভিটি, ডিভিটি একটা ডিজিজ যেটা হচ্ছে কি ডিপ ভেন থ্রম্বোসিস। ডিপ ভেন থ্রম্বোসিসের মেন সাইনই হচ্ছে আমাদের সোয়েলিং হয়ে যাওয়া, কার্ডিনাল সাইন্স যাকে বলে সোয়েলিং, ওয়ার্মথ আর এটা কি পেন। ওকে, পেন, সোয়েলিং আর ওয়ার্মথ হচ্ছে ডিভিডির সাইন। তাহলে তোমরা এখানে কি কি দেখতে পাচ্ছ? কাফ পেন দেখতে পাচ্ছ, সোয়েলিং দেখতে পাচ্ছ আর ওয়ার্মথ হয়েছে। কোন কমপ্লিকেশন? সেলুলাইটিস, মাসেল স্ট্রেন, ডিপ ভেন থ্রম্বোসিস, পালমোনারি এম্বলিজম। নর্মালি কি দেখতে পাচ্ছি আমরা? ডিপ ভেন থ্রম্বোসিস হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি ডিপ ভেন থ্রম্বোসিস হয়ে যায় সেক্ষেত্রে আমাদের যে থ্রম্বোলাইটিক থেরাপি, যে হেপারিন দেওয়া হয়, হেপারিন বা তোমার অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া হয়, সেই কোয়াগুলেন্ট ইলাস্টিক স্টকিং ইউজ করতে হবে প্রপার, যাতে হচ্ছে কি না ডিপ ভেন থ্রম্বোসিস প্রিভেন্ট করা যায়। আর মোস্ট কমন রিজন অফ দ্য ডিপ ভেন থ্রম্বোসিস যদি দেয় সেক্ষেত্রে হবে কি মানে অ্যাম্বুলেশন না হওয়া, আর্লি অ্যাম্বুলেশন না হওয়া, সেক্ষেত্রে কি হবে না মোস্ট কমন কজ হবে। যদি আর্লি অ্যাম্বুলেশন না হয় সেটাই হচ্ছে ডিপ ভেন থ্রম্বোসিসের মোস্ট কমন কজ। কারণ আমাদের যখন সিজারিয়ান সেকশন হয় মাদাদের, দেখো এখানে সিজারিয়ান সেকশনই আছে, তখন যেহেতু অনেকটা সুচার পড়ে বা অনেকটা কাট হয়, সেক্ষেত্রে মাদাররা অ্যাম্বুলেট হতে পারে না, তখন সেই ক্ষেত্রে যে অ্যাম্বুলেশন হয় মানে চলাফেরা করে না, সেটাই হচ্ছে মেনলি মোস্ট কমন কজ অফ দ্য ডিপ ভেন থ্রম্বোসিস। ডিপ ভেন থ্রম্বোসিস আমাদের কি করতে হবে? প্রিভেন্ট করার জন্য আর্লি অ্যাম্বুলেশন করতে হবে, মানে যাতে মাদাররা যত তাড়াতাড়ি সম্ভব উঠে হাঁটাচলা করতে পারে। হ্যাঁ, কাট থাকতে পারে কিন্তু হালকা হাঁটাচলা করতে হবে, যাতে কি না ডিপ ভেন থ্রম্বোসিস প্রিভেন্ট করা যায়। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। কিন্তু আফটার দ্য ডিপ ভেন থ্রম্বোসিস কিন্তু কোনো রকম কোনো মাসাজ, দেখবে যে ডু নট মাসাজ এই ওয়ার্ডটা কোথায় লেখা থাকে? ডিপ ভেন থ্রম্বোসিসে। তাহলে কি হয়? ওই থ্রম্বাসটা কি লাংসে গিয়ে তোমাদের পালমোনারি এম্বলিজম ঘটাতে পারে। দেখো আর একটা অপশনে ছিল পালমোনারি এম্বলিজম। তাহলে ডিপ ভেন থ্রম্বোসিসের পেশেন্টদেরকে কি করতে হবে? ডু নট মাসাজ, ডু নট মাসাজ। ওকে, মাসাজ করা চলবে না ডিপ ভেন থ্রম্বোসিসের পেশেন্টদেরকে, যেখানে থ্রম্বোসিস ডেভেলপ করে বা সোয়েলিং হচ্ছে। কারণ কি আমাদের সেটা লাংসে গিয়ে কি করতে পারে? পালমোনারি এম্বলিজম করতে পারে। ঠিক আছে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। A baby is born with the meconium stained liquor and the poor respiratory effort. What is the primary nursing intervention? একটা বেবি যার মিকোনিয়াম স্টেন লাইকার ছিল, তাহলে লাইকারের কালার কি হবে? গ্রিন। আমি সমস্ত অ্যামনিওটিক ফ্লুইডের কালারগুলো আগের দিনই বলেছিলাম, মনে পড়ছে হয়তো। আরিশ ইনকম্পাটিবিলিটি কি গোল্ডেন, মিকোনিয়াম স্টেন থাকলে কি হয় না আমাদের গ্রিন, তারপরে পোস্ট ম্যাচুরিটি থাকলে গ্রিনিশ ইয়েলো বা স্যাফরন কালার, যদি ডেথ হয়ে যায় সেক্ষেত্রে ব্রাউন কালার। বুঝতে পারছো তো এক একটার সাথে কিভাবে লিঙ্ক? তাহলে মিকোনিয়াম স্টেন লাইকার যদি থাকে সেক্ষেত্রে কি বলেছে? পোর রেসপিরেটরি এফোর্ট থাকছে। প্রাইমারি নার্সিং ইন্টারভেনশন কি হবে? গিভ দ্য অ্যান্টিবায়োটিক্স, ক্লিয়ার দ্য এয়ারওয়ে অ্যান্ড দ্য প্রোভাইড দ্য ভেন্টিলেশন, স্টার্ট দ্য ফিটিং, কিপ দ্য বেবিজ ওয়ার্ম। তোমরা নিজেরাই বলতে পারবে, কারণ রেসপিরেটরি কি হচ্ছে? রেসপিরেটরি এফোর্ট প্রবলেম হচ্ছে, রেসপিরেটরি যে নর্মাল এফোর্ট সেটা কি হচ্ছে? পোর হয়ে গেছে। নর্মালি রেসপিরেশন বেবি করতে পারছে না, তাকে যে নর্মাল এফোর্টটা দেয় তার থেকে বেশি এফোর্ট দিতে হচ্ছে কিসের জন্য? ফর দ্য রেসপিরেশন। ওকে, তাহলে কি হবে অ্যান্সার? ক্লিয়ার এয়ারওয়ে অ্যান্ড প্রোভাইড দ্য ভেন্টিলেশন। প্রথমে আমরা জানি যে এবিসি মেনটেন করতে হয়, তাহলে কি এখানে তো আবার বলেই দিয়েছে পোর রেসপিরেটরি পারফিউশন হচ্ছে, তো কি হবে? ক্লিয়ার দ্য এয়ারওয়ে অ্যান্ড রেসপিরেটরি। তারপরে কি আছে কোশ্চেনে? এ লেবারিং ওমেন হ্যাজ দ্য প্রোলংড লেবার অ্যান্ড রাইজিং দ্য ম্যাটারনাল টেম্পারেচার। কি কি আছে? টেম্পারেচারটা ইনক্রিজ করেছে, ম্যাটারনাল টেম্পারেচার ইনক্রিজ করছে, ফাউল স্মেলিং অ্যামনিওটিক ফ্লুইড থাকছে অ্যান্ড দ্য ফিটাল ট্যাকিকার্ডিয়া। হোয়াট ইজ দ্য মোস্ট কমন কমপ্লিকেশন? প্রি এক্লেমসিয়া। একটাও সাইন দেখে কি তোমার প্রি এক্লেমসিয়া মনে হচ্ছে? ঝটপট কমেন্টে লিখতে থাকো প্রি এক্লেমসিয়ার সাইন্স কি কি পড়লে। তারপরে কি আছে? কোরিও অ্যামনিওনাইটিস, প্লাসেন্টা প্রিভিয়া। প্লাসেন্টা প্রিভিয়া তো সাইন নয়, প্লাসেন্টা প্রিভিয়া জানো যে পেনলেস ভ্যাজানাল ব্লিডিং হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। কর্ড প্রোলাপস মানে কি? কর্ড প্রোলাপস মানে স্লিপস ডাউন অফ দ্য আম্বিলিকাল কর্ড ফ্রম ইস নর্মাল পজিশন হচ্ছে কর্ড প্রোলাপস। ওকে, তাহলে কি হলো আমাদের? কি পড়ে থাকলো আমাদের? কোরিও অ্যামনিওনাইটিস। কোরিও অ্যামনিওনাইটিস মানে কি? ইনফেকশন অফ দ্য অ্যামনিওটিক ফ্লুইড, মানে ইনফেকশন বা ইনফ্লামেশন ইন দ্য অ্যামনিওটিক ফ্লুইড। তার ইনফেকশন অফ অ্যামনিওটিক ফ্লুইড, অফ অ্যামনিওটিক ফ্লুইড। যদি অ্যামনিওটিক ফ্লুইডে কোনোভাবে ইনফেকশন হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলবো? কোরিও অ্যামনিওনাইটিস। ওকে, কি কি সাইন্স দেখা যাচ্ছে তোমরা
কোশ্চেনে দেখতে পেলে যে ওমেন হ্যাজ দ্য প্রলং লেবার, তার সঙ্গে কি আছে না প্রলং লেবারে আছে, রাইজিং দ্য ম্যাটার্নাল টেম্পারেচার রাইজ করেছে, ফাউল স্মেলিং অ্যামনিওটিক ফ্লুইড দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফিটাল ট্যাকিকার্ডিয়া দেখা যাচ্ছে। এই তিনটেই হচ্ছে মোস্ট কমন সাইন অফ দ্য কোরিও অ্যামনিওনাইটিস। কোরিও অ্যামনিওনাইটিস মানে ইনফেকশনের সাইন, ইনফেকশনের সাইন থাকলে সেক্ষেত্রে আমাদের ফিভার হবেই, যেটা মেনলি কি আমাদের 100.4 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে টেম্পারেচারটা ইনক্রিজ করে। ওকে, তাহলে কারেক্ট অ্যান্সার কি হলো আমাদের কোরিও অ্যামনিওনাইটিস। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। A newborn has the Apgar score of 4 at 1 minute. What should be the nurses do first? Apgar score কি? Apgar score হচ্ছে একটা নিউবর্নের অ্যাসেসমেন্ট স্কোর। কখন কখন অ্যাসেস করি আমরা? 1 মিনিটে আর 5 মিনিটে। কখন কখন? 1 মিনিট আর 5 মিনিট। আপগার স্কোর, আপগার কখন করছি আমাদের 3 মিনিটে, সরি 3 মিনিটে না, 1 মিনিটে আর 5 মিনিটে। 1 মিনিটে করি, একটা কি 5 মিনিটে করি। ওকে, দেখ বলেছে স্কোর হচ্ছে 4 at 1 minute, 1 মিনিটের স্কোর কত? তাহলে নর্মাল স্কোর কত জানি আমরা? 7 থেকে 10। দেখো তোমাদের কোশ্চেনে কি দিয়েছে, এ নিউবর্ন হ্যাজ এ আপগার স্কোর অফ 4 at the 1 minute, হোয়াট শুড দ্য নার্সেস ডু ফার্স্ট? যখন তোমাদেরকে 4 দিয়েছে, 4 মানে কি আমাদের মডারেট ডিপ্রেশন। প্রথমে 4 মানে দেখে নিতে হবে, 4 বলতে আমাদের মডারেট ডিপ্রেশন, মডারেট ডিপ্রেশন। যদি 7 থেকে 9 হতো, যদি 7 থেকে 10 হতো, when 7 to 10 is আপগার স্কোর in the 1 and 5 মিনিট, তখন সেক্ষেত্রে হচ্ছে নর্মাল রুটিন কেয়ার করতে হতো। নর্মাল যে রুটিন কেয়ার করি আমরা নিউবর্নদের, তখন কখন করতে হবে? 7 থেকে 10 এর সময়। কিন্তু যদি 7 নিচে চলে আসে 4, তখন মডারেট ডিপ্রেশন হলে আমাদের যে ইনিশিয়াল যে রিসাসিটেশন, নিওনেটাল যে ইনিশিয়াল রিসাসিটেশনে কি কি পড়ে? বেবিকে ওয়ার্ম করতে হবে, বেবিকে প্রপার পজিশন দিতে হবে, ঠিক আছে? এগুলো আমাদের কি পড়ে না, নর্মাল যে নিওনেটাল রিসাসিটেশন হয় সেই রিসাসিটেশনের ফার্স্ট স্টেপ। ওকে, যদি মডারেট ডিপ্রেশন থাকে তখন সেক্ষেত্রে আমাদের নিওনেটাল রিসাসিটেশনের ফার্স্ট স্টেপগুলো করতে হবে। দেখো কি কি আছে, স্টার্ট দ্য চেস্ট কম্প্রেশন, প্রোভাইড দ্য অক্সিজেন বাই মাস্ক, ক্লিয়ার দ্য এয়ারওয়ে অ্যান্ড স্টিমুলেট দ্য ব্রিদিং, প্রোভাইড দ্য আইভি ফ্লুইডস। দেখো আমাদের জানি, আমরা সবাই জানি আমাদের নিওনেটাল রিসাসিটেশনের ফার্স্ট স্টেপ কি হয় না, ক্লিয়ার দ্য এয়ারওয়ে অ্যান্ড দ্য স্টিমুলেট দ্য ব্রিদিং। কি করে স্টিমুলেট করছি আমরা? ব্যাক রাব করে বেবিকে ভালো করে ড্রাই করে কি করছি না, স্টিমুলেট ব্রিদিং করছি। এয়ারওয়েটা কিভাবে ক্লিন করছি, ক্লিয়ার করছি? এয়ারওয়েটা আমরা মেনলি যে আমাদের সাকসেন মেশিন আছে, সেই সাকসেন যে ডিলিজ মিউকাস সাকার ইউজ করে আমরা নিউবর্নের এয়ারওয়েটা ক্লিয়ার করছি। ওকে, আর যদি সিভিয়ার ডিপ্রেশন হয় তখন সেক্ষেত্রে ডাইরেক্ট হচ্ছে রিসাসিটেশন স্টার্ট করে দিতে হবে। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। তাহলে কি বাকি অ্যান্সার গুলো ভুল। এ পোস্টনেটাল মাদার 1 hour after the delivery has the heavy vaginal bleeding, a soft uterus, BP হচ্ছে 90/60। কি কি দিয়েছে? হেভি ভ্যাজাইনাল ব্লিডিং, ঠিক আছে? হেভি ভ্যাজাইনাল ব্লিডিং আছে, সফট ইউট্রাস আছে, বিপি কত থাকছে? 90/60 mm of Hg। হোয়াট ইজ দ্য প্যারিটি ইন্টারভেনশন? চেক ফর দ্য হিমোগ্লোবিন, স্টার্ট দ্য অ্যান্টিবায়োটিক্স, পারফর্ম দ্য ইউট্রাইন মাসাজ অ্যান্ড গিভ অক্সিটোসিন, এনকারেজ ফর দ্য ব্রেস্ট ফিডিং। ওকে, দেখো এগুলো মেনলি তোমাদের কি না, আমাদের পিপিএইচ এর মানে পিপিএইচ মানে যদি হেমারেজ হয় সেই ক্ষেত্রে এই সাইন্সগুলো দেখতে পাবে। হেভি ভ্যাজাইনাল ব্লিডিং থাকবে, ইউট্রাসটা সফট হবে, বিপি কত থাকছে? বিপি যেহেতু ডিক্রিজ করছে 90/60, তার মানে সচরাচর আমাদের কি হচ্ছে না, ব্লিডিং হচ্ছে মায়ের, তার জন্য কি হেমারেজিক কন্ডিশনে চলে যাচ্ছে। তার জন্য আমাদের কি করতে হবে? পারফর্ম দ্য ইউট্রাইন মাসাজ অ্যান্ড গিভ অক্সিটোসিন, যেটা আমরা কি করছি এএমটিএসএল অনুযায়ী পারফর্ম দ্য ইউট্রাইন মাসাজ অ্যান্ড অক্সিটোসিন। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। A primary baby at the 36 weeks present the generalized edema, BP 160/100 train, protein 3+, proteinuria. What lab test is the most important to assess? এখানে কোশ্চেন পড়ে আমি ভাবলাম তোমাদের আবার প্রিএক্লেমসিয়া দিয়ে দিল নাকি। দেখো বিপি থাকছে, ইডিমা থাকছে অ্যান্ড +3 প্রোটিন। তোমাদের বলেছে কোন ল্যাব ভ্যালুটা অ্যাসেস করতে হবে ইন দ্য সিভিয়ারিটি? ব্লাড সুগার, সিরাম ক্রিয়েটিনিন, হিমোগ্লোবিন, ব্লাড গ্রুপিং। এখানে দেখো তোমাদের কিন্তু প্রোটিনুরিয়া সায়েন্স মানে ইউরিন প্রোটিন টেস্ট দেয়নি, তাহলে অ্যান্সার কি হবে তোমাদের? এখানে যে অনুযায়ী তোমাদের কি সিভিয়ারিটি অ্যাসেস করার জন্য ব্লাড সুগারের সঙ্গে তো কোনো সং নেই এখানে। হিমোগ্লোবিন লেভেল চেক করে তোমরা কিছু করতে পারবে না। ব্লাড গ্রুপিং মেনলি আমাদের এখানে সিরাম ক্রিয়েটিনিন চেক করতে হয়। সিরাম ক্রিয়েটিনিন আমাদের মোস্ট কমন রেনাল মার্কার, রেনাল মার্কারের জন্য আমাদের কি করতে হয়? সিরাম ক্রিয়েটিনিন চেক করতে হয়, যেটা কি ইন্ডিকেট করে? সিভিয়ারিটি অফ দ্য প্রি এক্লেমসিয়া। কি ইন্ডিকেট করছে? সিভিয়ারিটি অফ প্রি এক্লেমসিয়া, সিভিয়ারিটি অফ প্রি এক্লেমসিয়া, pre-eclampsia বা other organ damage and other organ damage। ওকে, organ damage। তাহলে কি হলো আমাদের মেনলি এখানে ক্রিয়েটিনিনের সঙ্গে কোথা থেকে লিঙ্ক এলো? ক্রিয়েটিনিন আমাদের মেনলি রেনাল ফাংশনসটাকে চেক করতে হেল্প করে। তো রেনাল ফাংশনসটা যখন আমরা চেক করব তখন আদার অর্গান ইনভলভমেন্ট আছে কিনা বা আমাদের যে প্রি এক্লেমসিয়া হয় সেটা কতটা সিভিয়ার হয়ে গেছে সেটা আমরা জানতে পারবো। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন।
এ ওমেন উইথ দ্য প্লাসেন্টা প্রিভিয়া ইজ অ্যাডমিটেড উইথ দ্য ব্লিডিং, হুইচ ভ্যাজাইনাল এক্সামিনেশন ইজ কন্ট্রাইন্ডিকেটেড। দেখো একটা জিনিসকে কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে পড়তে হয় সেটা আমি ওই জন্যই এই কোশ্চেনগুলো আজকে এনেছি, যে তুমি শুধু প্লাসেন্টা প্রিভিয়া পড়ে চলে গেলে কাকে বলে তাহলে কিন্তু হবে না। প্লাসেন্টা প্রিভিয়াতে ভেতরে যা যা আছে, হোয়াট আর দ্য সাইন্স অফ প্লাসেন্টা প্রিভিয়া, হোয়াট উই হ্যাভ টু ডু, হোয়াট উই হ্যাভ ডু নট ডু, মানে এই সব কিছু তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তাহলে তোমাদের গোটা নলেজ ক্লিয়ার হচ্ছে। এগুলোই তোমাদেরকে ডিটেক্ট করতে হবে যে আমরা কোন ব্যাপারে কম জানি, কোন ব্যাপারে কোন জায়গাটায় আমাদের আরো নলেজ দরকার। শুধু কাকে বলে, শুধু ডেফিনেশনের যুগ চলে গেছে, সেগুলো তোমরা যখন গ্রাজুয়েশন পড়তে বা যখন নার্সিং এর পড়তে, তখন যখন জিএনএম বিএসসি করেছো তখন সেই তুমি একটা পাতায় লিখে চলে এলে 4 লাইন, তোমাকে 5-এর মধ্যে 1 দিয়ে দিল, সেই যুগ আর নেই। এখানে তোমার কি, এখানে হয় তুমি পারবে, না হলে তোমার নেগেটিভ মার্কিং। তো তোমাদেরকে বুঝে শুনেই স্টেপ ফেলতে হবে। তার জন্য কি তোমাদেরকে আগের থেকে প্রিপেয়ার হতে হবে যে ওই টপিক থেকে যা কোশ্চেন দিবে দেখে নিব আমি, এইরকম একটা কনফিডেন্স নিয়ে তোমাদেরকে যেতে হবে যে না আমি এই টপিকটা ভালো করে পড়িনি, আমি এই সাবজেক্টটা ভালো করে পড়িনি, ঠিক আছে? না, একদম না। তোমরা কি করবে যে এই টপিকটা আমি এমন ভাবে পড়েছি যে এখান থেকে কোনো কোশ্চেনই আমার আটকাবে না। দেখো কোশ্চেনে কি আছে, হুইচ ভ্যাজাইনাল এক্সামিনেশন ইজ কন্ট্রাইন্ডিকেটেড, কোন ভ্যাজাইনাল এক্সামিনেশনটা কন্ট্রাইন্ডিকেটেড, স্পেকুলার এক্সামিনেশন, ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন, অ্যাবডোমিনাল প্যালপেশন নাকি আল্ট্রাসাউন্ড। দেখো আমাদের যখন প্লাসেন্টা প্রিভিয়ার পেশেন্ট হয় তাতে কি হয় না, ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করলে সেটা কি ট্রিগার করে, আমাদের ব্লিডিংটাকে ট্রিগার করে। তাহলে অলওয়েজ অ্যাভয়েড ভ্যাজাইনাল এক্সামিনেশন বা পিভি, পেলভিক পারভ্যাজাইনাল এক্সামিনেশন ইন আ পেশেন্ট অফ প্লাসেন্টা প্রিভিয়া। ওকে, প্লাসেন্টা প্রিভিয়া পেশেন্টদেরকে কোনোদিনও কি করবে না তোমরা, ডিজিটাল ভ্যাজাইনাল এক্সামিনেশন যেটা পিভি বলছি সেটা করা চলবে না। কারণ কি করে, এটা মেনলি আমাদের যে ব্লিডিং হয় সেটাকে ট্রিগার করে। যদি ব্লিডিংটা ট্রিগার করে তখন সেক্ষেত্রে হেভি ব্লিডিং দেখা যায়, ম্যাটার্নাল ফিটাল যে কমপ্লিকেশনস, বিভিন্ন কমপ্লিকেশনস আসতে পারে, তাদের লাইফেরও এমনকি ডেঞ্জার হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি প্লাসেন্টা প্রিভিয়ার পেশেন্টদেরকে কোনোদিনও নর্মালি পিভি করবো না। কিন্তু কখন করব না, আমরা যখন ডবল সেটআপ ওটি থাকবে সেক্ষেত্রে আমরা মাদার ধরো 37 উইকস 38 উইকস লেবারে আছে, তখন আমরা কি করব, ডবল সেটআপ ওটিতে নিয়ে গিয়ে, যেখানে তোমার সিজারিয়ান সেকশনও করা যায়, আবার চাইলে লেবারও, মানে লেবারের মাধ্যমেও ডেলিভারি করানো যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, তখন পিভি করতে পারি। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। A woman in the labor has the sudden loss of the fetal station, severe abdominal pain and the bleeding, vaginal bleeding. What complications is suspected? দেখো একটা ওমেন কি বলেছে, has the sudden loss of the fetal station, fetal station এর sudden loss হয়ে গেছে, severe abdominal pain দেখা যাচ্ছে, একটা হচ্ছে vaginal bleeding. What complications is suspected? Cord prolapse, placenta previa, uterine rupture, একটা হচ্ছে shoulder dystocia। কি দিয়েছে, শোল্ডার ডিস্টোসিয়াতে, এখানে কোনো শোল্ডার ডিস্টোসিয়া মানে কি, শোল্ডারটা তোমার মানে আটকে গেছে যেটাকে বলে, সেটাকে আমরা কি বলছি, শোল্ডার ডিস্টোসিয়া। তো সেক্ষেত্রে শোল্ডার ডিস্টোসিয়ার কোনো কিছু সায়েন্স দেওয়া নেই। কি দেওয়া আছে, সাডেন লস অফ দ্য ফিটাল স্টেশন, ফিটাল স্টেশনের সাডেন লস। তোমরা যে ফিটাল স্টেশনটা দেখতে পাতে, ফিটাল স্টেশন কোথায় কাউন্ট করি আমরা, ইসকিয়াল স্পাইনে। যদি ইসকিয়াল স্পাইনে থাকে তখন সেক্ষেত্রে কত ফিটাল স্টেশন হয়, 0 ফিটাল স্টেশন। যদি ইসকিয়াল স্পাইনে উপরে হয় সেক্ষেত্রে হয় মাইনাস, আর যদি নিচে হয় সেক্ষেত্রে হবে প্লাস। ওকে, তারপরে কি বলেছে এখানে, লস অফ ফিটাল স্টেশন, এখানে ফিটাল স্টেশনটা লস হয়ে যাচ্ছে, সিভিয়ার অ্যাবডোমিনাল পেন দেখা যাচ্ছে, আর একটা কি ভ্যাজাইনাল ব্লিডিং দেখা যাচ্ছে। মেইনলি যখন সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, ফিটাল স্টেশন লস হয়, আরেকটা কি হচ্ছে ভ্যাজাইনাল ব্লিডিং দেখা যাচ্ছে, এগুলো কিসের ইন্ডিকেশন করে না, ইউট্রাইন রাপচার। ইউট্রাস যখন রাপচার হয়ে যায় তখন আমরা কোনো ফিটালের স্টেশনও পাবো না, অ্যাবডোমিনাল পেন থাকবে সিভিয়ার, আরেকটা কি না সিভিয়ার ভ্যাজাইনাল ব্লিডিং। তাহলে কিসের কমপ্লিকেশন আমাদের, কিসের, কর্ড প্রোলাপস, তো কর্ডটা স্লিপস ডাউন হয়ে যাচ্ছে, প্লাসেন্টা প্রিভিয়া তো হবে না। তাহলে আমাদের ইউট্রাইন রাপচারে কি হয়, সাডেন সিভিয়ার অ্যাবডোমিনাল পেন দেখা যায়, আরেকটা কি না হেভি ব্লিডিং দেখা যাচ্ছে, আরেকটা ফিটাল স্টেশন লস হয়ে যাচ্ছে। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। ওমেন ইন দ্য প্রোলংড লেবার হ্যাজ দ্য ডিসেন্ট ব্লাডার, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং অ্যাকশন। বলেছে প্রোলংড লেবারে আছে যেটা হচ্ছে ডিস্টেন্ডেড ব্লাডার দেখা যাচ্ছে, restrict the fluid, apply the hot fermentation, catheterize the bladder, encourage the ambulation। ঠিক আছে, একটা প্রোলং লেবার চলছে, যে মানে প্রোলং লেবার বলতে কখন বলছি, যখন আমরা 18 আওয়ার্সের উপরে চলে যাচ্ছে লেবারটা কোন একটা মাদারের, তখন সেটাকে আমরা কি বলছি, প্রোলং লেবার। প্রোলং লেবারে কি থাকছে, ডিস্টেন্ডেড ব্লাডার। ডিস্টেন্ডেড ব্লাডার মানে কি, যখন ব্লাডারটা ডিস্টেন্ডেড হয়ে গেছে, মানে ইউরিন জমে অনেকটা, মানে ইউট্রাসের যে নর্মাল লেবার প্রসেস হবে সেটাকে হতে দিচ্ছে না, তখন সেক্ষেত্রে আমরা কি করব না, ক্যাথেটারাইজ দ্য ব্লাডার, ব্লাডারটাকে ক্যাথেটারাইজ করে যে যতটা আমাদের ইউরিন জমে আছে সেটাকে কি করবো, ইভাকুয়েট করে দেবো, বলে যে ব্লাডার ইভাকুয়েশন। দেখবে কোনো একটা মাদা যখন লেবারে থাকে তখন বারবার ব্লাডার ইভাকুয়েশন করানো হয়, কেন না প্রপার যাতে ফিটাসের এঙ্গেজমেন্ট হয়, প্রপার লেবার প্রসেস
মানে প্রপার হচ্ছে লেবার প্রসেস, যে সেকেন্ড স্টেজ অফ লেবারের যে নর্মাল কার্ডিনাল মুভমেন্টগুলো হয় সেগুলো যেন প্রপারলি হতে পারে, তার জন্য কি করতে হবে আমাদের না ব্লাডারটাকে ক্যাথেটারাইজ করতে হবে, যাতে ইউরিন ইভাকুয়েশন বা ব্লাডার ইভাকুয়েশন দরকার। রেস্ট্রিক্ট দ্য ফ্লুইড, রেস্ট্রিক্ট করে কি করবে, অ্যাপ্লাই দ্য হট ফর্মেন্টেশন, এনকারেজ দ্য অ্যাম্বুলেশন। অ্যাম্বুলেশন কখন এনকারেজ করবে, এখানে যে একটা কোশ্চেন আছে অ্যাম্বুলেশন মেনলি যখন মাদার ল্যাটেন্ট ফেজে থাকে, 1 থেকে 3 সেন্টিমিটার থাকে সার্ভিক্যাল ডাইলেটেশন, তখন সেক্ষেত্রে আমরা অ্যাম্বুলেশন করতে বলবো, যাতে প্রপার ফিটালের পার্টটার এঙ্গেজমেন্ট হয়। কিন্তু অ্যাম্বুলেশন আমরা এই স্টেজে করতে বলবো না। আর কখন বলবো, আফটার দ্য ডেলিভারি যত তাড়াতাড়ি সম্ভব মাদারকে অ্যাম্বুলেশন করতে বলবো। কেন করতে বলবো, টু প্রিভেন্ট দ্য ডিপ ভেন থ্রম্বোসিস যাতে না হয়, সেই জন্য আমরা অ্যাম্বুলেশন করতে বলবো। কাম টু দ্য নেক্সট কোশ্চেন, হুইচ স্টেটমেন্ট বাই দ্য নার্স ইজ থেরাপিউটিক, বলে যে কোন স্টেটমেন্টটা থেরাপিউটিক মানে কি, যে নর্মাল পেশেন্টের রিকভারির জন্য যে নার্স পেশেন্ট রিলেশনশিপটা বা যে নার্স পেশেন্ট কমিউনিকেশনটা হয় সেটাকে আমরা বলছি থেরাপিউটিক। ওকে, থেরাপিউটিক কমিউনিকেশন যেহেতু খুবই ইম্পর্টেন্ট নার্স পেশেন্টের মধ্যে, এটা কি একটা অ্যাপ্লাইড বেসড কোশ্চেন, তো এই কোশ্চেনটা তোমরা আশা করি আগের কোশ্চেন পেপারটাতে দেখতে পেয়েছো অনেক, মানে যারা বিএসসির এক্সাম দিয়েছো। তো থেরাপিউটিক কমিউনিকেশন যেটা পড়ে গেছে তার মানে এমন নয় যে পড়তে পারে না, কারণ থেরাপিউটিক কমিউনিকেশন মোস্ট ইম্পর্টেন্ট বিটুইন দ্য নার্স অ্যান্ড পেশেন্ট। সব থেকে আগে আমরা যখন যাই ওয়ার্ডে তখন পেশেন্টের সাথে কমিউনিকেশন খুবই দরকার, না হলে পেশেন্ট তোমাকে ভার্বালাইজও করতে পারবে না সে কি ফিল করছে। মেনলি তো মেন্টালি ইল পেশেন্টদের ক্ষেত্রে খুবই দরকার। কোশ্চেনে দেখো অপশনে কি দিয়েছে, ডু নট ওরি এভরিথিং উইল বি ফাইন। ওকে, বলেছে চিন্তা না করতে এভরিথিং মানে সবকিছু ঠিক হবে। হোয়াই ডু ইউ ফিল লাইক দিস, তুমি কেন এরকম ফিল করছো। টেল মি মোর অ্যাবাউট হোয়াট আর ইউ ফিলিং। ওকে, ইউ শুড স্টপ দ্যাট থিঙ্কিং নেগেটিভলি। দেখো আমরা যখন কোনো একটা পেশেন্টের কাছে কনভারসেশন শুরু করতে যাবো তখন সেক্ষেত্রে আমরা প্রথমে পেশেন্টকে ওপেন এন্ডেড কোশ্চেন দেবো, যাতে কি করে না প্রপার ভার্বালাইজ করতে পারে যে সে কি ফিল করছে। ঠিক আছে, তুমি যদি তাকে একটা লিমিটের কোশ্চেন জিজ্ঞেস করো, যেমন লাস্টেটা দেখো, ইউ শুড স্টপ থিঙ্কিং নেগেটিভলি, তুমি তাকে ওখানে অ্যাডভাইস করছো, ইন দ্য সেন্স যে ইনফরমেশন বা অ্যাডভাইস করছো যে তোমাকে নেগেটিভ ভাবা চলবে না, কিন্তু তুমি আগে তার ভেতরে কি চলছে সেটা তো জানবে, তারপরে তো তুমি তাদেরকে অ্যাডভাইস এমনিতেই করা চলে না, তো অ্যাডভাইস করবে না, ইনফরমেশন প্রোভাইড করতে পারো, কিন্তু তুমি আগে তাকে সমস্ত ফিলিংসটাকে ভার্বালাইজ করতে বলবে, তার সঙ্গে কি মেনলি র্যাপোর্ট ডেভেলপ করতে হবে, র্যাপোর্টের মাধ্যমে সে কি ট্রাস্ট ডেভেলপ হবে তোমার মধ্যে, যেগুলো কি থেরাপিউটিক মানে কমিউনিকেশনের কম্পোনেন্ট এক একটা। ঠিক আছে, থেরাপিউটিক কমিউনিকেশন আমি যখন বলছিলাম তখন দেখবে র্যাপোর্ট, ট্রাস্ট এইসব কিছু বলেছি। তো কি না তোমাদেরকে মেনলি টেল মি মোর অ্যাবাউট হোয়াট ইউ আর ইউ ফিলিং। ওকে, এই সমস্ত কোশ্চেনে একদম কনফিউশন ক্রিয়েট করবে না, কারণ প্রথমে হচ্ছে পেশেন্টকে কি করতে হবে না, পেশেন্টকে বলতে হবে যে তুমি কি ফিল করছো, যেটা মেনলি ওপেন এন্ডেড কোশ্চেনের মধ্যে পড়ে, সেই জিনিসটাকে তোমাকে বলতে হবে। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন, a person who just lost the job feels the hopeless and says I cannot go on. ঠিক আছে, a nurse should ignore, agree, encourage sharing the feelings and assess for the suicide risk. ওকে, যখন একটা পার্সন বলে যে সে হোপলেস ফিল করছে মানে তার ডিপ্রেশন ফেজে আছে, ডিপ্রেশনের আমাদের যে সায়েন্সগুলো দেখা যায়, হোপলেসনেস, হেল্পলেসনেস, ওর্থলেসনেস, সমস্ত কিছু মূল্যহীন, সমস্ত কিছু মানে তার কোনো আর আশাই থাকে না কোনো কিছু ব্যাপারে, সেটাকে আমরা কি বলছি, ডিপ্রেশন ফেজে। আর যখন সে বলে আই ক্যান নট গো অন, মানে সে আর পারবে না, তখন সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে না, এনকারেজ দ্য শেয়ার ফিলিংস, মানে মোর ফিলিং শেয়ার করতে হবে। আরেকটা কি না, অ্যাসেস ফর দ্য সুইসাইডাল রিস্ক, এই টাইমে কি করতে হবে না, তোমাদেরকে সুইসাইডাল রিস্ক অ্যাসেস করতে হবে, মানে সে যখন মনে করে যে তার কাছে কিছুই নেই, তার কোনো আশা নেই, হোপ নেই, তখন সেক্ষেত্রে পেশেন্টটা কি ইন্ডিকেট করতে চাইছে যে আমি আর এখানে থেকে লাভ কি, সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে না, সুইসাইডাল রিস্ক অ্যাসেস করতে হবে, তার নিজের যে সেলফ হার্ম করার ক্ষমতা বা সেলফ হার্ম যে সে করতে পারে সেই জিনিসটাকে মানে আইডেন্টিফাই করতে হবে, সেই জিনিসটাকে যে কোন কোন ব্যাপারে সে সুইসাইড করতে পারে। এমনকি যদি কোনো সুইসাইডাল কোনো সাইন্স দেখতে পাও, যেরকম ধরো কোনো প্রপার্টি দিয়ে দিচ্ছে, কোনো ওইরকম কোনো কথা বলছে, ঠিক আছে, সুইসাইড করার যে জিনিসগুলো, দড়ি বা বেল্ট বা ছুরি, এই সমস্ত জিনিসের ব্যাপারে চেষ্টা করছে জানার, তখন সেই সমস্ত ইন্ডিকেশনসগুলো দেখে তুমি তাদেরকে ডাইরেক্টলিও জিজ্ঞেস করতে পারো, আপনি কি কোনোভাবে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবছেন, বুঝতে পারছো তো। তাহলে কি তোমরা কোনো একটা পেশেন্ট যদি হোপলেসনেস, হেল্পলেসনেস ফিল করে, সেক্ষেত্রে কি করবে, তোমরা মেনলি তাকে শেয়ার করতে বলবে ফিলিংস, তাছাড়াও কি করবে, সুইসাইডাল রিস্ক অ্যাসেস করবে। ইগনোর করে তো তুমি চলে যেতে পারো না, কারণ এটা কোনোভাবেই থেরাপিউটিক রিলেশনশিপ বা থেরাপিউটিক কমিউনিকেশন। এগ্রি কি করে করবে, সে বলছে সে আমার কোনো আশা নাই, হ্যাঁ তোমার কোনো আশা নেই মেনে নিলাম, আমি যদি এখন তোমাদেরকে বলি
যারা তোমরা বিএসসির এক্সাম দিয়ে এসছো তাদেরকে যদি আমি বলি যে তোমাদের কোনো আশা নেই, ভবিষ্যতে আর কিছুই হবে না, তাহলে কি তোমরা আর পড়বে না? এটা কিন্তু ঠিক কথাও নয়। তুমি যত যাকেই জিজ্ঞেস করো সেই তোমাকে বলবে আজকের দিনটাই শেষ নয়, তুমিই পারবে, তুমি যদি চাও তুমিই করে দেখাতে পারবে, তোমার পড়া অন্য কেউ করে দেবে না। তুমি যদি আজকে ওর কথা শুনে আজকে বসে থাকো যে ওর 50টা ঠিক হয়ে গেছে, আমার কেন 20টা ঠিক হয়েছে, তাহলে কিন্তু সে তোমার এসে পড়ে দেবে না। সে দেখবে আজকে কোথাও একটা জব পেয়ে গেল, কিন্তু তুমি পেলে না। তুমি আরো নিজেকে খাটলে এমন ভাবে ভবিষ্যতে তুমি আরো বড় এক্সাম ক্র্যাক করে ফেললে। এটাই হচ্ছে তোমার নিজের মধ্যে আনতে হবে নিজেকে, কেউ তোমাকে নিজের মধ্যে ঢুকিয়ে দেবে না ওটা যে তোমার কাজটা আমি করে দেবো, তুই 1 বছর ধরে কেঁদে নে, আমি তোর পড়াটা করে দেবো। কে করে দিবে? কেউ বলবে তোমাকে যে তুই মন খারাপ করে 1 বছর ধরে বসে থাক? জিজ্ঞেস করবে তো যে তুমি যদি বলো যে তুমি মন খারাপ করে 1 বছর ধরে বসে আছো, তোমার পড়াটা যে আজকে ক্র্যাক করে দিয়েছে সে 1 বছর পর করতে, সে যদি পড়াশোনার মধ্যেই না থাকে তোমাকে বললে হবে? তোমার পড়া তো নিজেকেই করতে হবে। নিশ্চয়ই নিজের ফেস দেখেই পরীক্ষা দিতে গেছিলে, তো একদমই ওরকম না করে পড়তে বসে যাও। আবার আমি বলবো যে অনেক এক্সাম আছে, ভবিষ্যতে প্রচুর এক্সাম পাবে, তখন দেখবে মনে হবে যে এক্সামগুলো কিছুই নয়। তো পড়াশোনা ইজ ইম্পর্টেন্ট, মাস্ট ইম্পর্টেন্ট স্টাডি অ্যান্ড মাস্ট ইম্পর্টেন্ট টু ফলো এনি রুটিন। তুমি যে রুটিনটা করবে সেটাই তোমার জন্য উপযুক্ত। কিভাবে রুটিন করবে? যে টাইমটা তুমি পড়ছো, এমন নয় যে যে 12 ঘন্টা পড়ে তুমি জিজ্ঞেস করো তুই কতক্ষণ পড়িস রে, হ্যাঁ আমি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই পড়ি, পসিবল কোনোদিনও? ওটা তোমাকে ভয় দেখায়। একদমই কেউ 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা পড়ে না, ঠিক আছে? এটা হচ্ছে রিয়েল কথা। যে বলে যে আমি 14 ঘন্টা পড়ি, 15 ঘন্টা পড়ি, হ্যাঁ হয়তো সে বই নিয়ে 15 ঘন্টা বসে থাকে, কিন্তু কোয়ালিটি স্টাডি ওইভাবে হয় না। মাইন্ডে ঢুকবেই না, তোমার ব্রেন কাজই করবে না কিছুক্ষণ পর, তো তুমি 14 ঘন্টা ধরে কি করে বসে থাকবে? হ্যাঁ হতে পারে সে এক্সামের আগে অনেকটাই টাইম দিয়েছে, পড়তে পারছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সারাদিন তুমি 14 ঘন্টা 20 ঘন্টা তুমি এরকম ভাবে শুনে ডিপ্রেশনে চলে গেলে, আমার তো 2 ঘন্টাও পড়া হয় না, সেই যে 2 ঘন্টাই তুমি ভালোভাবে পড়ছিলে সেটাও হবে না। তো তোমার যতটুকুন মাথায় ঢুকছে তুমি ততটুকুনি ঢুকাবে, যতক্ষণ ঢুকবে ততক্ষণ ঢুকাবে, বুঝতে পারলে? তো কোশ্চেনে চলে এসো। এনকারেজ দ্য শেয়ার ফিলিংস, তাহলে তো সি অ্যান্সার হলো। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। ASHA works are the community health workers under which mission? ASHA accredited social health activist। আজকে আমি তোমাদের বললাম যে সমস্ত সাবজেক্ট থেকেই মোটামুটি কোশ্চেন করাবো। accredited social health activist, accredited social health activist, আশা কে হতে হবে? আশা হচ্ছে যাদের এজ কত হতে হবে, 25 থেকে 45 ইয়ার্স এর মধ্যে হতে হবে, মাস্ট বি ফ্রম দিস ভিলেজ, যে ভিলেজের আশা সেই ভিলেজ থেকেই হতে হবে, কত পাস করতে হবে? 8 পাস করতে হবে, অ্যান্ড হ্যাভ দ্য গুড কমিউনিকেশন স্কিল। কারণ কমিউনিকেশন স্কিল ছাড়া আশা কি করে? আমাদের মেনলি যে হেলথ সার্ভিসেস বা হেলথ পলিসিসের সাথে পপুলেশনকে কানেক্ট করে, তার জন্য আশাদের প্রপারলি কমিউনিকেশন স্কিল থাকা দরকার, প্রপার কমিউনিকেট করতে হবে, যাতে তোমরা ভালোভাবে, এমন নয় যে প্রচুর ইংলিশ জানতে হবে, না না, এই কমিউনিকেশন স্কিল তোমার প্রপারলি যাতে মানুষদেরকে বোঝাতে পারে যে এই জিনিসটা কেন দরকার, পপুলেশন কন্ট্রোল করা কেন দরকার, আমাদের ফ্যামিলি প্ল্যানিং মেথড কেন ইউজ করা দরকার, সেই সমস্ত বোঝাতে পারে, প্রপার কমিউনিকেশন স্কিল থাকতে হবে আশাদের মধ্যে। দেখো কি বলেছে এর মধ্যে, আশা ওয়ার্কস আর দ্য কমিউনিটি হেলথ ওয়ার্কার্স আন্ডার দ্য হুইচ মিশন? কোন মিশনের আন্ডারে চলছে? ন্যাশনাল আরবান হেলথ মিশন, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, ন্যাশনাল হেলথ মিশন, নাকি আয়ুষ্মান ভারত? ওকে, দেখো আমাদের আশা মেনলি এসেছিল ন্যাশনাল রুরাল হেলথ মিশন, ন্যাশনাল রুরাল হেলথ মিশনের আন্ডারে, ঠিক আছে? ন্যাশনাল রুরাল হেলথ মিশনের মধ্যে কখন এসেছিল? আমাদের 2005-এ, 2005-এ ন্যাশনাল রুরাল হেলথ মিশন এসেছিল। তার আন্ডারে আমাদের কি ছিল? আশা যে স্ট্র্যাটেজি ছিল, প্রত্যেকটা 1000 পপুলেশনের আন্ডারে একটা করে আশা থাকবে। কত পপুলেশন কভার করে আশা? 1000 পপুলেশন, 1000 পপুলেশনে একটা করে আশা থাকবে। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। এই সরি, তাহলে আনসার কি হলো? আনসার তোমরা দাও ন্যাশনাল রুরাল হেলথ মিশন। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। The doses of elemental iron and the folic acid in the anemia mukt bharat program for the pregnant women. anemia mukt bharat program খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, কারণ 2018-এ কি হয়েছিল? আমাদের অ্যানিমিয়া মুক্ত ভারত প্রোগ্রাম হয়েছিল, যেটা কি মেনলি আমাদের অ্যানিমিয়া প্রিভেনশনের জন্য করা হয়েছিল। কোন কোন এজ গ্রুপ অ্যাড ছিল? সমস্ত রকম এজ গ্রুপ অ্যাড ছিল, যেরকম তোমার 6 বছর পর্যন্ত, তারপরে তোমার অ্যাডোলেসেন্স গ্রুপ, প্রেগনেন্ট গ্রুপ, এরকম 6টা ক্যাটাগরি ছিল। কোথায় না? আমাদের আয়ুষ্মান ভারত হেলথ মিশনে। তো আমাদের কি করা হতো? মেনলি আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড ডিস্ট্রিবিউশন করা হতো, ডিওয়ার্মিং করা হতো, যাতে কি হয় না, আমাদের কোনোভাবে অ্যানিমিয়া চান্স না থাকে বা অ্যানিমিয়া প্রিভেনশন করা যায়। কোশ্চেনে কি দিয়েছে দেখো, তাহলে অ্যানিমিয়া মুক্ত ভারত অ্যানিমিয়া মুক্ত ভারত কবে এসেছিল? আমাদের 2018-এ,
ঠিক আছে, অ্যানিমিয়া প্রিভেনশন করার জন্য। ঠিক আছে, এইখানে বলেছে প্রেগনেন্ট ওমেন বা প্রেগনেন্ট ওমেনদের জন্য আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিডের রেঞ্জ কত। দেখো, প্রেগনেন্ট ওমেনদের জন্য আয়রনের জন্য এলিমেন্টাল আয়রন ছিল 60 mg আর ফলিক অ্যাসিড ছিল 500 mcg। ঠিক আছে, 500 mcg। কখন থেকে স্টার্ট করা হতো, আমাদের মেনলি যে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড ট্যাবলেটটা দেওয়া হতো, যে একটা ট্যাবলেট, যেটা মেনলি আমাদের থেরাপিউটিক ডোজ নয়, কিন্তু এমনি যে প্রোফাইল্যাকটিক ডোজ হিসেবে দেওয়া হতো, সেটা মেনলি 1 ট্যাবলেট দেওয়া হতো। একটা ট্যাবলেটের মধ্যে কি থাকতো, আয়রন থাকতো 60 mg এলিমেন্টাল আয়রন আর 500 mcg ফলিক অ্যাসিড থাকতো। কখন থেকে স্টার্ট করতাম, 4 months ফ্রম দ্য প্রেগনেন্সি, মানে প্রেগনেন্সির 4 মাস পর থেকে স্টার্ট করতাম। মানে যখন ডেলিভারি হবে তার আগে 180 ডেজ আর ডেলিভারির পরও 180 ডেজ, মানে পোস্টপার্টাম 180 ডেজও ইউজ করা হয়। ঠিক আছে, 4 মাস পর থেকে শুরু করবো, কতদিন চলবে, আপ টু দ্য 180 ডেজ আফটার দ্য ডেলিভারি। ওকে, দেখো এখানে কি দিয়েছে, 60 mg এলিমেন্টাল আয়রন, 0.4 mg ফলিক অ্যাসিড, না 30 mg নয়, তাহলে কি হলো, অপশন ডি। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। Which of the following route is contraindicated for the administration of the potassium chloride? potassium chloride মানে হচ্ছে KCl। KCl আমাদের মেনলি কি বোলাসে দেওয়া যায় না। KCl মানে হচ্ছে, দেখো KCl যদি বোলাসে দিই সেক্ষেত্রে আমাদের কার্ডিয়াক ডিসরেথমিয়া হতে পারে। পটাশিয়াম ক্লোরাইড ডু নট গিভ ইন দ্য বোলাস ফর্ম বা আইভি বোলাস, ডু নট গিভ আইভি বোলাস, আইভি বোলাস কোনোদিনও আইভি বোলাসে দেওয়া যাবে না। এটা মেনলি কিসে দেওয়া হয়, স্লো ইনফিউশন রেটে চালাতে হয়, স্লো ইনফিউশন করে চালাতে হয়। কারণ যদি পটাশিয়াম ক্লোরাইড আমরা আইভি বোলাসে দিয়ে দিই সেক্ষেত্রে কি হবে, আমাদের কার্ডিয়াক ডিসরিথমিয়া দেখা যেতে পারে। ওকে, তাহলে কি KCl ইন বোলাস ফর্ম ভায়া দ্য আইভি রুট। দেখো তোমাদের এই কোশ্চেনে কি দিয়েছে, যে কোন রুটটা কন্ট্রাইন্ডিকেটেড ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য পটাশিয়াম ক্লোরাইড। KCl ইন দ্য বোলাস ফর্ম ভায়া দ্য আইভি রুট, KCl ইন দ্য আইভি ফ্লুইড, KCl ভায়া দ্য আইএম রুট, ইনফিউশন ভায়া দ্য সেন্ট্রাল। তাহলে কি বোলাস ফর্মে কোনোদিনও KCl তোমরা প্রোভাইড করবে না। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। ইমিউনাইজেশন গিভ হুইচ টাইপ অফ ইমিউনিটি, আর্টিফিশিয়াল, প্যাসিভ, ন্যাচারাল, প্যাসিভ আর অ্যাক্টিভ। দেখো ইমিউনাইজেশন দিয়ে আমরা মেনলি ইমিউনিটি প্রোভাইড করছি, সেটা কোন টাইপ অফ বলেছে, প্রোভাইড হুইচ টাইপ অফ ইমিউনিটি, কোন টাইপ অফ ইমিউনিটি। আমাদের মেনলি 2 টাইপসের ইমিউনিটি পাই, একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি আর একটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। তার মধ্যে কি থাকে আমাদের ন্যাচারাল আর আর্টিফিশিয়াল। দেখো সরি, যদি অ্যাক্টিভ ইমিউনিটি দিই সেক্ষেত্রে কি হয়, আমাদের কোনো কিছু ডিজিজ অকারেন্সের মাধ্যমে বা ইমিউনাইজেশনের মাধ্যমে আমরা অ্যাক্টিভ ইমিউনিটি দিতে পারি। ওকে, অ্যাক্টিভ ইমিউনিটি দেখো ন্যাচারালের ক্ষেত্রে কি বলেছে, ন্যাচারালের ক্ষেত্রে কোনো ডিজিজ বা যখন ইনফেকশন হয় সেই যে ইমিউনিটিটা প্রোভাইড হয় তখন সেটা আমরা বলছি অ্যাক্টিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি কোথা থেকে পাচ্ছি, ইনফেকশন বা কোনো ডিজিজ অকারেন্সের মাধ্যমে। ঠিক আছে, তারপরে কোথায় আসছি আমরা, আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল কি, অ্যাক্টিভ আর্টিফিশিয়াল। ঠিক আছে, অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি পাচ্ছি আমরা মেনলি ভ্যাকসিনেশনের মাধ্যমে, আমরা হচ্ছে অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। ঠিক আছে, ভ্যাকসিনেশন। তারপরে আসছি প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটি মানে কি, মাদারের ব্রেস্ট মিল্ক বা প্লাসেন্টা বা বাইরের থেকে কোনো অ্যান্টি সিরা প্রোভাইড করে যে ইমিউনিটিটা পাচ্ছি সেটাকে আমরা কি বলছি, প্যাসিভ ইমিউনিটি। ওকে, ন্যাচারালি ক্ষেত্রে কি হয়, আমাদের ম্যাটারনাল অ্যান্টিবডিজ, যেটা কোথা থেকে পাচ্ছি, মেনলি ন্যাচারাল প্যাসিভ পাই আমরা ব্রেস্ট মিল্কের মাধ্যমে বা প্লাসেন্টার মাধ্যমে। প্যাসিভ আর্টিফিশিয়াল কোথা থেকে পাচ্ছি, প্যাসিভ আর্টিফিশিয়াল পাচ্ছি মনোক্লোনাল অ্যান্টিবডিজ বা এনি টাইপ অফ অ্যান্টিসিরা বা অ্যান্টিবডিজ যেটা বাইরের থেকে ইনজেক্ট করা হয়, সেটা কোথা থেকে পাবো আমরা, প্যাসিভ আর্টিফিশিয়াল। তাহলে দেখো তোমাদেরকে কোশ্চেনের অ্যান্সার তোমরা দিবে, ইমিউনাইজেশন কোন টাইপ অফ ইমিউনিটি, আর্টিফিশিয়াল, প্যাসিভ, অ্যাক্টিভ নাকি ন্যাচারাল। দেখো প্যাসিভ ইমিউনিটি তো নয়, অ্যান্সার কিন্তু তোমরা দিচ্ছ, তো অ্যান্সার দিতে শুরু করো, কোনটা হবে, ABCD, প্যাসিভ, অ্যাক্টিভ নাকি ন্যাচারাল। আমাদের মেনলি ইমিউনাইজেশন হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভের মধ্যে কি, অ্যাক্টিভ, ন্যাচারাল, কিন্তু প্রথমে তো ন্যাচারাল লিখতে পারি না, আমাদের যে মেন পয়েন্ট বা মেন হেডিং তার মধ্যে আমরা কি আসছি, অ্যাক্টিভ। ঠিক আছে, প্রথমে দেখবে আর্টিফিশিয়াল, প্যাসিভ তো একদমই নয়। আর্টিফিশিয়াল প্যাসিভ কোন টাইপ অফ, মনোক্লোনাল অ্যান্টিবডিজ বা অ্যান্টিসিরা প্রোভাইড করলে সেটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল প্যাসিভ। ন্যাচারাল হচ্ছে কোন ন্যাচারাল তোমাকে বলে দেয়নি অ্যাক্টিভ না প্যাসিভ, তাহলে এটা কোনো স্পেসিফিক ভাবে বলা নেই প্যাসিভ আর অ্যাক্টিভ। আমরা জানি আমাদের যে ইমিউনাইজেশন দেওয়া হয় সেটা আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। ওকে, come to the next question. An opening of the surgical wound edges is called, দেখো সার্জিক্যাল উন্ড যখন তোমরা মানে দেখেছো তো, সার্জিক্যাল উন্ডের কি হয়, যে প্রপারলি সুচার না করলে সার্জিক্যাল উন্ডা যে এজেস গুলো আছে সেটা সরে যায়। ঠিক আছে, যদি উন্ডের এজেস গুলো সেপারেট হয়ে যায় তখন সেক্ষেত্রে আমরা বলবো উন্ড ডেহিসেন্স। কিন্তু যদি সেপারেশনের পর অ্যাবডোমিনাল অর্গান প্রোট্রুড হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো উন্ড এভিসিরেশন। দেখো দুটো ছবি আছে, একটা হচ্ছে উন্ড ডেহিসেন্স আর একটা হচ্ছে উন্ড এভিসিরেশন। দেখো উন্ড ডেহিসেন্স মানে হচ্ছে যখন উন্ড এজ গুলো সেপারেট হয়ে যায়, সেপারেশন অফ দ্য
সেপারেশন অফ wound edges সেটাকে আমরা কি বলবো না dehiscence। আর যদি সেপারেশনের পর কি হয়, protrude of the abdominal organ through the separation, protrude of abdominal organ through the separation part তখন সেক্ষেত্রে আমরা কি বলবো না এভিসারেশন। ওকে, দেখো আর কি কি দিয়েছে তাহলে, উন্ড এভিসারেশন, উন্ড অ্যাপ্রক্সিমেশন মানে হচ্ছে জুড়ে যাওয়াটাকে আমরা বলছি অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে। উন্ড রাপচার আর উন্ড ডেহিসেন্স, তোমাদের এখানে কোশ্চেন দিয়েছে অ্যান্ড ওপেনিং অফ দ্য সার্জিক্যাল উন্ড এজেস, মানে শুধু সার্জিক্যাল উন্ড এজেস এর ওপেনিং হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা কি বলছি উন্ড ডেহিসেন্স, ঠিক আছে। কারণ আমাদের উন্ড এভিসারেশন যদি থাকতো সেক্ষেত্রে কি হতো, অ্যাবডোমিনাল অর্গানগুলো যদি প্রোট্রুড করতো তখন সেক্ষেত্রে আমরা কি বলতাম উন্ড এভিসারেশন। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। Causative organism of the gas gangrene, Clostridium tetani, Clostridium perfringens, Clostridium histolyticum or the Clostridium novi। দেখো প্রথমে কি চেয়েছে গ্যাস গ্যাংগ্রিন। গ্যাস গ্যাংগ্রিন মানে হচ্ছে কোন একটা, যেরকম তোমরা পায়ের ছবিটা এখানে দেখতে পাচ্ছ, এখানে কি হয় না প্রপার ব্লাড সাপ্লাই না হওয়ার জন্য ডেড টিস্যু ফর্মেশন হয়। ডেড টিস্যু ফর্মেশন কি করে হচ্ছে, ওই জায়গাতে প্রপার ব্লাড সাপ্লাই হচ্ছে না বলে টিস্যুগুলো নেক্রোজড হয়ে যাচ্ছে, টিস্যুগুলোর প্রপার গ্রোথ হচ্ছে না বা প্রপার টিস্যু ডেভেলপমেন্ট হচ্ছে না, তার জন্য কি হচ্ছে ডেড টিস্যু ডেভেলপ করছে, ব্ল্যাকিশ কালার হয়ে যায়। তোমাদেরকে কোশ্চেন আছে যে কজেটিভ অর্গানিজম অফ দ্য গ্যাস গ্যাংগ্রিন, গ্যাস গ্যাংগ্রিনের কজেটিভ অর্গানিজম কি, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স। আমরা জানি যে ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স হচ্ছে মোস্ট কমন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, দ্যাট ইজ কজেটিভ অর্গানিজম অফ দ্য গ্যাস গ্যাংগ্রিন। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। A nurse is conducting a dietary assessment of a patient who is on the vegan diet। কার অ্যাসেসমেন্ট করছে, একটা ডায়েটারি অ্যাসেসমেন্ট করছে পেশেন্টের যে কি একটা ভেজান ডায়েটে আছে, মানে সে মাছ মাংস ডিম বা নন ভেজ কোনো কিছুই খায় না। ওকে, the nurses should plan to provide the dietary teaching focus on the food items highly in which vitamin that may be absent on the vegan diet। এখানে তোমাদেরকে কোশ্চেনে এটাই জানতে চাইছে, একজন পেশেন্ট আছে যে কি ভেজান ডায়েটে আছে, মানে সে শুধু ভেজিটেবল খাচ্ছে, ভেজিটেবল খেলে কোন ভিটামিনটা অ্যাবসেন্ট থাকে। ওকে, কোন ভিটামিনটা অ্যাবসেন্ট থাকে, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন বি12। ভিটামিন বি12 যারা ভেজান ডায়েট খায়, ভিটামিন বি12 মেনলি আমাদের কোথায় থাকে, যে মাংস মিট বা ফিশ যে ননভেজ আইটেমগুলো হয় সেখানে মেনলি ভিটামিন বি12 বেশি প্রেজেন্ট থাকে, বা ওই ননভেজ আইটেমগুলোর মধ্যে আমাদের ভিটামিন বি12 প্রেজেন্ট থাকে। যখন কোনো একটা পেশেন্ট বা কোনো একটা ব্যক্তি ওই ভিটামিন বি12 মানে ননভেজ ডায়েট খাচ্ছে না, তখন তার মধ্যে ভিটামিন বি12 এর ডিফিসিয়েন্সি দেখা যাচ্ছে। ওকে, তাহলে অ্যান্সার কি হবে, ভিটামিন এ, সি, ই কোনোটাই হলো না, অ্যান্সার হবে আমাদের ভিটামিন বি12। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। What should be the size of the endotracheal tube newborn weighing the 2000 থেকে 3000 গ্রাম। এন্ডোট্রাকিয়াল টিউব বা ইটি টিউবের আমরা কি অ্যাকর্ডিং টু দ্য ওয়েট আমরা ইটি টিউব আমরা দিয়ে থাকি, ঠিক আছে। কোন নিউবর্নের কোন ইটি টিউবটা হয় সেটা একটু দেখো। দেখো টিউব সাইজ যদি যদি ওয়েট আমাদের লেস দেন 1000 গ্রাম হয়, যদি ওয়েট লেস দেন 1000 গ্রাম হয় তখন সেক্ষেত্রে টিউব থাকবে 2.5, আর তখন মেনলি জেস্টেশনাল এজও কত হয়, লেস দেন 28 উইকস। লেস দেন 28 উইকস থাকলে সেই বাচ্চাটা মোটামুটি 1000 গ্রামের হয়। কত ইটি টিউব লাগে, 2.5। যদি 28 থেকে 34 উইকসের হয় সেক্ষেত্রে কত ওয়েট হওয়ার কথা, 1000 থেকে 2000 গ্রাম। কত হবে আমাদের ইটি টিউবের সাইজ 3। যদি 35 থেকে 38 উইকস হয় কত ওয়েট হবে, 2000 থেকে 3000 গ্রাম। কত হবে ইটি টিউব 3.5। যদি 38 উইকসের উপরে হয় তখন নর্মাল আমাদের ওয়েট যেটা 3000 গ্রাম, 3000 গ্রামের উপরে হবে, ইটি টিউব লাগবে আমাদের 4। তাহলে হচ্ছে টার্ম বেবির ক্ষেত্রে ইটি টিউবের সাইজ যদি বলতো তখন সেক্ষেত্রে 4 হতো, কিন্তু তোমাদের ওয়েট চেয়েছে 2000 থেকে 3000 গ্রামের বাচ্চার ইটি টিউবের সাইজ জানতে চেয়েছে, যেটা হবে 3.5। অ্যান্সার কোথায় আছে 3.5, এ বি সি ডি কোনটা হবে, অ্যান্সার দাও ঝটপট ঝটপট, হবে 3.5। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। Wills Eggbom syndrome is also known as Wills Eggbom syndrome, শুনেছ what the Wills Eggbom syndrome হচ্ছে রেস্টলেস লেগ সিনড্রোম। ওকে, এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেখানে কি হয় না মেনলি রেস্টলেস লেগ সিনড্রোম দেখা যায়। তাহলে Wills Eggbom syndrome, Wills Eggbom syndrome, it is also known as the restless leg syndrome, restless leg syndrome। দেখো রেস্টলেস লেগ সিনড্রোম, রেস্টলেস লেগ সিনড্রোমে কি হয়,
এটা মেনলি আমাদের একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডারস। ওকে, নিউরোলজিক্যাল ডিসঅর্ডারসে কি দেখা যায় না আমাদের একটা যে ইররেজিস্টেবল আর্জ টু মুভ দ্য লেগস, ঠিক আছে, মানে একটা আর্জ টু মুভমেন্ট অফ দ্য লেগস, ঠিক আছে, নর্মালি মুভমেন্ট করা লেগস এর উইদাউট এনি রিজন। ওকে, আর কি দেখা যায় না কিছু সেন্সেশনস দেখা যায়, যেমন টিংলিং সেন্সেশনস দেখা যায় ইন দ্য লেগ, তাকে আমরা কি বলবো না উইকওয়ার্ম উইলস এগবর্ম সিনড্রোম বা রেস্টলেস লেগ সিনড্রোম। ওকে, দেখো প্রথম অপশনে কি আছে ক্লাইন লেভিন সিনড্রোম। ক্লাইন লেভিন সিনড্রোম মানে কি হাইপার সমলেন্স দেখা যায়, মানে হচ্ছে এক্সেসিভ স্লিপনেস দেখা যায়। ক্লাইন লেভিন সিনড্রোমে কি দেখা যায়, কি সিমটমস, মেন কমন সিমটমস হচ্ছে যখন এক্সেসিভ স্লিপলেস দেখা যায়, এক্সেসিভ স্লিপ যখন দেখা যায় তখন সেটাকে আমরা কি বলবো ক্লাইন লেভিন সিনড্রোম। দেখো 3 নম্বরে আসছে ধাত সিনড্রোম। ধাত সিনড্রোমটা কি জিনিস, একটা সাউথ এশিয়ার কালচারে দেখা যায়। কি সিনড্রোম না ওটা, ধাত সিনড্রোমে মেনলি যে মেল পেশেন্ট হয় তার প্রিম্যাচিওর ইজাকুলেশন বা ইম্পোর্টেন্স দেখা যায়, ঠিক আছে, কি হয় না প্রিম্যাচিওর ইজাকুলেশন, প্রিম্যাচিওর ইজাকুলেশন বা ইম্পোর্টেন্স। আরেকটা কি জেনসার সিনড্রোম। জেনসার সিনড্রোম হচ্ছে ওয়ান টাইপ অফ ডিসঅর্ডার হোয়ার দেয়ার ইজ নাথিং, মানে কোনো ফিজিক্যাল বা নিউরোলজিক্যাল বা মেন্টাল কোনো ডিসঅর্ডার থাকে না, কিন্তু পেশেন্ট অ্যাক্ট লাইক দ্যাট হি হ্যাজ এ সিরিয়াস সিমটমস। ওকে, বা সিরিয়াস ডিজিজ, মানে পেশেন্ট এমন দেখায় নিজে নিজে অ্যাক্ট করে যে তার মধ্যে কোনো সিরিয়াস সিমটমস হয়ে গেছে বা সিরিয়াস কোনো ডিজিজ হয়ে গেছে, কিন্তু কোনো রকম কোনো ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে ধরা পড়ে না যে তার মধ্যে কোনো সিমটমস বা কোনো ডিজিজ আছে, ওটাকে আমরা কি বলবো জেনসার সিনড্রোম। তাহলে রেস্টলেস লেগ সিনড্রোম ইজ অলসো নোন এজ দ্য উইলস এগবর্ম সিনড্রোম, যেটাতে কি হয় মেনলি একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেখানে রেস্টলেস লেগ থাকে, মানে ইররেজিস্টেবল আর্জ টু মুভ দ্য লেগস, মানে হচ্ছে লেগ মুভমেন্ট দেখা যায়, একটা হচ্ছে টিংলিং সেন্সেশনস দেখা যায় ইন দ্য লেগ। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। Which of the following tests can be used to diagnose the pregnancy on the first day of the miss period? Okay, বলেছে কোন ডায়াগনস্টিক টেস্টটা মিস পিরিয়ডের প্রেগনেন্সি টু ডায়াগনোস দ্য প্রেগনেন্সি ডায়াগনোস করার জন্য অনেক ফার্স্ট ডে অফ দ্য মিস পিরিয়ডের ফার্স্ট ডে 28 ডে অফ দ্য সাইকেল, এনজাইম লিড ইমিউন অ্যাসে, ডাইরেক্ট ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট, অ্যাগ্লুটিনেশন ইনহিবিশন টেস্ট, টু সাইড স্যান্ডউইচ ইমিউনেসে। দেখো টু সাইড স্যান্ডউইচ ইমিউনেসে এমন একটা টেস্ট তার মধ্যে কি করা হয় না আমাদের মেনলি কি করা হয় টু ডায়াগনোস দ্য প্রেগনেন্সি অফ দ্য ফার্স্ট ডে। এটা মেনলি প্রথমে কি করে না আমাদের প্রেগনেন্সি হয়েছে কিনা কিভাবে ডিটেক্ট করে, টু ডিটেক্ট দ্য এইচসিজি প্রেজেন্স বাই ডিটেক্টিং এইচসিজি ঠিক আছে, এইচসিজি প্রেজেন্ট আছে কিনা, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক প্রেজেন্ট আছে কিনা সিরামে বা ইউরিনে, সেখানে কি করে না সেই টেস্টের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি দ্য ওমেন ইজ প্রেগনেন্ট অর নট। তাহলে কোন টেস্ট ইউজ করা হয়, টু সাইড স্যান্ডউইচ ইমিউনো অ্যাসে। ওকে, বাকি টেস্টগুলো করা হয় না। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। After the fertilization, implantation breeding usually occurs after approximately how many days? After the fertilization, implantation start হয় 6 ডেতে, কমপ্লিট হয় আমাদের 11 ডেতে। তাহলে যখন ইমপ্ল্যান্টেশন হয়, ইমপ্ল্যান্টেশন কোথায় হচ্ছে আমাদের এন্ডোমেট্রিয়ামের ডেসিডুয়া, কখন হচ্ছে ইমপ্ল্যান্টেশন স্টার্ট হচ্ছে 6 ডেতে, 6 ডে, আর কমপ্লিট হয় ইমপ্ল্যান্টেশন কমপ্লিট হচ্ছে আমাদের 12 ডেতে, 12 ডে। ওকে, কোন টাইপ অফ ইমপ্ল্যান্টেশন দেখা যায়, ইন্টারস্টিশিয়াল ইমপ্ল্যান্টেশন দেখা যায়, ইন্টারস্টিশিয়াল ইমপ্ল্যান্টেশন ইন্টারস্টিশিয়াল ইমপ্ল্যান্টেশন দেখা যাচ্ছে, মানে হচ্ছে আমাদের যে জাইগোটটা ফর্মেশন হচ্ছে সেটা কিভাবে মানে ইমপ্ল্যান্ট করছে না ইন্টারস্টিশিয়ালি, মানে পুরো ইন্টারস্টিশিয়ালি ইমপ্ল্যান্টেশন হচ্ছে, কোনো উপরে কোনো হবে শুধুমাত্র অ্যাটাচ থাকছে না, ঠিক আছে। তাহলে স্টার্ট হচ্ছে 6 ডেতে, তার ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বা স্পটেড যে ব্লিডিংটা দেখা যায় সেটা কখন দেখা যাচ্ছে আমাকে হার্টম্যান সাইনটা মনে পড়ছে, হার্টম্যান সাইন কি জিনিস, হার্টম্যান সাইন মানে হচ্ছে ইমপ্ল্যান্টেশনের সময় যে স্পটেড ব্লিডিংটা দেখা যায়, স্পটেড ব্লিডিং ডিউরিং ইমপ্ল্যান্টেশন। ওকে, তখন সেটাকে আমরা কি বলছি হার্টম্যান সাইন। ওকে, তাহলে কখন দেখা যাচ্ছে, আফটার দ্য ফার্টিলাইজেশন ইমপ্ল্যান্টেশন ব্লিডিং ইজ ইউজুয়ালি অকার্স আফটার অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি ডেজ, 6 থেকে 12 ডেজ, 20 থেকে 28 ডেজ, 14 থেকে 18 ডেজ, 2 থেকে 4 ডেজ। যখন ইমপ্ল্যান্টেশন হবে তখনই তো ব্লিডিংটা দেখা যাবে, তাহলে কখন হলো 6 থেকে 12 ডেজ। Come to the next question. Which is the following action guiding theory explains that the rightness or the wrongness of an action depends on the consequences of the action?
দেখো কোশ্চেনটাই তোমাদেরকে জানতে চেয়েছে যে কোন মানে অ্যাকর্ডিং টু দ্য গাইডিং মানে হুইচ অফ দ্য ফলোইং অ্যাকশন গাইডিং থিওরি, মানে কোনো একটা গাইডিং থিওরি, অ্যাকশন গাইডিং থিওরি কি এক্সপ্লেন করেছে, দ্য রাইটনেস অন দ্য রংনেস অফ অ্যান অ্যাকশন ডিপেন্ডস অন দ্য কনসিকোয়েন্সেস অফ দ্য অ্যাকশন, মানে কনসিকোয়েন্সেস উপর বা রেজাল্টের উপর ডিপেন্ড করছে। তার জন্য আমাদেরকে দুটো ওয়ার্ড জানতে হবে, একটা হচ্ছে ডেন্টোলজিক্যাল, ডেন্টোলজিক্যাল, আর একটা কি টেলিওলজিক্যাল, ঠিক আছে। দেখো ডেন্টোলজিক্যালটা কি জিনিস, রুল বেসড ভিউ অফ দ্য ইথিক্স ওয়াজ ফার্স্ট প্রপোজড বাই দ্য ইমানুয়েল কান্ত হুইচ দেয়ারফর কমনলি নোন এজ দ্য কান্তিয়ান ইথিক্স। এখানে কি হয়, গুডনেস অর ব্যাডনেস ইজ ডিটারমাইন্ড বাই দ্য অ্যাকশন, মানে ডেন্টোলজিক্যাল স্টাডিতে কি করা হয় না, গুডনেস আর ব্যাডনেসটা অ্যাকশন দিয়ে ডিটারমাইন করে। মানে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আগে দুটোই পড়ে নাও। দ্য অনলি বিহেভিয়ার দ্যাট ক্যান বি কনসিডার দ্য ইথিক্যাল ইজ ওয়ান দ্যাট হ্যাজ দ্য গুড উইল বিহাইন্ড ইট, মানে যে অ্যাকশনটা করছি মেনলি তো অ্যাকশনের উপর ডিপেন্ড করে, কিন্তু এটা কি না এখানে একটা গুড উইল প্রেজেন্ট থাকে সেটাই ধরছে, ঠিক আছে। এখানে কি টেলিওলজিক্যাল মানে consequences based view of the ethics was introduced by the Germany Bentham and developed by the John Stuart Mill which also known as the utilitarian, ঠিক আছে। এখানে কি হয় না, গুডনেস অর ব্যাডনেস ইজ ডিটারমাইন্ড বাই দ্য রেজাল্ট অফ আউটকাম, এখানে গুডনেস অর ব্যাডনেসটা কার উপর ডিপেন্ড করছে, আউটকাম। ক্যান ক্লাসিফাই দ্য বিহেভিয়ার অ্যাজ দ্য ইথিক্যাল ইফ ইট প্রডিউস দ্য গ্রেটেস্ট গুড ফর দ্য গ্রেটেস্ট নাম্বার, ঠিক আছে। এখানে মেনলি কি হয়, আমাদের যে ডেন্টোলজিক্যাল যে ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে, ডেন্টোলজিক্যাল মানে হচ্ছে কি না সবাইকার সব মানে কোনো একটা অ্যাকশনসের উপর ডিপেন্ড করছে, তুমি যে কাজটা করছো সেটা একটা অ্যাকশন। লাইক এক্সাম্পল কি, ডক্টর কেন রুগীকে দেখে, ডক্টরের ডিউটি বা ওটা ডক্টরের কাজ, অ্যাকশন ডক্টরের হচ্ছে করতে হবে, কারণ তার মধ্যে এটা কিসের কাজ করে, দেখো এখানে গুড উইল কাজ করে। আর টেলিওলজিক্যাল বা ইউটিলিট্রিয়ান মানে হচ্ছে তার রেজাল্ট বা কনসিকোয়েন্সের উপর ডিপেন্ড করে, মানে একটা গ্রেটেস্ট গুড করার, মানে ধরো একটা লার্জ অ্যামাউন্ট অফ দ্য পিপলের গুড করার, ধরো কোনো একটা হাইওয়ে তৈরি হচ্ছে, হাইওয়ে কেসের জন্য যে পিপলদের একটা গ্রেটেস্ট মানে গ্রেটেস্ট অ্যামাউন্ট অফ দ্য পিপলের সুবিধার জন্য আমরা কি করছি, হাইওয়েটা ইউজ মানে তৈরি করছি, সেক্ষেত্রে কি ইউজ করছি আমরা, ইউটিলিট্রিয়ান, মানে যেখানে কি রেজাল্টের উপর আমরা ডিপেন্ড করছি, কিন্তু ডেন্টোলজিক্যালে কি হয় না পুরোটাই অ্যাকসেন্স বা ডিউটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে, মানে ওটা ওর ডিউটি তাই সেটা তোকে করতে হয়। কিন্তু টেলিওলজিক্যাল বা ইউটিলিট্রিয়ানে কি না আমরা রেজাল্ট বা কনসিকোয়েন্সের উপর ডিপেন্ড করছি, ওকে। তাহলে দেখো ডেন্টোলজি নন ম্যালিফিসিয়েন্স, বেনিফিসিয়েন্স মানে জানো ওটা ইথিক্যালে চলে আসছে, নন ম্যালিফিসিয়েন্স মানে হচ্ছে ডু নট ডু হার্ম, বেনিফিসিয়েন্স মানে হচ্ছে টু ডু গুড। ইউটিলিট্রিয়ান আর ডেন্টোলজিক আমি বুঝিয়ে দিলাম, এখানে তোমাদেরকে দিয়েছে দেখো অ্যাকশনস ডিপেন্ড অন দ্য কনসিকোয়েন্সেস অফ দ্য অ্যাকশন, সেক্ষেত্রে কি হবে অ্যান্সার ইউটিলিট্রিয়ান। যদি তোমাদের কোশ্চেনে থাকতো যে কোনো একটা অ্যাকশন কোনো একটা ওয়ার্ক তার অ্যাকশনসের উপর ডিপেন্ড করছে, তখন সেক্ষেত্রে কি হতো ডেন্টোলজিক্যাল। যেহেতু এটা কি দিয়েছে না কনসিকোয়েন্সের উপর ডিপেন্ড করে বা রেজাল্টের উপর ডিপেন্ড করে, সেক্ষেত্রে কি হবে না তোমাদের অ্যান্সার ইউটিলিট্রিয়ান। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। দ্য বেসাল বডি টেম্পারেচার রাইজেস আফটার দ্য ওভুলেশন ডিউ টু, অ্যান্সার তোমরা দাও ঝটপট কমেন্ট সেকশনে দিতে থাকো যে বেসাল বডি টেম্পারেচার ওভুলেশনে আমি তোমাদেরকে তিনটে ফেনোমেনা বলেছিলাম প্রথম থেকে, কি কি এখনই তোমরা রিপ্লাই দিতে মানে অ্যান্সার দিতে শুরু করো যে কি কি তোমাদের ওভুলেশনে তোমরা ফেনোমেনা দেখেছিলে, ওকে। দেখো কি কি ছিল, একটা স্পিন বার্কেট ছিল, একটা কি ছিল মিডল স্মার্ট ছিল, একটা কি ছিল টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে। স্পিন বার্কেটটা কি জিনিস, দেখো ওভুলেশনে মেইনলি কি কি তিনটে ফেনোমেনা ছিল, স্পিন বার্কেট, মিডল স্মার্ট, আরেকটা কি ছিল না টেম্পারেচার। টেম্পারেচার যেটা ইনক্রিজ করে সেটা মেনলি কোন হরমোনের জন্য, কত ডিগ্রি আমি তোমাদেরকে বলতাম 0.2 থেকে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। স্পিন বার্কেট কি জিনিস ঝটপট বলতে শুরু করো কমেন্ট সেকশনে। মিডল স্মার্ট কি জিনিস বলো, মিডল স্মার্ট হচ্ছে মিড ওভুলেশন পেন। স্পিন বার্কেটটা কি জিনিস জলদি বলো। আরেকটা কি দেখো কোশ্চেনে তোমাদেরকে যেটা চেয়েছে, দ্য বেসাল বডি টেম্পারেচার রাইজেস আফটার দ্য ওভুলেশন ডিউ টু দ্য হরমোন অফ দ্য প্রোজেস্টেরন হরমোনের জন্য আমাদের মেনলি যে টেম্পারেচারটা ইনক্রিজ করে সেটা মেনলি কোন হরমোনের জন্য ইনক্রিজ করে, প্রোজেস্টেরন। তাহলে ইস্ট্রোজেন, রিল্যাক্সিন, ইনেভিন হবে না, তাহলে কোন হরমোন হলো আমাদের প্রোজেস্টেরন। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। Which blood group can be used in the emergency or when desired the blood group are not available? বলেছে কখন কোন মানে ইমার্জেন্সি সিচুয়েশনে কোন ব্লাড গ্রুপটা ইউজ করা হয়। তোমরা জানো যে ইউনিভার্সাল ডোনার ব্লাড গ্রুপ আমরা কাকে বলি, জলদি বলো যে ইউনিভার্সাল ব্লাড গ্রুপ আমরা কাকে বলি। যেটা দেখো ইউনিভার্সাল ডোনার আমরা কোন ব্লাড গ্রুপকে বলি, ঝটপট কমেন্ট সেকশনে বলতে থাকো। ইউনিভার্সাল ব্লাড গ্রুপ আমরা বলি হচ্ছে আমাদের ও নেগেটিভকে। ও নেগেটিভ কি করে না আমাদের সবাইকে ব্লাড
ডোনেট করতে পারে, তার জন্য আমরা বলবো ও নেগেটিভকে ইউনিভার্সাল ডোনার। আর ইউনিভার্সাল রিসিভার কাকে বলছি? ইউনিভার্সাল রিসিভার বলছি আমরা এবি পজিটিভকে, যে কি করছে না সমস্ত ব্লাড গ্রুপ নিতে পারছে, তাকে আমরা কি বলছি? এবি পজিটিভ। তাহলে দেখো যখন আমাদের তাহলে তোমরা অপশন তোমরা বুঝতেই পারছো ABCD কোনটা হবে, বুঝতে পারছো তো কোনটা হবে বলো? দেখো ইউনিভার্সাল ডোনারই মেনলি আমাদের এমার্জেন্সি সিচুয়েশনে, যখন ধরো ইমিডিয়েটলি কাউকে ব্লাড সাপ্লাই দিতে থাকবো, অপশন কিন্তু তোমরা বলতে থাকবে কোনটা হবে, আমি কিন্তু তোমাদেরকে এক্সপ্লেন করছি। দেখো ইউনিভার্সাল যখন ব্লাড ডোনেট করবো আমরা, যখন এমার্জেন্সি কোনো সিচুয়েশন চলে আসবে, তখন সেক্ষেত্রে কি আমাদের ব্লাড আমাদের কি চেক করতে হয়, তো যে কোন ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপিং, ক্রস ম্যাচিং, এত তো করার টাইম থাকবে না। তখন আমাদের মেন মোটো থাকবে যে পেশেন্টের লাইফকে আমাকে সেভ করতে হবে, তার জন্য আমাদের কি করতে হবে না ইউনিভার্সাল ব্লাড ডোনার, যে তার থেকে আমরা ব্লাড নিতেই পারি। তাহলে কে হবে সেটা? বি আর ও। বললামই যে ও হচ্ছে আমাদের ইউনিভার্সাল ডোনার, যদি ও পজিটিভ নেগেটিভ থাকে সেক্ষেত্রে অবশ্যই ও নেগেটিভ হবে। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। A G3 female history of the 2 previous second trimester abortion present at the 22 weeks of the gestational with the funneling of the cervix and the length of the cervix is 20 millimeter। ঠিক আছে, কি দিয়েছে না ফানেলিং অফ সার্ভিক্স দেখা যাচ্ছে, আর একটা হচ্ছে লেন্থ দিয়েছে 20 মিলিমিটার। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট। দেখো যার 2 প্রিভিয়াস সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শন আছে, মানে ইনকম্পিটেন্ট সার্ভিক্সের হিস্ট্রি, এখানেই বুঝতে পারছো যে দুটো প্রিভিয়াস সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শন বলতে কি হিস্ট্রি অফ ইনকম্পিটেন্ট সার্ভিক্স, কম্পিটেন্ট সার্ভিক্স। ওকে, যদি ইনকম্পিটেন্ট সার্ভিক্স থাকে সেক্ষেত্রে আমাদের কি করা হয়? সার্ভিক্যাল সার্কলেজ করা হয়, যেখানে মেনলি সুচার করা হয় কখন না 12 থেকে 14 উইকস, যত তাড়াতাড়ি সম্ভব পারা যায় আমাদের সুচার করে দেওয়া হয়। কখন খোলা হয় আমাদের সুচারটা? যখন টার্মে চলে আসে, যে 2 উইকস বিফোর দ্য ডেলিভারি আমাদের সুচারটা খুলতে হয়, বা 36 থেকে 38 উইকসে আমাদের সুচারটা খুলে দিতে হয়। কোন টাইপ অফ সুচার ইউজ করা হয়? আমাদের মেনলি ম্যাকডোনাল্ড সুচারিং করা হয়। ঠিক আছে, মুখে বলে দিচ্ছি, খাতায় কিন্তু নিজে নোট করবে, যদি জানো তাহলে নিজের মাইন্ডে রিক্যাপ করবে, আর যদি নোটে না অ্যাড থাকে তাহলে নোটে অ্যাড করবে। কোন টাইপ অফ সুচার ইউজ করা হয়? নন অ্যাবজর্বেবল সুচার ইউজ করা হয়। নাম কি সুচারটার? ম্যাকডোনাল্ড সুচারিং। কখন করা হয়? 14 উইকস থেকে 16 উইকসের মধ্যে করা হয়। কখন খোলা হয়? বিফোর দ্য 2 উইকস অফ দ্য ডেলিভারি আমাদের খোলা হয়। ওকে, দেখো অ্যাপ্লাই দ্য ফর্দারগিল স্ট্রেচ, অ্যাপ্লাই দ্য সার্ভিক্যাল সার্কলেজ, অ্যাডমিনিস্টার দ্য ডিনোপ্রোস্টন অ্যান্ড ডাইনোপ্রোস্টন অ্যান্ড দ্য বেড রেস্ট, অ্যাডমিনিস্টার দ্য মিসোপ্রোস্টল অ্যান্ড দ্য বেড রেস্ট। আমি যেটা বললাম যে তোমরা পড়েই বুঝতে পারছো কি না, আমাদের একটা ইনকম্পিটেন্ট সার্ভিক্সের হিস্ট্রি দেখা যাচ্ছে, কি করবো আমরা? সার্ভিক্যাল সার্কলেজ করে দেবো, যাতে হচ্ছে আবার ফের করে আরেকটা অ্যাবর্শন না হয়। কারণ যদি আরেকবার অ্যাবর্শন হয়ে যায়, 3টার বেশি অ্যাবর্শন হয়ে গেলে, তখন সেক্ষেত্রে আমরা কি বলবো না রিকারেন্ট অ্যাবর্শন দেখা যায়, যেটা হচ্ছে একটা অ্যাবর্শনের টাইপ। কিন্তু যদি যে কোনো টাইপের এরকম অ্যাবর্শনের হিস্ট্রি থাকুক, তখন আমাদের কি করতে হবে না সার্ভিক্যাল সার্কুলেজ করতে হবে। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। অল অফ দ্য ফলোইং মাসলস আর কাট ডিউরিং দ্য এপিজিওটমি এক্সেপ্ট। এপিজিওটমি মানে কি? একটা হচ্ছে কাটিং প্রোভাইড করা হয় ডিউরিং দ্য বার্থ অফ দ্য বেবি টু প্রিভেন্ট দ্য পেরিনিয়াল টিয়ার। এপিজিওটমি ইজ অলসো নোন এজ দ্য পেরিনিওটমি। এপিজিওটমি কি জিনিস না? সার্জিক্যাল কাটিং টু প্রিভেন্ট দ্য surgical cutting to prevent the perineal tear, to prevent perineal tear, perineal tear কে প্রিভেন্ট করার জন্য আমাদের একটা সার্জিক্যাল কাটিং দেওয়া হয়, তাকে আমরা কি বলছি না এপিজিওটমি। এপিজিওটমি আরেকটা নাম কি? পেরিনিওটমি, পেরিনিওটমি। ওকে, এপিজিওটমি আমাদের কখন করা হয়? জাস্ট বিফোর দ্য ক্রাউনিং, জাস্ট বিফোর দ্য ক্রাউনিং। ঠিক আছে, জাস্ট বিফোর দ্য ক্রাউনিং। ওকে, এপিজিওটমির মোস্ট কমন টাইপ কি? মিডিওল্যাটারাল। মোস্ট কমন টাইপ হচ্ছে মিডিওল্যাটারাল। দেখো একটা টপিকে আমার যতটা মাথায় আসছে, যে টপিকগুলো মানে এই টপিকের ব্যাপারে তোমার যতটা নলেজ থাকা দরকার, আমি ততটাই মানে শর্টলি বলার চেষ্টা করছি। ঠিক আছে, কারণ কিছু তো না বলে গেলে নয়, সেই টপিকটার ব্যাপারে কোশ্চেনটা পড়ে চলে গেলাম, ওটা বললেও ঠিক হয় না। তো যতটা পারছি কভার করার চেষ্টা করছি। দেখো সুপারফিশিয়াল অ্যান্ড দ্য ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসেল, স্পিন্টার অ্যানি মাসেল, বালবোস্পঞ্জিয়াস মাসেল অ্যান্ড দ্য লিভেটার এনি মাসেলস। আমাদের মেনলি যখন এপিজিওটমি করা হয় তখন সুপারফিশিয়াল এন্ড দ্য ডিপ ট্রান্সভার্স মাসেল, বালবোস্পঞ্জিয়াস মাসেল, লিভেটার এনি মাসেলস। মোস্ট কমন টাইপ অফ মাসেলস তো লিভেটার এনি মাসেল, যেটা বেশি কাট হয়, কিন্তু তার সাথেও আর কি কি মাসেলস কাট হয়? বালবোস্পঞ্জিয়াস কাট হয়, একটা হচ্ছে সুপারফিশিয়াল এন্ড দ্য ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসেলসও কাট হয়। ঠিক আছে, তাহলে কোনটা কাট হয় না আমাদের এপিজিওটমির সময়? স্পিন্টার অ্যানি মাসেলস কাট হয় না। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। SSPE complications occur from which disease? SSPE কি? সাব অ্যাকিউট স্ক্লেরোসাইজিং প্যান এনসেফালোসাইট। ঠিক আছে,
এনসেফ্যালোসাইটিস, ঠিক আছে, সাব অ্যাকিউট ক্লেরোসাইজিং প্যানএনসেফ্যালাইটিস মানে হচ্ছে আমাদের যে এনসেফালাস আছে বা ব্রেনের, সেটা হচ্ছে ইনফ্লামেশন হয়ে যাচ্ছে, কিসের জন্য না, SSPE সাব অ্যাকিউট স্ক্লেরোসাইজিং প্যানএনসেফ্যালাইটিস। কার কমপ্লিকেশনস, আমাদের মেনলি SSPE মিজেলস এর কমপ্লিকেশনস এর জন্য দেখা যায়, ঠিক আছে, মিজেলস এর কমপ্লিকেশনস এর জন্য দেখা যায়। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। A patient suffering from the shock is receiving the normal saline. What is the normal osmolality of the Na plus in the NS? Na plus এর osmolality জানতে চেয়েছে, ঠিক আছে। নর্মাল যে আমাদের NS টা ইউজ করা হয় তার osmolality আগে আমাদেরকে জানতে হবে 308, ঠিক আছে, 308 মিলি অসমল, তার মধ্যে মিলি অসমল পার লিটার। ওকে, এটা আমাদের কি একটা NS এর osmolality, ঠিক আছে। তার মধ্যে কি আছে, আমাদের সোডিয়াম আছে, সোডিয়ামের অসমোলারিটি কত হয় আমাদের 154 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। ওকে, তাহলে আমাদের এটাই জানতে চাইছে যে সোডিয়াম ক্লোরাইডের অসমোলারিটিও কি হয় না আমাদের 154 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে তোমরা কোশ্চেনের অ্যান্সার দাও। 42 নাম্বার কোশ্চেন্সের ABCD কোনটা হবে, কি জানতে চাইছে না অসমোলারিটি অফ দ্য Na মানে সোডিয়ামের অসমোলারিটি জানতে চেয়েছে, গোটাটার অসমোলারিটি জানতে চাইনি। যদি তোমাদের 308 দিয়ে দিত সেক্ষেত্রে ভুল করবে না, যদি তোমাদের NS এর অসমোলারিটি জানতে চাই তখন সেক্ষেত্রে 308 হবে, কিন্তু যদি তোমাদের সোডিয়ামের অসমোলারিটি জানতে চাই সেক্ষেত্রে কি হবে না তোমাদের 154। ওকে, 154. Come to the next question. Which maneuver is used to empty the urinary bladder? বলেছে ইউরিনারি ব্লাডারটাকে এমটি করার জন্য কি ম্যানিউভার ইউজ করা হয়। এতে কি দিয়েছে, ক্রিড ম্যানিউভার, লিওপার্ড ম্যানিউভার, ম্যাক্রোবার্ড ম্যানিউভার, অল অফ দিস তো হবে না, তাহলে ABC এর মধ্যে কোনটা হবে বলো তোমরা। বাকি আমি তোমাদের বলছি, বলেছে কোন ম্যানিউভার ইজ ইউজড টু এমটি দ্য ইউরিনারি ব্লাডার। দেখো এখানে একটা ক্রিড ম্যানিউভার আছে, ক্রিড ম্যানিউভার ওয়ান টাইপ অফ ম্যানিউভার, যেখানে কি করা হয়, পাম দিয়ে প্লেস ইউর পাম্প ফ্ল্যাট অন দ্য পেশেন্টস অ্যাবডোমিন, পেশেন্টের অ্যাবডোমিনে এরকম ভাবে পাম দিয়ে, যেরকম ভাবে দেখো ছবিতে আছে, ধরো এটা একটা পেশেন্টের অ্যাবডোমিন, সেখানে পাম দিয়ে কোথায় প্রেসার দিচ্ছি আমরা, পেশেন্টের অ্যাবডোমিন জাস্ট বিলো দ্য ন্যাভেল ধরো এখানে আছে, এই ন্যাভেলে এখানে আমরা কি করছি, হাত দিয়ে প্রেসার দিচ্ছি। ওকে, then apply the gently firm pressure and move the downwards towards the symphysis pubis। মানে হচ্ছে যেভাবে ছবিতে আছে দেখো, এইভাবে তোমাকে একটা প্রেসার দিতে হচ্ছে, প্রেসারটা কি করছি আমরা, ডাউনওয়ার্ডস মুভমেন্ট করছি, কোন দিকে, সিম্ফাইসিস পিউবিসের দিকে, যাতে কি হয়, প্রপার ইউরিনেশন হয় বা ইউরিনেশন ঠিকঠাক করে হয়। কোন ম্যানিউভারটা ইউজ করছি আমরা, অ্যান্সার তোমরা বলো। তারপরে সেকেন্ডে কি আসছে, লিওপার্ড ম্যানিউভার কখন ইউজ করি, আমাদের অবস্টেট্রিক্যাল গ্রিপ গুলো জানার জন্য আমরা মেনলি লিওপার্ড ম্যানিউভার ইউজ করি, যেটা তোমরা জানো, ফান্ডাল গ্রিপ, আম্বেলিকাল গ্রিপ, পলি গ্রিপ, আর একটা কি ছিল, পেলভিক গ্রিপ। ওকে, ম্যাক রবার্ট কারোর জানা আছে কোথায় ইউজ করা হয়, তাহলে কমেন্ট সেকশনে জানাও আমাকে। ম্যাক রবার্ট ম্যানিউভার মানে কি, ম্যাক রবার্ট ম্যানিউভার মানে হচ্ছে পেশেন্টের পাকে, মানে পেশেন্টের নিকে অ্যাবডোমিনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্লেক্স করে আমাদের ম্যাক রবার্ট ম্যানিউভারের মাধ্যমে কি করা হয়, শোল্ডার ডিস্টোসিয়া প্রিভেন্ট করা হয়। ম্যাক রবার্ট ম্যানিউভার কিসের জন্য ইউজ করে, টু প্রিভেন্ট দ্য শোল্ডার ডিস্টোসিয়া, ওকে, শোল্ডার ডিস্টোসিয়া। তাহলে হুইচ ম্যানিউভার ইজ ইউজ টু এমটি দ্য ইউরিনারি ব্লাডার, ক্রিড ম্যানিউভার, লিওপার্ড ম্যানিউভার, ম্যাক্রোবার্ড ম্যানিউভার, অল অফ দিস। তাহলে দেখো অ্যান্সার কি হলো, তোমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা মিলিয়ে নাও, যারা যারা এতক্ষণ ধরে কমেন্ট সেকশনে বললে তারা অ্যান্সার দেখে নাও, ক্রিড ম্যানিউভার। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। DMPA কন্ট্রাসেপটিভ প্রোটেকশন আপ টু, DMPA বলতে তোমাদের মনে পড়ছে কোনটা, তোমরা যে তোমাদের কন্ট্রাসেপটিভ ইউজ করতে, তোমরা যখন ইমিউনাইজেশন সেন্টারে বা যখন কমিউনিটিতে পোস্টেড ছিলে, তখন যখন হেলথ টকের জন্য তোমাদের কন্ট্রাসেপটিভ মেথডে হেলথ টক দেওয়ার জন্য তোমাদের যখন কন্ট্রাসেপটিভ রেডি করে নিয়ে যেতে হতো, মনে পড়ছে কোন কন্ট্রাসেপটিভকে DMPA বলা হয়। DMPA এর ফুল ফর্ম সবাই বলতে শুরু করো, DMPA। What are the full form of DMPA? Okay, DMPA মানে হচ্ছে ডেপোট মেড্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট, ডেপোট মেড্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট। ওকে,
ডেপোট মেড্রক্সি প্রজেস্টেরন অ্যাসিডের একটা হচ্ছে ইনজেক্টেবল রিভার্সিবল কন্ট্রাসেপটিভ। ইনজেক্টেবল কেন না, আমাদের আইএম ইনজেকশনের মাধ্যমে আমাদের যে ডিএমপিএ দেওয়া হয় সেটা মেনলি কিভাবে দেওয়া হয়, আইএম ইনজেকশনের মাধ্যমে। আইএম ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। কত কত অ্যামাউন্ট থাকে, ডোজ থাকে আমাদের 150 mg থাকে পার ml, ঠিক আছে, 150 mg পার ml। কত মান্থস অন্তর অন্তর দেওয়া হয় আমাদের, 3 মান্থস ছাড়া ছাড়া আমাদের অন্তরা বা যে ডেপোট মেড্রক্সি প্রজেস্টেরন অ্যাসিডের, যার আরেকটা নাম আমি তোমাদের কি বললাম, যখন ইউজ করবে তখন তো তোমরা এটাই দেখতে পাবে, তোমরা তো ডিএমপিএ দেখতে পাও না, তোমরা কি দেখতে পাও না, অন্তরা বলে লেখাটা দেখতে পাও, ঠিক আছে। তাহলে কি ডেপোট, তোমাদের কোশ্চেনে কি আছে দেখো, অ্যান্সার তোমরা নিজেরাই দাও। ডেপোট ডিএমপিএ কন্ট্রাসেপটিভ প্রোটেকশন আপ টু, ডিএমপিএ ডোজ কত বললাম 150 mg, ডিএমপিএ 3 মাস ছাড়া ছাড়া দেওয়া হয়, কারণ হচ্ছে 3 মাস ছাড়া ছাড়া 150 mg করে দেওয়া হয় টু প্রিভেন্ট দ্য চাইল্ড বার্থ বা টু প্রোটেকশন, মানে ফ্যামিলি প্ল্যানিং মেথড হিসাবে কি করা হয়, মানে ডিএমপিএ ইউজ করা হয়। তাহলে অ্যান্সার তোমরাই বলবে, তোমাদের জন্য ছেড়ে দিলাম 44 এর অ্যান্সার। ডিএমপিএ কন্ট্রাসেপটিভ কত মান্থস, 1 মান্থ তো নয়, 2 মান্থসও নয়, 6 মান্থসও নয়। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। মোস্ট কমন সাইড ইফেক্ট অফ দ্য অ্যাসপিরিন ওভারডোজ। অ্যাসপিরিন কি আমাদের ওয়ান টাইপ অফ, কোন গ্রুপের ড্রাগ অ্যাসপিরিন? এতদিন ধরে তো ফার্মাকোলজি পড়ছো, বলো অ্যাসপিরিন আমাদের কোন গ্রুপের ড্রাগ? ফার্মাকোলজি পড়তে ভালো লাগে, কার কার ভালো লাগে আর কার কার খারাপ লাগে সেটা একটু বলবে, হ্যাঁ, কারণ ফার্মাকোলজিতে এত ড্রাগের মোড অফ অ্যাকশন। কিন্তু একটা কথা বলবো, যদি প্রথম থেকে কেউ কলেজ লাইফ থেকে ফার্মাকোলজি পড়েছো, ফার্মাকোলজির সাবজেক্টটা কিন্তু ইন্টারেস্টিং। যারা না পড়েছো তাদেরকে বলবো পড়ে নিতে, কারণ ফার্মাকোলজির সাবজেক্টে তুমি হঠাৎ করে শুধু ড্রাগের নাম মুখস্থ করে নিলে তাহলে কিন্তু তোমাদের মনে হবে যেন ফার্মাকোলজি সাবজেক্টে কি পড়ছি রে বাবা, কিছুই মাথায় ঢুকছে না, এত ড্রাগের নাম মুখস্থ হয়। কিন্তু ফার্মাকোলজি সাবজেক্টটা ইন্টারেস্টিং সাবজেক্ট, ঠিক আছে। যারা মানে প্রথম থেকে ফার্মাকোলজিটা নিয়ে একটু পড়েছো তারা বুঝতে পারবে যে কতটা ইন্টারেস্টিং ইন দা মানে ফার্মাকোলজিতে। তাহলে কি আমাদের এতক্ষণে অ্যান্সার আশা করি সবাইকে চলে আসছে। অ্যাসপিরিন কোন গ্রুপে ড্রাগ? আমাদের একটা এনএসআইডি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, ঠিক আছে। এনএসআইডি যদি আমাদের দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের অ্যাসপিরিন যদি ওভারডোজ বা সাইড ইফেক্ট হিসেবে আমরা কি দেখতে পাবো, টিনিটাস দেখতে পাবো, ঠিক আছে। রিঙ্গিং অফ দ্য ইয়ার, টিনিটাস মানে কি আমাদের রিঙ্গিং অফ দ্য ইয়ার, টিনিটাস বলতে হচ্ছে রিঙ্গিং অফ দ্য ইয়ার, রিঙ্গিং অফ দ্য ইয়ার, ওকে, ঠিক আছে। আরেকটা কি মানে তাহলে হচ্ছে আমাদের মেনলি যে হিয়ারিং প্রবলেমস দেখা যায় সেটা মেনলি আমাদের অ্যাসপিরিন দিলে দেখা যায়, ওকে। ভার্টিগো, ল্যাক্রিমেশন, হেডেক এন্ড টিনিটাস, আমি তো তোমাদের অ্যান্সারই বলে দিলাম। তাহলে কি অ্যান্সার হবে তোমাদের টিনিটাস। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। এ পেশেন্ট ইজ টেকিং দ্য হ্যালোপেরিডল অ্যান্ড অ্যাট হোম patient is not able to sit quietly during the clinical visit, the patient has urge to walk, the patient is suffering from। দেখো এখানে মেনলি পেশেন্টকে কোন ড্রাগটা দেওয়া হচ্ছে আমাদের, হ্যালোপেরিডল, ওকে। পেশেন্টের কোন ড্রাগটা দিচ্ছি, হ্যালোপেরিডল। হ্যালোপেরিডল কোন গ্রুপের ড্রাগ, ঝটপট বলো, হ্যালোপেরিডল, ওকে। হুইচ গ্রুপ অফ ড্রাগ ইজ হ্যালোপেরিডল? আমি এতদিন ধরে অবস্থায় শুধু মেন্টাল হেলথ পড়াচ্ছি, মানে আজকে আমি তোমাদের সমস্ত কোশ্চেন মানে সমস্ত সাবজেক্টের কোশ্চেন নিয়ে ঘোরাচ্ছি, কারণ হচ্ছে তোমরা যাতে মাইন্ডটা রিক্যাপ করতে পারো। শুধু একটা সাবজেক্ট পড়লে কি তখন তোমাদের মনে করতে সুবিধা হয়ে যাবে, কিন্তু এক্সাম হলে তো তোমার একটা সাবজেক্ট তুমি দেখতে পাবে না। হ্যাঁ, একটা মার্কস ডিস্ট্রিবিউশন ছিল, সেই মার্কস ডিস্ট্রিবিউশনটা আশা করি তোমাদের বিএসসির থেকে একটু আলাদা হবে, কারণ কিছু কিছু জিনিস তোমাদের নেই, তো খুব বেশি ডিফারেন্স হবে না। অ্যানাটমি, ফিজিওলজি বা যে তোমার মেডসার, যেটাকে আমরা কি বলছি অ্যাডাল্ট হেলথ নার্সিং, সেটার মার্কস ডিস্ট্রিবিউশন একই থাকবে। কিন্তু তাও তোমরা কি বলেছো হ্যালোপেরিডলের কোন গ্রুপ, আমি কিন্তু ওটা জিজ্ঞাসা করেছি, তারপরে তোমাদের সাথে একটু কথা বলছি। তো মার্কস ডিস্ট্রিবিউশনটা ওরকমই থাকবে। মার্কস ডিস্ট্রিবিউশনে তোমাদের কিছু বেশি কিছু চেঞ্জ হবে না, একটু আধটু চেঞ্জ হতে পারে, কিন্তু তোমাদের ওইভাবেই কোশ্চেন থাকবে। তো তোমাদের এখানে কি কোশ্চেন দিয়েছে, হ্যালোপেরিডল। হ্যালোপেরিডল হচ্ছে একটা টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসাইকোটিক, ওকে। টিপিক্যাল অ্যান্টিসাইকোটিকের আমি আগের দিনই বললাম যে সব থেকে মোস্ট কমন সাইড ইফেক্ট হচ্ছে ইপিএস, এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট, ঠিক আছে। এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্টের মধ্যে 5টা কি কি সাইড ইফেক্ট দেখা যায়, তোমরা এখনই কমেন্ট সেকশনে বলতে শুরু করো 5টা কি কি সাইড ইফেক্ট দেখা যায়। ইপিএস এর 5 যে সাইড ইফেক্টটা বলেছিলাম সেগুলো বলো। দেখো কোশ্চেনে কি দিয়েছে, পেশেন্ট ইজ নট এবল টু সিট কোয়াইটলি, মানে হচ্ছে পেশেন্ট সবসময় রেস্টলেস থাকে। কি কি দিয়েছে, রেস্টলেস থাকে পেশেন্ট, রেস্টলেস আছে প্রেজেন্ট। ডিউরিং দ্য ক্লিনিক্যাল ভিজিট দ্য পেশেন্ট হ্যাজ আর্জ টু ওয়াক, মানে হচ্ছে নট এবল টু সিট, নট এবল টু সিট প্রপারলি, এবল টু সিট, ওকে। মানে হচ্ছে পেশেন্ট অনেকক্ষণ ধরে বসতে পারছে না। তাহলে পেশেন্ট কোন সিমটমস মানে কোন ইপিএস এ সাফার করছে, অ্যাকাথেসিয়া, টার্ডিভ ডিসকাইনেসিয়া, রেস্টলেস এন্ড ইরিটেবল। দেখো রেস্টলেস ইরিটেবল একটা সিমটমস, এগুলো ইপিএস এর মধ্যে মানে ইপিএস এর যে সাইড ইফেক্ট মানে ইপিএস এর যে সিমটমস গুলো থাকে যে এক একটা ক্যাটাগরি থাকে, তার মধ্যে রেস্টলেস আর ইরিটেবল নেই। রেস্টলেস তো নিজেই একটা
অ্যাকাথেসিয়া যে ইপিএসটা হয় তার সিমটমস। ওকে, এতক্ষণে তোমাদের এবিসিডির মধ্যে কোনটা হওয়ার কথা বুঝে গেছো, আর অ্যান্সারও আশা করি সবাই দিয়ে দিয়েছো। কি হবে? অ্যাকাথেসিয়া, টার্ডিভ ডিসকাইনেসিয়া, রেস্টলেস। টার্ডিভ ডিসকাইনেসিয়া মানে হচ্ছে ইনভলেন্টারি মুভমেন্ট অফ ওরোফেসিয়াল যে মুভমেন্টটা হয়, মুখে হলে মানে চোখে হলে অলিগোগাইরিক মুভমেন্ট দেখা যায়, আর যদি নেকে দেখা যায় তখন হচ্ছে টর্টিকোলিস দেখা যায়। তাহলে আমাদের কি না, যে মেনলি ওরোফেসিয়াল যে মুভমেন্টটা দেখা যায় তাকে আমরা কি বলছি? টার্ডিভ ডিসকাইনেসিয়া। কিন্তু অ্যাকাথেসিয়া মানে হচ্ছে দ্য পেশেন্ট ইজ আনএবল টু সিট ইন আ প্লেস ফর এ লং টাইম, মানে পেশেন্ট সবসময় রেস্টলেস থাকে, পেশেন্ট একটা জায়গায় বসতে পারে না, তাকে আমরা কি বলছি? অ্যাকাথেসিয়া। ওকে, যেটা আমাদের মেনলি মোস্ট কমন টাইপ অফ দ্য ইপিএস। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। A nurse is going to start the peritoneal dialysis. Which is the first priority action of the nurse? Peritoneal dialysis. What is peritoneal dialysis? Peritoneal dialysis. ঠিক আছে, পেরিটোনিয়াল ডায়ালাইসিস মানে কি? যখন অ্যাবডোমিনাল ক্যাভিটি, দেখো এখানে একটা পিকচার আমি অ্যাড করেছি। পেরিটোনিয়াল ডায়ালাইসিস মেনলি আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটি বা পেরিটোনিয়ামটাকে ইউজ করে আমাদের কি না, ওয়েস্ট প্রোডাক্টগুলোকে ছাকা হয়, যেটাকে বলে না, ওয়েস্ট প্রোডাক্টগুলোকে বাইরে বের করা হয়, সেটাকে আমরা কি বলছি? পেরিটোনিয়াল ডায়ালাইসিস। ওকে, এরকম ভাবে একটা ব্যাগ থাকে, সলিউশন ব্যাগ থাকে, ড্রেনেজ ব্যাগ থাকে, এখানে একটা পাইপের মতো ইউজ করা হয়, যেটা মেনলি আমাদের হোম বেসড প্রসিডিওর, মানে হচ্ছে নিজেও করতে পারি, মানে নিজে অপারেট করতে পারি ইন দ্য পেরিটোনিয়াল ডায়ালিসিস। ওকে, পেরিটোনিয়াল ডায়ালিসিসে দুটো জিনিস মনে রাখতে হবে। একটা কি বলেছে কোশ্চেনে, নার্স স্টার্ট করছে পেরিটোনিয়াল ডায়ালিসিস, হোয়াট ইজ দ্য প্রায়োরিটি নার্সিং অ্যাকশন? প্রায়োরিটি নার্সিং অ্যাকশন কোনটা? অ্যাপ্লাই দ্য ফলিস ক্যাথেটার, অস্কালটেট এন্ড প্যালপেট দ্য ব্রুট এন্ড থ্রিল, প্লেস দ্য ক্লায়েন্ট ইন দ্য লেফট সাইড লাইং পজিশন, ওয়ার্ম দ্য ডায়ালাইসিস সলিউশন। ঠিক আছে, নার্সিং ইন্টারভেনশনে দুটো জিনিস মনে রাখবে, বিফোর প্রসিডিওর আর ডিউরিং প্রসিডিওর। ঠিক আছে, ইন্টারভেনশনে পেরিটোনিয়াল ডায়ালাইসিসে নার্সিং ইন্টারভেনশনে দুটো পার্ট থাকে, বিফোর প্রসিডিওর, বিফোর দ্য প্রসিডিওর, আর একটা কি ডিউরিং প্রসিডিওর। বিফোর প্রসিডিওরে আমাদের কি করতে হয় না, ওয়ার্ম করতে হয় ডায়ালাইসেট সলিউশনটা। ঠিক আছে, ওয়ার্ম দ্য ডায়ালাইসেট সলিউশন, ডায়ালাইসেট সলিউশনটাকে ওয়ার্ম করতে হয় যাতে প্রপার বডি টেম্পারেচারে আমরা ইনসার্ট করতে পারি, তার জন্য কি করতে হবে? ওয়ার্ম করতে হবে। আর ডিউরিং দ্য প্রসিডিওর কি করতে হবে? অস্কালটেট করতে হবে ব্রুট বা থ্রিলকে, ব্রুট বা থ্রিলকে অস্কালটেট করতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের কোশ্চেনে কি দিয়েছে? হুইচ ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি অ্যাকশনস অফ দ্য নার্স, মানে এখনো স্টার্ট করেনি, গোয়িং টু স্টার্ট। কোশ্চেনটা দেখবে, গোয়িং টু স্টার্ট দ্য পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এতক্ষণে তোমরা বুঝে গেছো কোন অপশনটা হবে। এ আর সি তো হবেই না, কেটে দেওয়া হবেই, কারণ অ্যাপ্লাই দ্য ফলিস ক্যাথেটার, প্লেস দ্য ক্লায়েন্ট ইন দ্য লেফট ল্যাটারাল পজিশন। এরপরে তোমরা বলো যে একটা পেশেন্টকে স্টার্ট করতে যাচ্ছি পেরিটোনিয়াল ডায়ালাইসিস। ওকে, পেরিটোনিয়াল ডায়ালাইসিস স্টার্ট করার আগে হোয়াট ইজ দ্য প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন, ওটাই জানতে চেয়েছে। ঠিক আছে, একটা তোমাদেরকে আমি বললাম যে বিফোর প্রসিডিওর, আর একটা হচ্ছে ডিউরিং প্রসিডিওর। বিফোর প্রসিডিওর কি করতে হবে না, ওয়ার্ম করতে হবে কোনটা? ডায়ালাইসেট সলিউশনটাকে আমাদেরকে ওয়ার্ম করতে হবে যাতে প্রপার বডি টেম্পারেচারে মেল্ট হতে পারে। ঠিক আছে, আর একটা কি ডিউরিং প্রসিডিওর, আমাদের অস্কালটেট কি করতে হবে? থ্রিল বা ব্রুট যে সাউন্ডটা হয় সেটাকে আমাদের অস্কালটেট করতে হবে আর প্যালপেট করতে হবে। ওকে, তাহলে দেখো তোমাদের প্রসিডিওর স্টার্ট হচ্ছে, এ, বি আর ডি এর মধ্যে কোনটা হবে তোমরাই বলো। দেখো, বিফোর যেহেতু প্রসিডিওর বলছে তাহলে বি হচ্ছে না, কি হবে? ওয়ার্ম দ্য ডায়ালাইসেট সলিউশন। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। হুইচ ভ্যাকসিন শুড বি স্টোর ইন দ্য ফ্রিজার কম্পার্টমেন্ট ইন দ্য রেফ্রিজারেটার? রেফ্রিজারেটারের ফ্রিজার কম্পার্টমেন্টে কোনটা রাখা হয় বলেছে। এটা কিসের ছবি দিচ্ছে তোমরা বলবে আমাকে, এটা কিসের পিকচার? দেখো এখানে কি হয়, এখানে হচ্ছে ওপিভি, মিজেলস, মেনলি এই দুটো হচ্ছে আমাদের ফ্রিজার কম্পার্টমেন্টে রাখা হয়, ওপিভি আর মিজেলস। ঠিক আছে, মিজেলস কি করা হয় আমাদের ফ্রিজার কম্পার্টমেন্টে রাখা হয়, ফ্রিজার কম্পার্টমেন্টে রাখা হয়, কম্পার্টমেন্ট। ওকে, কিন্তু যদি হেভি দেয় বা পেন্টা দেয়, হেভি পেন্টা এই সমস্ত কিছু কোথায় রাখা হয়? আমাদের উপর পোর্শনে রাখা হয়। ঠিক আছে, মানে হচ্ছে আমাদের যদি আইলারে দেখা হয় তখন সেখানে উপরে আমাদের কি করা হয়? হেভি আর পেন্টা রাখা হয়। ঠিক আছে, আপার পোর্শনে। তাহলে দুটো ওয়ার্ড তোমরা দেখবে, একটা হিট সেন্সিটিভ আর একটা হচ্ছে কোল্ড সেন্সিটিভ। ঠিক আছে, হিট সেন্সিটিভ ভ্যাকসিন কোনটা আর কোল্ড সেন্সিটিভ তোমরা বলো। হিট সেন্সিটিভ ভ্যাকসিন আর একটা কি কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিন। দেখো হিট সেন্সিটিভ ভ্যাকসিন কাকে বলছে আর আমরা কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিন কাকে বলছি, দুটো ওয়ার্ড। হিট সেন্সিটিভ মানে কি? যে হিট সহ্য করতে পারে না, তাহলে তাকে আমরা কোথায় রাখছি? ডিপ ফ্রিজার কম্পার্টমেন্টে রাখছি। কি কি ছিল আমাদের? ওপিভি ছিল মেনলি। হিট সেন্সিটিভ আগে কোনটাকে আমরা ধরবো? ওপিভি, দেন হচ্ছে মিজেলস, এমএমআরও রাখা হয় ডিপ ফ্রিজার কম্পার্টমেন্ট। তাহলে হিট সেন্সিটিভ ভ্যাকসিন কি হলো? ওপিভি। আর কোল্ড সেন্সিটিভ মানে কি?
কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিনস কাকে বলা হয়? কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিনস মানে হচ্ছে যে কোল্ড সহ্য করতে পারে না, মানে হচ্ছে ডিপ ফ্রিজারে যদি রাখি তো সেক্ষেত্রে কি হয়, ভ্যাকসিনসের পোটেন্সি নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদেরকে কোথায় রাখতে হবে, যে আপার পোর্শনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে সেখানে কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিনস কোনটা? হেপ বি, ইয়েস, হেপ বি হচ্ছে কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিন। ওকে, তাহলে এখানে তোমাদেরকে বলেছে, দেখো কোশ্চেনে হুইচ ভ্যাকসিন, তোমরা নিজেরাই অ্যান্সার দাও। হুইচ ভ্যাকসিন শুড বি স্টোরড ইন দ্য ফ্রিজার কম্পার্টমেন্ট অফ দ্য ডিপ ফ্রিজার? ডিপিটি, মিজেলস, বিসিজি আর একটা হচ্ছে হেপবি। যেহেতু এখানে ওপিভি নেই, ডিপিটি তো আপার পোর্শনে রাখা হয়, হেপবিও আপার পোর্শনে রাখা হয়, আর বিসিজিও মানে ডিপ ফ্রিজার কম্পার্টমেন্টে রাখা হয় না। বিসিজি কত ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা হয়? 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের বিসিজি রাখা হয়। আর মিজেলস হচ্ছে আমাদের ভ্যাকসিনস, যেটা হচ্ছে আমাদের কি হিট সেন্সিটিভ ভ্যাকসিনস। ওপিভির সাথে কোথায় রাখা হচ্ছে? আমাদের ফ্রিজার কম্পার্টমেন্টে। কি কি রাখা হচ্ছে? ওপিভি আর মিজেলস। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। এ ল্যাকটেটিং মাদার হিস্ট্রি অফ দ্য 4 days ফিভার, ওয়ার্মনেস, টেন্ডারনেস অ্যান্ড দ্য পেন ইন দ্য লেফট ব্রেস্ট, হুইচ ম্যানেজমেন্ট ইজ অ্যাপ্রোপ্রিয়েট? মানে একজন ল্যাকটেটিং মাদার, ল্যাকটেশনাল পিরিয়ড কাকে বলছে? মানে 6 মান্থ আফটার দ্য ডেলিভারি ল্যাকটেশনাল পিরিয়ড হচ্ছে 6 মান্থ। ল্যাকটেশনাল পিরিয়ড 6 মান্থকে আমরা কি বলবো? ল্যাকটেশনাল পিরিয়ড, ঠিক আছে। বলেছে একটা ল্যাকটেটিং মাদারের কি হচ্ছে না, ফিভার দেখা যাচ্ছে, ওয়ার্মনেস দেখা যাচ্ছে, টেন্ডারনেস দেখা যাচ্ছে, আর পেন ইন দ্য লেফট ব্রেস্ট, হুইচ ম্যানেজমেন্ট ইজ অ্যাপ্রোপ্রিয়েট? দেখো অপশনে কি কি আছে? অ্যাভয়েড দ্য ব্রেস্ট ফিডিং, ওয়ার্ম দ্য কম্প্রেস বিফোর দ্য ফিডিং, মেডিকেশন ইজ ইউজ টু সাপ্রেস ফর দ্য ব্রেস্ট মিল্ক প্রোডাকশন, আর একটা হচ্ছে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ, ঠিক আছে। দেখো কোনো একটা পেশেন্টের যদি ফিভার, ওয়ার্ম আর একটা কি না টেন্ডারনেস দেখা যায়, সেক্ষেত্রে কি হয় না, আমাদের ম্যাস্টাইটিস, যে ব্রেস্টের ইনফেকশন, যেটা মেনলি আমাদের স্টেফাইলোককাস অরিয়াসের জন্য হয়, স্টেফ অরিয়াস, মনে পড়ছে? ম্যাস্টাইটিস কার জন্য হয়? স্টেফ অরিয়াসের ক্ষেত্রে। এটা লিখে রাখবেন, এটা অনেক সময় কোশ্চেনে থাকে যে ম্যাস্টাইটিস কার জন্য হয়ে থাকে। তো এখানে মেনলি দেখো ফিভার, ওয়ার্মনেস, টেন্ডারনেস দেখা যাচ্ছে, তো আমাদের প্রপার ম্যানেজমেন্ট হবে, প্রপার ব্রেস্ট হাইজিন মেনটেন করতে হবে। তার সাথে কি করতে হবে আমাদের না, কোল্ড অ্যান্ড হট, মানে যে হট অ্যান্ড কোল্ড কম্প্রেশন দিই, সেই হট অ্যান্ড কোল্ড কম্প্রেশন দিতে হবে। ওকে, তাহলে দেখো অ্যাভয়েড দ্য ব্রেস্ট ফিডিং অ্যাভয়েড তো করার দরকার নেই, মেডিকেশন ইউজ করার দরকার নেই, ইনসিশন ড্রেনেজ কি ওয়ার্ম কম্প্রেস বিফোর দ্য ফিডিং। ওকে, come to the next question. A patient blood pressure is 160/80 mm of Hg, then what is the pulse pressure? দুটো ওয়ার্ড শুনেছো, পালস প্রেসার আর পালস ডেফিসিট। এই জিনিসটার ক্যালকুলেশন তোমরাই করবে, আমি বুঝিয়ে দিচ্ছি। পালস প্রেসার, কেউ মানে কমেন্ট সেকশনে জানো হোয়াট ইজ দ্য পালস প্রেসার বা ডিফারেন্স বিটুইন দ্য পালস প্রেসার অ্যান্ড দ্য পালস ডেফিসিট? পালস ডেফিসিট, ওকে। পালস প্রেসার মানে কি? ডিফারেন্স বিটুইন দ্য সিস্টোলিক অ্যান্ড দ্য ডায়াস্টোলিক ব্লাড প্রেসার। ওকে, ওটাকে আমরা কি বলছি? পালস প্রেসার। তাহলে কি ডিফারেন্স বিটুইন দ্য সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেসার, সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেসার। ওকে, একটা কি পালস ডেফিসিট মানে হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য এপিক্যাল পালস আর রেডিয়াল পালস। এপিক্যাল পালস আর রেডিয়াল পালসের যে ডিফারেন্সটা, তাকে আমরা কি বলছি? পালস ডেফিসিট। ওকে, তাহলে কি পালস ডেফিসিট মানে ডিফারেন্স বিটুইন দ্য রেডিয়াল পালস, রেডিয়াল মানে হাতে যে পালসটা আমরা পাচ্ছি, আর একটা কি আমাদের চেস্টের পালসটা যে ডিফারেন্স, সেটাকে আমরা কি বলবো? পালস ডেফিসিট। ওকে, রেডিয়াল পালস অ্যান্ড এপিক্যাল পালস, ওকে। তাহলে দুটো জিনিস কি কি হলো? একটা পালস প্রেসার আর একটা হচ্ছে পালস ডেফিসিট। পালস প্রেসার মানে কি? পালস প্রেসার মানে হচ্ছে তোমাদের ডিফারেন্স বিটুইন দ্য সিস্টোলিক প্রেসার অ্যান্ড দ্য ডায়াস্টোলিক প্রেসার, আর পালস ডেফিসিট মানে হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য এপিক্যাল পালস আর রেডিয়াল পালস। তোমাদের কোশ্চেনে কি দিয়েছে যে একটা ব্লাড প্রেসার 160/80, তার মানে হচ্ছে সিস্টোলিক, মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন সিস্টোলিক বিপি কত দিয়েছে? 160। তোমরা নিজেরা ক্যালকুলেশন করো, কারণ এটার মানে হচ্ছে সিস্টোলিক বিপি, আর ডায়াস্টোলিক বিপি কত দিয়েছে? 80। তাহলে আমাদের পালস প্রেসার জানতে চেয়েছে। পালস প্রেসার মানে আমরা কি বললাম? সিস্টোলিক বিপি আরেকটা কি ডায়াস্টোলিক বিপির মাইনাস। তাহলে কত হবে? 160 মাইনাস 80 কত হচ্ছে? দেখো কত হচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে তোমাদের? এ বি সি ডি, কোনটা অ্যান্সার হবে? 60 mm of Hg, 100 mm of Hg, 40 mm of Hg আর 80 mm of Hg। মেনলি কি করতে হলো তোমাদের? যে সিস্টোলিক বিপিটা আছে সেটা, আর ডায়াস্টোলিক বিপিটা যেটা আছে সেটা মাইনাস করে আমরা যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে অ্যান্সার। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কোনটা অ্যান্সার হবে তাহলে তোমাদের? অপশন সি। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। হুইচ ফ্লুইড ইজ ইউজ টু ইনফ্লেট দ্য ইউরিনারি ক্যাথেটার ব্লেডুন? ঠিক আছে, ইউরিনারি ক্যাথেটারকে ইনফ্লেট করার জন্য কোন সলিউশন ইউজ করি বা কোন বলেছে কোন ফ্লুইড ইউজ করা হয়?
ইউরিনারি ক্যাথেটার। আমি যতক্ষণ না অ্যান্সার বলছি ততক্ষণ নিজেরা অ্যান্সার দিতে শুরু করো, তারপরে নিজেরা ইভালুয়েট করবে যে কে কতগুলো কোশ্চেন পারলে, কে কতগুলো কোশ্চেন পারলে না, কোন কোন জায়গায় গ্যাপ আছে সেগুলো আইডেন্টিফাই করো। এখন তো আমি বলবো না যে পুরো আবার বই নিয়ে বসে পড়ো। হ্যাঁ, যারা পরীক্ষা হয়ে গেছে তাদের জন্য বলবো যে ভেঙে না পড়ে বই নিয়ে বসে পড়তে, কিন্তু যাদের এক্সাম হয়নি, যাদের 7 দিন পর এক্সাম, তারা একদমই ভাববে না কোন বইটা পড়বো, আদেও আমার সিলেকশন হবে কিনা, আরে আমি তো কিছুই জানি না, তাহলে আমার পড়ে কি লাভ, এইসব কিছু ভাবতে ভাবতে তোমার যে 10 মিনিট 15 মিনিট কেটে যাচ্ছে, সেই 10 মিনিট 15 মিনিট তোমরা যদি বই নিয়ে 10টা কোশ্চেন সলভ করো, তখন দেখবে সেই 10টা কোশ্চেনের মধ্যেই চলে এলো। হতেই পারে চলে এলো, আমি বলছি না চলে আসবে, আমরা সবই তো পড়ি কিসের জন্য। ধরো আমরা যে এক্সামটা দিতে যাই, সেই এক্সামের কোশ্চেনটা যদি তোমাকে আগেই দিয়ে দেয়, তাহলে সেটা কি কোনো এক্সাম হয়? হয় না এক্সাম। কারণ আমরা এক্সাম দিতে যাই অনুমান করে যে কোশ্চেনটা পড়বে কি পড়বে না। কিন্তু আমি যেটা ছোট থেকে, মানে আমার সাথে যেটা হয়ে আসছে ছোট থেকে, ক্লাস 1 বা 2 যখন পড়তাম, তখন কি হতো, আমি কি না গোটা একটা ড্রয়িং বুক ছিল, ঠিক আছে, তোমাদের একটা গল্প শোনাই, একটা ড্রয়িং বুক ছিল, সেই ড্রয়িং বুকে আমি সমস্ত কিছু ফুল, পাতা, ঘোড়া, পশু, যা যা ড্রয়িং আছে সব প্র্যাকটিস করে গেছিলাম। কিন্তু একটাই ড্রয়িং প্র্যাকটিস করিনি, কিসের না, পাখার, হাত পাখা যেগুলো হতো না আগে, হাত পাখার ড্রয়িংটা আমি প্র্যাকটিস করিনি, ঠিক আছে। কিন্তু আমাদের পরীক্ষায় কি এসেছিল, হাত পাখা। এবারে আমি তো বুঝতেই পারছি না হাত পাখা কি জিনিস, তাহলে হচ্ছে কোনোভাবে এই হাত পাখার কোশ্চেনের মতো হওয়া চলবে না, হাত পাখার ড্রয়িং এর মতো হতে হবে না, প্রত্যেকটা জিনিস আমাদেরকে পড়তে হবে, যাতে হচ্ছে কোনোটাই আমাদের বাদ না যায়, সেটার জন্যই গল্পটা বলা। দেখো কোশ্চেনে চলে এসো, কি কোশ্চেনের অ্যান্সার দিলে তোমরা, কোন ফ্লুইডটা ইউজ করা ইউরিনারি ক্যাথেটার বেলুন, NS, ডিস্টিল ওয়াটার, H2O2RL। যারা যারা NS বলছো তাদের কিন্তু রং অ্যান্সার, কারণ NS ইউজ করা হয় না, কারণ এগুলো আমাদের কি করে, ক্রিস্টালয়েড ফর্মেশন করে, ঠিক আছে। আফটার দ্য ইনফ্লেটিং দ্য বেলুন বাই দ্য NS কি করে, ক্রিস্টালয়েড ফর্মেশন করে, তার জন্য NS অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নয়। ডিস্টিল ওয়াটার কত ml দেওয়া হয়, অ্যাবাউট 10 ml দেওয়া হয়, আপ টু কত ml দেওয়া যেতে পারে, 30 ml পর্যন্ত দেওয়া যেতে পারে। তাহলে হচ্ছে আমাদের কি, ইউরিনারি ক্যাথেটার বেলুন ইনফ্লেট করার জন্য ডিস্টিল ওয়াটার ইউজ করা হয়। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন, রাইট সিকোয়েন্স অফ দ্য হুজ সার্জিক্যাল সেফটি চেকলিস্ট। বলেছে হুজ সার্ভিক্যাল সেফটি চেকলিস্টটা তৈরি করেছিল, তার রাইট সিকোয়েন্স, সাইন ইন, সাইন আউট, আর একটা হচ্ছে টাইম আউট। দেখো এই তিনটে জিনিস জানতে গেলে তোমাদেরকে আগে তিনটে জিনিস কি সেটা আগে জানতে হবে। দেখো, হুজ সার্জিক্যাল সেফটি চেকলিস্ট মানে সার্জারির আগে একটা চেকলিস্ট ইউজ করা হয়, যার জন্য কি প্রপার যে পেশেন্ট কিনা, ওই পেশেন্টের কোন পোর্শনটা সার্জারি হচ্ছে সেইটা কিনা, প্রপার আইডেন্টিফিকেশন বা ভেরিফিকেশনের জন্য একটা চেকলিস্ট ইউজ করা হয়, যাকে আমরা বলছি না হুয়ের সার্জিক্যাল সেফটি চেকলিস্ট। ওখানে কি কি থাকে, তিনটে জিনিস থাকে, একটা সাইন ইন থাকে, একটা টাইম আউট থাকে, আর একটা হচ্ছে সাইন আউট থাকে, ঠিক আছে। সাইন ইন কখন দেওয়া হয়, বিফোর দ্য ইন্ডাকশন অফ দ্য অ্যানাস্থেসিয়া। অ্যানাস্থেসিয়া দেওয়ার আগে, অ্যানাস্থেসিয়া বলতে তোমার যে সেন্সলেস করার যে মেডিসিনটা দেওয়া হয়, সেটা দেওয়ার আগে আমাদের মেনলি সাইন ইন করতে হয়, যেখানে পেশেন্টকে কনফার্ম করা হয় পেশেন্টই কিনা, সাইট মার্ক করা হয়, মানে এরকম ভাবে চেকলিস্ট একটু দেখে নিও। টাইম আউট কখন, বিফোর দ্য স্কিন ইনসিশন, স্কিন ইনসিশন দেওয়ার আগে তোমাদের টাইম আউট করতে হবে, বিফোর দ্য পেশেন্ট লিভ দ্য অপারেশন রুম তখন কি সাইন আউট। তাহলে প্রপার অ্যারেঞ্জমেন্ট কি হবে, সাইন ইন, প্রথমে হচ্ছে সাইন ইন হলো, সাইন ইন কখন করছি, সাইন ইন, সরি, সাইন ইন কখন করছি, বেশ কালারফুল হয়ে গেল কিন্তু, সাইন ইন কখন করছি না, বিফোর দ্য গিভিং দ্য অ্যানাস্থেসিয়া, বিফোর অ্যানাস্থেসিয়া, অ্যানাস্থেসিয়া। ওকে, সাইন আউট, টাইম আউট কখন করছি, টাইম আউট আমাদের বিফোর দ্য ইনসিশন, টাইম আউট বিফোর ইনসিশন, বিফোর ইনসিশন, ঠিক আছে, ওটাই লেখা আছে দেখো, বিফোর ইনসিশন। আরেকটা হচ্ছে সাইন আউট, সাইন আউট কখন করছি, সাইন আউট হচ্ছে বিফোর লিভিং দ্য ওটি বা বিফোর লিভিং দ্য ওটি, লিভিং ওটি। ওকে, তাহলে কি হলো, রাইট সিকোয়েন্স জানতে চাইছি, সাইন ইন কোনটা হবে বলো, ABCD, ঠিক আছে, কোনটা হবে তোমরা বলো কমেন্ট সেকশনে, আমি বলছি। সাইন ইন, সাইন আউট, টাইম আউট, সাইন আউট, টাইম আউট, টাইম আউট, সাইন ইন, টাইম আউট, টাইম আউট, সাইন ইন, সাইন আউট, সাইন ইন, সাইন ইন, টাইম আউট, সাইন আউট। দেখো আমার তো মনে হচ্ছে অপশন ডিটা কারেক্ট আনসার, কারণ প্রথমে সাইন ইন করবে, তারপরে টাইম আউট করবে, তারপরে হচ্ছে সাইন আউট করবে। কারেক্ট আনসার আমাদের অপশন ডি। কাম টু দ্য নেক্সট কোশ্চেন, which vector causes the Zika virus disease? Zika virus disease, ZVD, Zika virus disease আমাদের কোন ভেক্টরের জন্য হয়? জিকা ভাইরাস ডিজিজ আমাদের মেনলি যে এডিস ইজিপ্টি মসকিউটো হয়, সে হচ্ছে জিকা ভাইরাস ডিজিজের আমাদের ভেক্টর হয়, এডিস ইজিপ্টি, এডিস মসকিউটো,
এডিস মসকিউটো, ওকে, যেটা আমাদের মেনলি ডেঙ্গু ভাইরাসের জন্য, মানে ডেঙ্গু ভাইরাসেরও ভেক্টর তোমরা জানো এডিস ইজিপ্টি, সেই এডিস ইজিপ্টির জন্য আমাদের মেনলি জিকা ভাইরাস ডিজিজ হয়। টিক্স, কিউলেস অ্যান্ড স্যানফ্লাই হবে না, কি আনসার হবে আমাদের? এডিস। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। লিস্ট ইউজ ক্যানিউলা ফর দ্য ব্লাড ট্রান্সফিউশন। তোমরা আগে কমেন্ট সেকশনে বলো ব্লাড ট্রান্সফিউশনের জন্য কোন নাম্বারে ক্যানিউলা ইউজ করি, তারপরে তো আমরা জানবো লিস্ট টাইপ অফ ক্যানিউলা ফর দ্য ব্লাড ট্রান্সফিউশন। ওকে, গ্রে, পিঙ্ক, গ্রিন আর ব্লু। ক্যানুলা যখন আমরা ওয়ার্ডে ছিল তখন সবাই করেছো, কিন্তু কোনটা কোন সাইজ, সেটা কোনটা কোন কালারের, সেটা আই থিঙ্ক মানে মনে রাখো না, কিন্তু এটা অবশ্যই মনে রাখবে যে কোনো ইন্টারভিউতে, ইন্টারভিউর কোশ্চেন দিন করছিল না, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারভিউর কোশ্চেন যে কোন টাইপসের ক্যানুলার কোনটা রং, অবশ্যই মনে রাখবে। দেখো কোনো জিনিস মনে রাখা সেটা এক্সামে এলো না, আমি ভুলে গেলাম, পরের বারে এক্সামে আসবে না, একদমই নয়। কোন এক্সামে কোন জিনিসটা পড়বে সেটা তুমিও জানো না, সে তো আমিও জানি না, তাহলে তো আমি কোশ্চেন সেট করতাম, এখানে পড়াতাম কি পড়াতাম না। তো কি তোমাকে প্রত্যেকটা জিনিস যেটা জানতো সেটা কোনোদিনও আনইম্পর্টেন্ট নয়, সেটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবারের কোশ্চেনে আসেনি, প্রত্যেকটা জিনিসই বইয়ের ইম্পর্টেন্ট, তো তোমাদেরকে মনে রাখতে হবে, এটা মানে ইন্টারভিউতে ধরে, তাই আমি তোমাদের বলে দিলাম। দেখো 14 গেজ ক্যানিউলা মোটামুটি অরেঞ্জ কালারের হয়, 16 গেজ গ্রে কালার, 18 গেজ গ্রিন কালার, 20 গেজ পিঙ্ক আর 22 ব্লু, 24 ইয়েলো। তোমাদের একটা কোশ্চেন দিয়েছিলাম যে ব্লাড ট্রান্সফিউশনে কোন ক্যানিউলা ইউজ করে। ব্লাড ট্রান্সফিউশনে মোস্টলি আমাদের 18 গেজ যে গ্রিন ক্যানিউলাটা হয় সেটা আমাদের ব্লাড ট্রান্সফিউশনে ইউজ করা হয়। তাছাড়াও কি এমার্জেন্সি সিচুয়েশনে যদি ব্লাড ট্রান্সফিউশন ধরো, তোমাকে এটা কন্ডিশন দিয়েছিল বা সিনারিও দিয়ে দিল, এমার্জেন্সিতে ব্লাড ট্রান্সফিউশনে কোন ক্যানিউলা ইউজ করবে, ব্লাড ট্রান্সফিউশন। ওকে, কোন ক্যানিউলা ইউজ করবে, গ্রিন না গ্রে, তখন তোমরা কি করবে না গ্রে, 16 গেজের ক্যানিউলা, গ্রে কালারের ক্যানিউলা ইউজ করবে, ঠিক আছে। কিন্তু সেটা এমার্জেন্সি কন্ডিশন, ধরো হঠাৎ করে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, তো হঠাৎ করে একটা পেশেন্ট এলো যার ম্যাসিভ ব্লাড লস হয়ে গেছে, তো ম্যাসিভ ব্লাড লসটাকে ট্রিট করার জন্য তোমরা কোন ক্যানিউলা ইউজ করবে না, গ্রিন কালারের ক্যানুলা বা সরি গ্রে কালারের ক্যানুলা ইউজ করবে। গ্রিন কালার কখন করবে, নর্মালি যখন ব্লাড ট্রান্সফিউশন হয় তখন কোন কালারটা ইউজ করবে, গ্রিন কালার। তাহলে দেখো গ্রে কালারে ইউজ করা হয়, গ্রিন কালারে ইউজ করা হয়, এখানে কি কি দিয়েছে দেখো, গ্রে আর গ্রিন তো ইউজ করা হয়ে গেল, তাহলে দুটো কাটা, লিস্ট বলেছে, লিস্ট ইউজ পিঙ্ক আর ব্লু। দেখো পিঙ্ক হচ্ছে 20 গেজের, ব্লু হচ্ছে 22 গেজের। পিঙ্ক ক্যানুলা মেনলি তোমাদের যে স্যালাইন বা এনএস দেওয়া হয় সেটার ক্ষেত্রে ইউজ করা হয়। 22-24 গেজ মেনলি পিডিয়াট্রিক ক্যানুলা হিসেবে ইউজ করা হয়, পিডিয়াট্রিকদের ইউজ করা হয়। তো কি আমাদের 22 গেজ যেটা মেনলি আমাদের ব্লু কালারের হয় সেটা ব্লাড ট্রান্সফিউশনের জন্য ইউজ করা হয় না। তাহলে পিঙ্কটাও আমরা লিস্ট যেহেতু বলেছে তার জন্য সব থেকে যে 22 গেজের ক্যানুলা হয় যেটা হচ্ছে সব থেকে ছোট ক্যানুলা, সেটা আমরা ইউজ করব না। ওকে, কারণ ব্লাডের যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো ওই ক্যানুলা দিয়ে ব্রেকডাউন হয়ে যাবে, প্রপারলি পাস করতে পারবে না। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইউট্রাইন প্রোলাপস? ইউট্রাইন প্রোলাপস মানে কি, ইউট্রাসটা হচ্ছে তার নর্মাল পজিশনে থাকে না, নিচে চলে আসছে। তো অ্যান্সার তোমরা দাও ABCD কোনটা হবে। আমি তোমাদেরকে ইউট্রাইন প্রোলাপসের ডিগ্রিগুলো বলি। ওকে, অ্যান্সার কিন্তু দিতে থাকবে ABCD, আমি কিন্তু পড়িও নি অপশন, তোমরা নিজেরা পড়ে তোমরা দাও। ইউট্রাইন ডিসেন্টে যদি 1 ডিগ্রি মানে 1st ডিগ্রি ইউট্রাইন প্রোলাপস হয় তখন কি বলে যে ডিসেন্ট অফ দ্য সার্ভিক্স ইনটু দ্য ভ্যাজাইনা, মানে আমাদের সার্ভিক্সটা এটা দেখো নর্মাল পজিশনে আছে, যদি সার্ভিক্সটা ভ্যাজাইনাতে ডিসেন্ট ডাউন করে তখন সেটা হচ্ছে 1st ডিগ্রি প্রোলাপস। 2nd ডিগ্রি প্রোলাপস কাকে বলবো, ডিসেন্ট অফ দ্য সার্ভিক্স ইনটু দ্য ইন্ট্রয়েটাস, যদি ইন্ট্রয়েটাসের কাছে চলে আসে তখন সেটা 2nd ডিগ্রি। 3rd ডিগ্রি কাকে বলবো, যখন ডিসেন্ট অফ দ্য সার্ভিক্স আউটসাইড দ্য ইন্ট্রয়েটাসের বাইরে চলে আসছে সেটা 3rd ডিগ্রি। আর প্রসিডেন্সিয়া কখন বলবো, যখন হোল ইউট্রাস আউটসাইড দ্য ইন্ট্রয়েটাস তখন সেটাকে আমরা বলছি প্রসিডেন্সিয়া। দেখো আমি যখন তোমাদেরকে আগের দিন পড়িয়েছিলাম তখন অনেকের কোশ্চেন ছিল যে কি মোস্ট কমন জেনিটাল প্রোলাপস আমাদের কেন সিস্টোসিলি, কেন প্রসিডেন্সিয়া নয় বা কোনো জেনিটাল অর্গান, আমাদের সিস্টোসিলি বা ব্লাডার প্রোলাপস যেটাকে বলছি তাকে আমরা কি বলি, অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল প্রোলাপস, ঠিক আছে, ওটাই আরেক নাম অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল প্রোলাপস। ওটাকেও পেলভিক অর্গানের মধ্যে যেহেতু ধরা হয় অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল প্রোলাপস হিসেবে ধরা হয়, তার জন্য আমাদের মোস্ট কমন জেনিটাল প্রোলাপস হবে সিস্টোসিলি, ওটাই কারেক্ট আনসার। ওকে, এখানে দেখো, এখানে তোমাদের হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইউট্রাইন প্রোলাপস, ডাউনওয়ার্ড মুভমেন্ট অফ দ্য ইউট্রাস থ্রু দ্য সার্ভিক্স ইনটু দ্য থ্রু দ্য ভ্যাজাইনা, ইনফেকশন অফ দ্য ইউট্রাস, নিওপ্লাজম অফ দ্য নর্মাল, ডাউনওয়ার্ড মুভমেন্ট অফ দ্য ইউট্রাস, তাকে আমরা কি বলবো, ইউট্রাইন প্রোলাপস। কোশ্চেন তো ইজি ছিল, কিন্তু তোমাদের যদি ক্রাইটেরিয়া দিয়ে দেয় বা কোনো পিকচার দিয়ে দেয়, তাহলে পিকচার আশা করি দেবে না, যদি কোনো ক্রাইটেরিয়া দিয়ে দেয় এটাকে কোন ডিগ্রি প্রোলাপস বলে, প্রসিডেন্সিয়া কখন বলে, প্রসিডেন্সিয়া হচ্ছে যখন হোল ইউট্রাসটা ইন্ট্রয়েটাস থেকে বেরিয়ে যাবে তখন সেটাকে আমরা কি বলছি, প্রসিডেন্সিয়া, যেটা সিভিয়ার ফর্ম অফ দ্য uterine prolapse. Okay, come to the next question. Most common side effect of the chloramphenicol drug, bronze baby syndrome, gray baby syndrome, red baby syndrome, A and B.
তোমরা এই তিনটে ওয়ার্ডই শুনেছো হয়তো, যে ব্রোঞ্জ বেবি সিনড্রোম, গ্রে বেবি সিনড্রোম এন্ড রেড বেবি সিনড্রোম। কোথায় কোথায় শুনেছো আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? ব্রোঞ্জ বেবি সিনড্রোম আশা করি সবাই বলতে পারবে কোথায়, নিওনেটদের যখন ফটোথেরাপি চলে, ফটোথেরাপির একটা সাইড ইফেক্ট আমরা কি বলতে পারি, ব্রোঞ্জ বেবি সিনড্রোম। ওকে, রেড বেবি সিনড্রোম কোথায় দেখা যায়, যদি আমরা ড্রাগ ভ্যাঙ্কোমাইসিন দিই সেক্ষেত্রে সাইড ইফেক্ট আমাদের কি হবে, রেড বেবি সিনড্রোম। ওকে, গ্রে বেবি সিনড্রোম কখন হবে, যদি আমরা কোনো একটা পেশেন্টকে ক্লোরামফেনিকল দিই তখন সেক্ষেত্রে আমরা হবে। তাহলে অ্যান্সার তোমরা বলো ABCD কি হবে। দেখো ডি তো প্রথমেই কেটে দাও, কারণ ডি হচ্ছে A আর B দিয়েছে। তাহলে ব্রোঞ্জ বেবি সিনড্রোম আমরা কোথায় দেখতে পাবো, ফটোথেরাপিতে, যখন আমাদের মেনলি বিলির ওই জন্ডিস দেখা যায়, বিলিরুবিন লেভেলটা নিওনেটদের বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করবো না, ফটোথেরাপি দেওয়া হয়, যে এক্সটার্নাল ব্লু লাইট ইউজ করা হয় টু রিডিউস দ্য বিলিরুবিন লেভেল, তখন সেটাকে আমরা কি বলছি, ফটোথেরাপি। ফটোথেরাপিতে আমরা কি দেখতে পাবো, ব্রোঞ্জ বেবি সিনড্রোম। গ্রে বেবি সিনড্রোম কখন দেখতে পাবো, ক্লোরামফেনিকল দেওয়া হলে তখন সেখানে আমরা কি দেখতে পাবো, গ্রে বেবি সিনড্রোম। রেড বেবি সিনড্রোম কখন দেখতে পাবো, ভ্যাঙ্কোমাইসিন। তাহলে তোমাদের কোশ্চেনে কি দিয়েছে, সাইড ইফেক্ট অফ দ্য ক্লোরামফেনিকল, তোমরা বুঝতেই পারছো গ্রে বেবি সিনড্রোম। ওকে, এটা অ্যান্সার, এদিকে লিখে নাও। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। হুইচ চ্যাপ্টার অফ দ্য মেন্টাল হেলথ অ্যাক্ট, Mental Health Act 2017 is related to the rights of a person with a mental illness? দেখো মেন্টাল হেলথ অ্যাক্ট 2017 তার অনেকগুলো চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলোকে তোমরা মানে সেই চ্যাপ্টারের মধ্যে কোন চ্যাপ্টারে বলেছে রাইটস অফ মেন্টালি ইল পারসন, তার জন্য একটু চ্যাপ্টারগুলো দেখে নাও। ওকে, দেখো সরি, ফার্স্ট চ্যাপ্টারে কি থাকে, প্রিলিমিনারি। সেকেন্ড চ্যাপ্টারে কি থাকছে, সেকেন্ড চ্যাপ্টারে থাকছে মেন্টাল ইলনেস অ্যান্ড দ্য ক্যাপাসিটি টু মেক দ্য মেন্টাল হেলথ কেয়ার অ্যান্ড দ্য ট্রিটমেন্ট ডিসিশন, মানে ক্যাপাসিটি থাকে টু মেন্টাল হেলথ কেয়ার, ক্যাপাসিটি টু মেক দ্য মেন্টাল হেলথ কেয়ার অ্যান্ড দ্য ট্রিটমেন্ট ডিসিশন, মানে ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকে, মানে ওই জিনিসটা নিয়ে এখানে কথা বলা হয়। চ্যাপ্টার 3 কি অ্যাডভান্স ডিরেক্টিভ থাকে, চ্যাপ্টার 4 কি থাকে নমিনেটেড রিপ্রেজেন্টেটিভ, চ্যাপ্টার 5 থাকছে রাইটস অফ এ পার্সন উইথ দ্য মেন্টাল ইলনেস। কোশ্চেনে মনে পড়ছে, কোশ্চেনে তোমাদেরকে দিয়েছিল রাইটস অফ এ পার্সন উইথ আ মেন্টাল ইলনেস কোন চ্যাপ্টারে আছে, চ্যাপ্টার 6 কি আছে, ডিউটিস অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট, চ্যাপ্টার 7 আছে কারেন্ট মেন্টাল হেলথ সেন্ট্রাল মেন্টাল হেলথ অথরিটি, চ্যাপ্টার 8 আছে স্টেট মেন্টাল হেলথ অথরিটি, চ্যাপ্টার 9 আছে ফিনান্স অ্যাকাউন্ট অ্যান্ড অডিট। এটাও মনে রাখবে, চ্যাপ্টার 9 কি আছে, ফিনান্স অ্যাকাউন্ট অ্যান্ড অডিট। কোথা থেকে কোশ্চেন আসতে পারে আমি বলছি, যদি পুরোটা মনে রাখতে পারো খুবই ভালো, যদি মনে না রাখতে পারো তাহলে অবশ্যই চ্যাপ্টার 5 মনে রাখবে, যেটাতে কি আছে রাইটস অফ এ পার্সনস উইথ দ্য মেন্টাল ইলনেস। চ্যাপ্টার 3 মনে রাখবে, চ্যাপ্টার 3 কি আছে অ্যাডভান্স ডিরেক্টিভ। আচ্ছা, চ্যাপ্টার 9 কি আছে ফিনান্স অ্যাকাউন্টস অ্যান্ড অডিট। তারপরে কি আছে দেখো, চ্যাপ্টার 10 আছে মেন্টাল হেলথ এস্টাবলিশমেন্ট, চ্যাপ্টার 11 আছে মেন্টাল হেলথ রিভিউ বোর্ড, চ্যাপ্টার 12 আছে অ্যাডমিশন ডিসচার্জ অ্যান্ড ট্রিটমেন্ট। চ্যাপ্টার 12টা মনে রাখবে, কোন চ্যাপ্টারে অ্যাডমিশন ডিসচার্জ অ্যান্ড ট্রিটমেন্ট আছে, চ্যাপ্টার 12। চ্যাপ্টার 13 কি আছে রেসপন্সিবিলিটিস অফ দ্য আদার এজেন্সিস, চ্যাপ্টার 14 আছে রেস্ট্রিকশন টু ডিসচার্জ ফাংশনস বাই প্রফেশনালস নট কভার্ড বাই দ্য প্রফেশনস, চ্যাপ্টার 15 আছে অফেন্সেস অ্যান্ড পেনাল্টিস, চ্যাপ্টার 16 আছে মিসলেনিয়াস। তাহলে টোটাল 16টা চ্যাপ্টারের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 12 আছে অ্যাডমিশন ডিসচার্জ অ্যান্ড ট্রিটমেন্ট, চ্যাপ্টার 9 আছে ফিনান্স অ্যাকাউন্ট অডিট, চ্যাপ্টার 5 আছে রাইটস অফ এ পার্সন উইথ দ্য মেন্টাল ইলনেস, চ্যাপ্টার 3 আছে অ্যাডভান্স ডিরেক্টিভ। ওকে, তোমাদের এবার কোশ্চেনে আছে, কোশ্চেনে কি দিয়েছে, কোশ্চেনে তোমাদের জানতে চাইছে রাইটস অফ এ পার্সন উইথ দ্য মেন্টাল ইলনেস কোন চ্যাপ্টারে আছে, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 11, চ্যাপ্টার 3 আর একটা হচ্ছে চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 এ কি আছে আমাদের না রাইটস অফ এ পার্সন উইথ দ্য মেন্টাল ইলনেস। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। Naloxone challenge test is used to assess mental dependence of the opioids, physical dependence of the opioids, socially dependence of the opioids, and to assess the residual serum level of opioids. দেখো opioids এর ন্যালোক্সন চ্যালেঞ্জ টেস্ট যে করা হয় সেটা মেনলি আমাদের ফিজিক্যাল ডিপেন্ডেন্স অফ দ্য ওপিওয়েডস ডেভেলপ হয়েছে কিনা, ফিজিক্যাল ডিপেন্ডেন্সি ডেভেলপ হয়েছে কিনা, সেক্ষেত্রে আমাদের ন্যালোক্সন ইউজ করা হয়। দেখো ন্যালোক্সন চ্যালেঞ্জ টেস্ট কিসের জন্য ইউজ করা হয়, টু চেক দ্য ফিজিক্যাল ডিপেন্ডেন্স অফ দ্য ওপিওয়েড, physical dependence of opioids. ওকে, মেনলি কোন রুটে চেক করা হয়, আমাদের মেনলি আমাদের আইএম বা আইভি রুটে দেওয়া হয়। 0.2 থেকে 0.8 মানে সামান্য ন্যালোক্সন দেওয়া হয়। তো ওখানে কি করা হয়, মেনলি ফিজিক্যাল ডিপেন্ডেন্স অফ দ্য ওপিওয়েডস চেক করার জন্য, অ্যাসেস করার জন্য আমাদের মেনলি ন্যালোক্সন বা এনসিটি ইউজ করা হয়। ঠিক আছে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন।
প্যাপ স্মিয়ার টেস্ট ইজ ইউজ টু, দেখো কিছু কোশ্চেন আমি তোমাদেরকে আগেই বললাম, কিছু কোশ্চেন অ্যান্সার দিতে থাকো তোমরা ABCD প্যাপ স্মিয়ার টেস্টের। কিছু কোশ্চেন তোমাদের আমি একটু বললাম যে একটু তোমাদের টাফ লাগবে, যেরকম তোমার ডেন্টোলজিক্যাল, ইউটিলিট্রিয়ান, বা তোমার ধরো গ্যাস গ্যাংগ্রিন, বা এই যে একটু আগে পড়লে ন্যালোকজন চ্যালেঞ্জেস। টাফ কি মানে হয়তো তোমরা প্রথমবার দেখবে, কিন্তু আমি ওই জন্যই তোমাদেরকে রেখেছি গতানুগতিক কোশ্চেন যেগুলো আমরা করে যাচ্ছিলাম, সেগুলো করলে যখন হচ্ছে না তখন আমাদেরকে তার থেকে একটু হাই লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। নিজেরাও প্র্যাকটিস করতে থাকো, আমি যতটা পাচ্ছি প্র্যাকটিস করাচ্ছি, যতক্ষণ ক্লাস কন্টিনিউ করা সম্ভব আমি ততক্ষণ করাবো। তারপরে তোমরা নিজেরা শুধুমাত্র পড়াচ্ছেন, ক্লাস করে আমরা পড়তে বসে যাবো এরকম মানে হয়ে গেল, একদমই নয়। তোমরা যে টাইমটা 2 থেকে 3 ঘন্টা ক্লাসে দিচ্ছ, সেই টাইমটাই তোমরা একটু ফ্রেশ হয়ে আবার বসে যাও, তাহলে দেখবে নিজেও হলো। আমি যেগুলো প্র্যাকটিস করালাম সেগুলো তো তোমাদের মানে নলেজের মধ্যেই এলো, তার সাথে তুমি যেগুলো করছো এক্সট্রা সেগুলোও ঢুকে গেল। তাহলে কি প্রপার, তো বললাম না, যখন তোমার আর আমার হার্ডওয়ার্ক মিলে যাবে তখনই হয়ে যাবে বাজিমাত। তো তোমাদেরকে বা আমাকে একা কোনো কিছুই হবে না, নিজের চেষ্টা থাকলে সব পসিবল। নিজে পড়ো, সব হবে। দেখো, pap smear test is used to screening for the cervical cancer, screening for the ovarian cancer, confirmation of the cervical cancer, confirmation of the ovarian cancer, confirmatory লয়, এটা বলেছে pap smear test। একটা জিনিস মনে রাখবে, pap smear test is a screening test, not a confirmatory test, ওকে? pap smear test একটা স্ক্রিনিং টেস্ট, কিন্তু যদি তোমাদের সার্ভিক্যাল ক্যান্সারে যদি কনফার্মেটরি টেস্ট চাইতো তখন কি হতো? সবাই কমেন্ট সেকশনে বলতে দাও, কনফার্মেটরি টেস্ট বললে কোনটা হতো? কনফার্মেটরি টেস্ট কোনটা হতো? সার্ভিক্যাল ক্যান্সারের স্ক্রিনিং টেস্ট, মানে স্ক্রিন করার জন্য কি ইউজ করা হয়? প্যাপ স্মিয়ার। কিন্তু যদি তোমাদেরকে সার্ভিক্যাল ক্যান্সারের কনফার্মেটরি টেস্ট বলে তাহলে কোনটা হবে? সার্ভিক্যাল বায়োপসি। ক্যান্সারের সবসময় মনে রাখবে কনফার্মেটরি টেস্ট হবে বায়োপসি, ওকে? বায়োপসি। তাহলে কি প্যাপ স্মিয়ার হচ্ছে স্ক্রিনিং টেস্ট অফ দ্য সার্ভিক্যাল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার নয়। অ্যান্সার এ। সবাইকার ঠিক গেছে তো? একটু দেখে নাও। তারপরে কি, হোয়াট ইজ দ্য প্রাইমারি নার্সিং ইন্টারভেনশন আফটার দ্য সিজার? সিজারের পর। সিজার মানে কি? একটা ইনভলেন্টারি মুভমেন্ট হচ্ছে, মানে মুভমেন্ট, একটা জার্কিং মুভমেন্ট, ইনভলেন্টারি নয়, মানে তোমার জার্কিং মুভমেন্ট দেখা যাচ্ছে, সেই পজিশনটাকে আমরা সিজার বলছি, সরি। সিজারের বলেছে আফটার দ্য সিজার হোয়াট ইজ দ্য প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন? আইভি ফ্লুইডস, ওপেন এয়ারওয়ে, ফিজিক্যাল সেফটি, সাইকোলজিক্যাল সাপোর্ট। দেখো, যে সিজার হয়, সিজারের সময় আমাদের মোস্ট প্রায়োরিটি অ্যাকশন কি? পেশেন্টকে সেফটি প্রোভাইড করা, সিকিউর করা অ্যান্ড ইনজুরি প্রিভেনশন করা। তাহলে ডিউরিং দ্য সিজার কি? ডিউরিং সিজার কি করতে হবে? সেফটি প্রোভাইড করা বা ইনজুরি প্রিভেনশন করা, ইনজুরি প্রিভেনশন, ওকে? আর আফটার দ্য সিজার কি হবে? আফটার তখন আবার এবিসির মতো চলে আসবে, যে প্রথম আছে এয়ারওয়ে, তারপর হচ্ছে ব্রিদিং, তারপর হচ্ছে সার্কুলেশন। তাহলে দেখো এখানে এয়ারওয়ে ম্যানেজমেন্ট আছে, ওপেন দ্য এয়ারওয়ে আছে। অ্যান্সার। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। What is the earliest sign of the increased ICP? Increased ICP normal, increased ICP early sign। ICP কি? ইন্টারক্রেনিয়াল প্রেসার। নর্মাল রেঞ্জ কত? জলদি কমেন্ট সেকশনে বলো যে নর্মাল রেঞ্জ কত? ইন্টারক্রেনিয়াল প্রেসার। What is the normal range of ICP? কত? নর্মাল রেঞ্জ হচ্ছে আমাদের 5 থেকে 15 mm of Hg। 5 to 15 mm of Hg is the normal range of the ICP, ওকে? তাহলে আইসিপির আর্লিয়েস্ট সাইন জানতে চেয়েছে, অল্টার্ড লস অফ কনসাসনেস, ডিক্রিজ দ্য লস অফ কনসাসনেস, ট্যাকিকার্ডিয়া আর ব্র্যাডিকার্ডিয়া। প্রথমে যখন আইসিপি ইনক্রিজ করে, মেনলি মোস্ট কমন আর্লিয়েস্ট সাইন্স হয় আমাদের অল্টার্ড লস অফ কনসাসনেস। কখন না? আমাদের যখন 15 mm অফ Hgর উপরে চলে যায়। নর্মাল তো 5 থেকে 15, কোনো জায়গায় দেখবে 7 থেকে 15ও দেওয়া আছে, ওই 5 থেকে 15 রেঞ্জ ধরা হয়। তখন কি হয়? আমাদের ইনক্রিজ আইসিপিতে মেনলি অল্টার্ড লস অফ কনসাসনেস দেখা যায়। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ? ক্রেনিয়াল নার্ভের কোনটা লার্জেস্ট বলেছে? দেখো, ক্রেনিয়াল নার্ভ কতগুলো থাকে আমাদের? ব্রেন থেকে যেগুলো বডিতে ট্রান্সফার করে কি ইনফরমেশন। ক্রেনিয়াল নার্ভ কত থাকে আমাদের? 12 পেয়ার, ঠিক আছে? দেখো লং, যেটা হচ্ছে সব থেকে লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ ইজ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, যেটাকে আমরা কি বলছি? CN5। তাহলে লার্জেস্ট কোনটা হলো? লার্জেস্ট হচ্ছে আমাদের ট্রাইজেমিনাল নার্ভটাকে আমরা বলছি লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ। লংগেস্ট ক্রেনিয়াল নার্ভটা কি বলবো? ভেগাস নার্ভ, যেটা হচ্ছে আমাদের 10 নম্বর নার্ভটা, ক্রেনিয়াল নার্ভ 10, CN10। লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ভেগাস। দেখো, লার্জেস্ট আর লংগেস্টের মধ্যে গুলিয়ে ফেলো। লার্জেস্ট মানে হচ্ছে বড়, লংগেস্ট মানে হচ্ছে লম্বা। সব থেকে লম্বা হচ্ছে ভেগাস, আর সব থেকে বড় হচ্ছে ট্রাইজেমিনাল, ওকে?
স্মলেস্ট ক্রেনিয়াল নার্ভ হচ্ছে টকলিয়ার, লার্জেস্ট ইন্টাক্রেনিয়াল নার্ভ কি টকলিয়ার নার্ভ, ঠিক আছে। লংগেস্ট ইন্টাক্রেনিয়াল নার্ভ টকলিয়ার নার্ভ, লার্জেস্ট অ্যান্ড লংগেস্ট পেরিফেরাল নার্ভ অফ দ্য হিউম্যান বডি সেটা হচ্ছে সিয়াটিক নার্ভ। ওকে, তাহলে আমাদের সব থেকে লার্জেস্ট নার্ভ কি হলো, লার্জেস্ট নার্ভ হলো ট্রাইজেমিনাল যেটা হচ্ছে CN5, লংগেস্ট নার্ভ কোনটা হলো সিয়াটিক নার্ভ, কত লংগেস্ট নার্ভ হচ্ছে আমাদের ভেগাস নার্ভ CN10, আর সব থেকে স্মলেস্ট নার্ভ কি দেখলে টকলিয়ার নার্ভ, ঠিক আছে। দেখো কোশ্চেনে কি দিয়েছে তোমাদের, কোশ্চেনে চেয়েছে হুইচ ইজ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ, কোনটা হবে ABCD, জলদি বলো। ক্রেনিয়াল নার্ভ 7 না ক্রেনিয়াল নার্ভ 6, ক্রেনিয়াল নার্ভ 10, ক্রেনিয়াল নার্ভ 7 নাকি ক্রেনিয়াল নার্ভ 5? তোমাদের লংগেস্ট জানতে চাইনি, লংগেস্ট হলে ক্রেনিয়াল নার্ভ 10 হতো, কিন্তু তোমাদের কোশ্চেনে আছে লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ। কি কোশ্চেনে আছে লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ, তখন সেটা কি হবে আমাদের ক্রেনিয়াল নার্ভ 5। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। Following death, the subjective response experienced by surviving loved one is called. এই কোশ্চেনটা অনেকবারই দেখেছো হয়তো তোমরা, বলেছে ডেথের পর যে সাবজেক্টিভ রেসপন্সটা থাকে, দুটো রেসপন্স থাকে, তিনটে রেসপন্স থাকে, একটা হচ্ছে পার্সোনাল ইমোশনাল রেসপন্স, কোনটাকে কোনটা বলে বলো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে লিখছি। দেখো 1 নম্বর হচ্ছে দেখো পার্সোনাল ইমোশনাল রেসপন্সকে কি বলে, জলদি ঝটপট কমেন্ট সেকশনে জানাও। পার্সোনাল ইমোশনাল রেসপন্স একে কি বলে। তারপরে 2 নম্বরে হচ্ছে সাবজেক্টিভ রেসপন্সকে কি বলে, আর একটা 3 নম্বর হচ্ছে অবজেক্টিভ রেসপন্স কোনটাকে কি বলে একটু বলো, অবজেক্টিভ রেসপন্স, ঠিক আছে। যদি পার্সোনাল ইমোশনাল রেসপন্স হয় সেটাকে আমরা কি বলবো, গ্রিফ। কোনো একটা পার্সোনাল ইমোশনাল রেসপন্স ডিউ টু লস অফ লাভড ওয়ান বা লস অফ এনিথিং, তখন সেটাকে আমরা কি বলবো, গ্রিফ। কিন্তু সাবজেক্টিভ রেসপন্সকে কি বলবো, সাবজেক্টিভ রেসপন্স হচ্ছে আমাদের বেরেভমেন্ট, ঠিক আছে, ঠিক আছে। অবজেক্টিভ রেসপন্স কোনটা আমাদের না মর্নিং, ঠিক আছে। মানে কোন একটা পার্সোনাল ইমোশনাল রেসপন্সটাকে আমরা কি বলবো, গ্রিফ। আর গ্রিফের যদি ফিজিক্যাল এক্সপ্রেশন বা আউটার এক্সপ্রেশন হয় তখন সেটাকে আমরা বলবো মর্নিং। এখানে তোমাদের কি দিয়েছে, সাবজেক্টিভ রেসপন্সের অ্যান্সার কি বললাম, বেরেভমেন্ট। কমপ্লায়েন্স, গ্রিফ, মর্নিং কোনটাই নয়, বুঝতে পারছো, বেরেভমেন্ট। ওকে, come to the next question. The fever in which the temperature remains above the normal throughout the day but fluctuate more than 2 degree Fahrenheit, that is known as the, মানে তোমাদের বলেছে একটা ফিভার যেটা কন্টিনিউয়াস প্রেজেন্ট আছে কিন্তু কত রেঞ্জে থাকে, ফ্ল্যাকচুয়েট করে মোর দেন 2 ডিগ্রি ইজ নোন এজ। এখানে আমি 3 টাইপস অফ ফিভার তোমাদেরকে বলছি, দেখো কন্টিনিউয়াস ফিভার, রেমিটেন্ট ফিভার, আর একটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফিভার। কন্টিনিউয়াস, রেমিটেন্ট, আর একটা কি ইন্টারমিটেন্ট। ওকে, কন্টিনিউয়াস ফিভার কি, কন্টিনিউয়াস ফিভার মানে যেখানে তোমার ফিভারটা নর্মালের থেকে হাই থাকে কিন্তু ফ্ল্যাকচুয়েশনটা লেস দেন 2 ডিগ্রি। মনে রাখবে কন্টিনিউয়াসে কি হয়, ফ্ল্যাকচুয়েশনটা লেস দেন 2 ডিগ্রি। দেখো এখানে কন্টিনিউয়াসলি ফ্ল্যাকচুয়েশনটা কবে হবে, লেস দেন 2 ডিগ্রি, কিন্তু নেভার রিচ দ্য নর্মাল টেম্পারেচারে কোনোদিনও পৌঁছাচ্ছে না, যেটা হচ্ছে তোমাদের দেখো এই কার্ভটাতে আছে এরকম করে, এই যে এরকম, মানে লেস দেন 2 ডিগ্রি থেকে কম ফ্ল্যাকচুয়েশন করে। দেখো তারপরে দেখো রেমিটেন্টেও কি হয়, নেভার রিচ ইন দ্য নর্মাল টেম্পারেচার বাট 2 ডিগ্রির বেশি ফ্ল্যাকচুয়েট করে, মানে ধরো এরকম ভাবে ফ্ল্যাকচুয়েট করে কিন্তু নেভার রিচ ইন দ্য নর্মাল টেম্পারেচার। ওকে, তোমরা এগুলো মুছে দিই তাহলে বুঝতে পারবে পরে। নেভার রিচ ইন দ্য নর্মাল টেম্পারেচার, ঠিক আছে। কিন্তু ইন্টারমিটেন্ট ফিভারের ক্ষেত্রে কি হয়, প্রথমে ফিভারটা বাড়লো, তারপরে আবার নর্মাল টেম্পারেচার এলো, তারপরে আবার মানে উইদিন 24 আওয়ার্স একবার হলেও নর্মাল টেম্পারেচারে আসে। ওকে, তাহলে 3 টাইপসের ফিভার কি কি বললাম, কন্টিনিউয়াস ফিভার, রেমিটেন্ট ফিভার, আর একটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফিভার, যেগুলোর মধ্যে সব থেকে বেশি কনফিউশন হয়। প্রথমে কন্টিনিউয়াস ফিভারে আসি। কন্টিনিউয়াস ফিভারে কি হয় না, নর্মাল যে টেম্পারেচার থাকে তার থেকে বেশি থাকে কিন্তু লেস দেন 2 ডিগ্রি ফ্ল্যাকচুয়েট করে। তারপরে কোথায় আসছি আমরা, রেমিটেন্ট ফিভারে কি হয় না, নর্মাল যে রেঞ্জ থাকে তার থেকে বেশি থাকে কিন্তু 2 ডিগ্রির বেশি ফ্ল্যাকচুয়েট করে, মানে ধরো কারো টেম্পারেচার ধরো 101 কিন্তু তার 2 ডিগ্রির বেশি ফ্ল্যাকচুয়েট করছে কিন্তু নেভার রিচ ইন দ্য নর্মাল পজিশন। ওকে, কোথায় আসছি, ইন্টারমিটেন্টে হচ্ছে একবার হলেও নর্মাল পজিশনে আসে ফিভারটা, ঠিক আছে। দেখো কন্টিনিউয়াস ফিভার কোথায় যাচ্ছে, কোথায় দেখা যায়, ভাইরাল অ্যান্ড ব্যাকটেরিয়াল ইনফেকশন। রেমিটেন্ট ফিভারও ভাইরাল ইনফেকশন, অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস দেখা যায়। ইন্টারমিটেন্ট ফিভার কোথায় দেখা যায়, পায়োজেনিক ফোকাল ইনফেকশন, টিউবারকুলোসিস, এটা হচ্ছে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থারাইটিস। ওকে,
আরেকটা কি দেখা যায় দেখো, লাইসিস। লাইসিস কি? লাইসিস মানে হচ্ছে সাডেন ড্রপস অফ দ্য টেম্পারেচার হচ্ছে লাইসিস, ঠিক আছে। ক্রাইসিস আর লাইসিস দুটো ছিল। দেখো একটা হচ্ছে ক্রাইসিস, ক্রাইসিস মানে হচ্ছে ধীরে ধীরে কমছে টেম্পারেচার, আর লাইসিস মানে হচ্ছে সাডেন ড্রপ অফ দ্য টেম্পারেচার হচ্ছে লাইসিস। তাহলে এখানে কোশ্চেনে কি দিয়েছে, এখানে অ্যাবাভ দ্য নর্মাল টেম্পারেচার অ্যান্ড ফ্ল্যাকচুয়েট মোর দেন 2 ডিগ্রি, মানে মোর দেন 2 ডিগ্রি ফ্ল্যাকচুয়েট করে, ঠিক আছে, তখন সেখানে আমরা কি বলবো না রেমিটেন্ট ফিভার। কারণ কন্টিনিউয়াস যদি থাকতো, এখানে তো কন্টিনিউয়াস অপশনেই নেই, কন্টিনিউয়াস যদি থাকতো তখন লেস দেন 2 ডিগ্রি ফ্ল্যাকচুয়েট করলে সেটা কন্টিনিউয়াস। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। দ্য টাইপ অফ দ্য ইনকন্টিনেন্স ইন হুইচ দেয়ার ইজ এ কনস্ট্যান্ট ড্রিবলিং অফ দ্য ইউরিন অ্যান্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইউরিনেটিং frequently and in the small amount of the urine, মানে একটা ইনকন্টিনেন্স হচ্ছে যেখানে কি হয় না কন্টিনিউয়াস ড্রিবলিং হয় ইউরিনের, আর অ্যাসোসিয়েটেড অফ দ্য ইউরিনারি ফ্রিকোয়েন্টলি অ্যান্ড স্মল অ্যামাউন্ট অফ দ্য ইউরিন, ঠিক আছে। তাকে আমরা কি বলবো, ওভারফ্লো ইনকন্টিনেন্স, স্ট্রেস ইনকন্টিনেন্স, ফাংশনাল ইনকন্টিনেন্স নাকি আর্জ ইনকন্টিনেন্স। দেখো তাহলে কি আমাদের ইনকন্টিনেন্স গুলো একটু দেখে নাও। স্ট্রেস ইনকন্টিনেন্সে কি হয়, ইনভলেন্টারি লিকেজ অন এফোর্ট অর এক্সারশন অর স্নিজিং অর ক্রাফিং, মানে কোনো একটা স্ট্রেস, মানে কোনো তুমি হাঁচছো কাশছো বা কোনো একটা প্রেসার পড়ছে তার জন্য তোমার যে ইনকন্টিনেন্সটা দেখা যায় তাকে আমরা বলছি স্ট্রেস ইনকন্টিনেন্স। তারপরে আসছি আর্জ ইনকন্টিনেন্স, ইনভলেন্টারি লিকেজ অ্যাকম্পানিড বাই অর ইমিডিয়েটলি প্রিসিডেড বাই আর্জেন্সি, মানে হচ্ছে আর্জেন্সির জন্য যে ইনকন্টিনেন্সটা হয় তাকে আমরা বলছি ইনভলেন্টারি লিকেজটাকে আর্জ ইনকন্টিনেন্স। মিক্স মানে কি, মিক্স মানে স্ট্রেস প্লাস আর্জ মিক্স করলে যেটা হয় সেটাই আমাদের মিক্স, ঠিক আছে। দেখো ইনভলেন্টারি লিকেজ অফ অ্যাসোসিয়েটেড উইথ দ্য আর্জেন্সি অ্যান্ড অলসো উইথ দ্য এক্সারশন এফোর্ট স্নিজিং অ্যান্ড কাফিং, মানে আমাদের যেটা মিক্স টাইপ সেখানে স্ট্রেস ইনকন্টিনেন্স প্লাস আর্জ ইনকন্টিনেন্স দুটো মিশে গেল, সেটাতে আমরা কি হলো মিক্স। দেখো ফাংশনাল ইনকন্টিনেন্স কি, আনটাইমলি ইউরিনেশন বিকজ অফ ফিজিক্যাল ডিসেবিলিটি, এক্সটার্নাল অবস্টিকলস অ্যান্ড প্রবলেমস ইন থিঙ্কিং অ্যান্ড কমিউনিকেটিং দ্যাট প্রিভেন্ট এ পার্সন ফ্রম রিচিং দ্য টয়লেট। ওকে, মানে কিছু ফাংশনাল ডিসেবিলিটি থাকে তার জন্য কি হয় না আমাদের ফাংশনাল ইনকন্টিনেন্স থাকে। ওভারফ্লো ইনকন্টিনেন্স মানে আনএক্সপেক্টেড লিকেজ অফ দ্য স্মল অ্যামাউন্ট অফ দ্য ইউরিন বিকজ অফ অ্যান ওভারফিল ব্লাডার। ট্রান্সিয়েন্ট মানে লিকেজ দ্যাট অকার্স টেম্পোরালি বিকজ অফ দ্য কন্ডিশনস অর দ্য সিচুয়েশন দ্যাট উইল পাস। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি আছে, অ্যাকর্ডিং দেখো বলেছে দ্য টাইপ অফ ইনকন্টিনেন্স ইন হুইচ দেয়ার ইজ এ কনস্ট্যান্ট ড্রিবলিং দেখা যাচ্ছে অফ ইউরিন অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইউরিনারি ফ্রিকোয়েন্টলি অ্যান্ড স্মল অ্যামাউন্ট অফ ইউরিন। স্ট্রেস ইনকন্টিনেন্স মানে কি বললাম, যে কোনো একটা হাঁচি বা কাশির জন্য, স্নিজিং কাফিং এর জন্য যেটা হয় স্ট্রেস ইনকন্টিনেন্স। আর্জ ইনকন্টিনেন্স মানে হচ্ছে ইনভলেন্টারি পাসেজ অফ ইউরিন ডিউ টু দ্য আর্জ। ফাংশনাল ইনকন্টিনেন্স মানে হচ্ছে ফিজিক্যাল ডিসেবিলিটি থাকে, পার্সন যেতে পারে না, ইনভলেন্টারি পাস হয়ে যায়, তাকে আমরা কি বলছি ফাংশনাল ইনকন্টিনেন্স। ওভারফ্লো ইনকন্টিনেন্স মানে হচ্ছে ড্রিবলিং অফ দ্য ইউরিন অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইউরিনারি ফ্রিকোয়েন্টলি। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। ইনহিবিন ইজ সিক্রেটেড বাই, ইনহিবিন কোথা থেকে সিক্রেট হয়, সার্টোলি সেল, লেডিং সেল, কর্পাস লিউটিয়াম অ্যান্ড সারফেস এপিথেলিয়াম। ইনহিবিন যেটা সিক্রেট হয় মেনলি তোমাদের ইনহিবিন যে মেলদের ক্ষেত্রে কোথায় সিক্রেট হয় সেটা জানতে চাইছে। মেনলি হচ্ছে মেলদের ক্ষেত্রে সিক্রেট হয়, আর একটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে। মেলদের ক্ষেত্রে কোথা থেকে সিক্রেট হয়, সার্টোলি সেল থেকে, আর ফিমেলদের ক্ষেত্রে গ্র্যানিউলোসা সেল থেকে, গ্র্যানিউলোসা, ঠিক আছে। অনেক সময় যখন মেনস্ট্রুয়েশন সাইকেল পড়বে তখন দেবে কর্পাস লিউটিয়াম থেকেও ইনহিবিন সিক্রেট হয়, কিন্তু এখানে তোমাদের যদি ইনহিবিন সিক্রেটের কোথা থেকে হয় জানতে চাই তখন মেলদের ক্ষেত্রে সার্টোলি সেল থেকে আর ফিমেলদের ক্ষেত্রে গ্র্যানিউলোসা সেল থেকে। তো অ্যান্সার হবে তোমাদের সার্টোলি সেল। ওকে, লেডিং সেলস থেকে তো টেস্টোস্টেরন রিলিজ হয় জানো। তারপরে নার্সেস মেন প্রায়োরিটি অ্যাসেসমেন্ট হোয়াইল কেয়ারিং অফ এ ক্লায়েন্ট হ্যাভিং দ্য স্পন্টেনিয়াস অ্যাবর্শন। স্পন্টেনিয়াস অ্যাবর্শন মানে হচ্ছে যে অ্যাবর্শনটা হয় যেটা কি স্পন্টেনিয়াস হয়, মানে spontaneously loss of the fetus, তাকে আমরা বলছি spontaneous abortion before the 20 weeks of the pregnancy। spontaneously যদি কনসেপ্টাস বা ফিটাসের লস হয়, ফিটাস কনসেপ্টাসই বলা উচিত, কনসেপ্টাসের লস হয় যখন কি দ্যাট ইজ নট ক্যাপেবল ফর দ্য ইন্ডিপেন্ডেন্ট সার্ভাইভাল, যখন সেটা যে এনভায়রনমেন্ট আছে বাইরে সেটার সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট সার্ভাইভাল করতে পারে না, তখন সেটাকে আমরা বলছি স্পন্টেনিয়াস অ্যাবর্শন। স্পন্টেনিয়াস অ্যাবর্শনে বলেছে নার্সেস কোনটা অ্যাসেস করবে, ঠিক আছে, হেমারেজ, হাইপারটেনশন, ডিহাইড্রেশন এন্ড সাবইউরিনারি। আমাদের যদি অ্যাবর্শন হয় তখন অ্যাবর্শনের মোস্ট কমন সাইন হচ্ছে হেমারেজ, তাহলে আমাদের কি অ্যাসেস করতে হবে, হেমারেজ অ্যাসেস করতে হবে যাতে মাদার শকে না চলে যায়, ঠিক আছে, তার জন্য আমাদের কি হেমারেজ অ্যাসেস করতে হবে, প্রপার মেজার্স নিতে হবে। অলিগোহাইড্রোমনিয়াস ইজ রিলেটেড হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশন, রেনাল অ্যাজেনেসিস, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, অ্যানেনসেফালিয়া এন্ড ডাউন সিনড্রোম। তোমরা সবাই জানো পলিহাইড্রোমনিয়াস, এটা অ্যান্সার তোমরাই দিতে পারবে, কোন অ্যান্সারটা হবে জলদি তোমরা কমেন্ট সেকশনে জানাও। পলিহাইড্রোমনিয়াস আর একটা কি অলিগোহাইড্রোমনিয়াস,
পলিহাইড্রামনিয়াস। পলিহাইড্রামনিয়াস মানে যখন অ্যামনিওটিক ফ্লুইড কত হয়ে যাচ্ছে 2000 ml এর উপরে হয়ে গেলে তখন সেটাকে আমরা বলছি পলিহাইড্রামনিয়াস। এখানে অ্যামনিওটিক ফ্লুইড কত থাকছে লেস দেন 200 ml এর নিচে হলে সেটা আমরা বলবো অলিগোহাইড্রামনিয়াস। এখানে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স কত হচ্ছে 25 এর উপরে, সিঙ্গেল ভার্টিক্যাল পকেট কত হচ্ছে 8 এর উপরে, ঠিক আছে। এখানে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স কত হচ্ছে লেস দেন 5 আর সিঙ্গেল ভার্টিক্যাল পকেট কত হচ্ছে লেস দেন 2, ঠিক আছে। এই ক্রাইটেরিয়াগুলো দেখা যায় পলিহাইড্রামনিয়াস আর অলিগোহাইড্রামনিয়াস। কি কি অ্যাসোসিয়েটেড কন্ডিশনস থাকে দেখো, পলিহাইড্রামনিয়াসের ক্ষেত্রে ম্যাটারনাল ডায়াবেটিস মেলাইটাস থাকতে পারে, জেস্টেশনাল মাল্টিপল জেস্টেশন হতে পারে, আইসোইমিউনাইজেশন হতে পারে, পালমোনারি অ্যাবনর্মালিটিস থাকে, ফিটাল অ্যানোমালিস থাকে, ডিওডেনাল অ্যাট্রেসিয়া, ট্র্যাকিওইসোফেজিয়াল ফিস্চুলা, অ্যানেনসেফালি, 20-20 ট্রান্সমিশন। এই সব কিছু কোথায় দেখা যায় আমাদের পলিহাইড্রামনিয়াস। অলিগোহাইড্রামনিয়াসের ক্ষেত্রে কি কি দেখা যায় ফিটাল ইউরিনারি ট্র্যাকের প্রবলেম, এখানে মেনলি ফিটালের যে ক্রোমোজোমাল প্রবলেম, অ্যানেনসেফালি, স্পাইনা বাইফিডা, ঠিক আছে, প্লাসেন্টাল প্রবলেম, ম্যাটারনাল ডায়াবেটিস মেলাইটাস, এই প্রবলেমগুলো দেখা যায়। কিন্তু যখন অলিগোহাইড্রামনিয়াসের কেসে আসবো তখন মেনলি ফিটালের যে ইউরিনারি ট্র্যাকের প্রবলেম হয়, রেনাল অ্যাজেনেসিস দেখা যায়, জিইউ মানে হচ্ছে জেনিটোইউরিনারি অবস্ট্রাকশন থাকে, ইউরোটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি থাকে, একটা হচ্ছে রাপচার অফ মেমব্রেন। এইসব কিছু কোথায় দেখা যায় আমাদের মেনলি অলিগোহাইড্রামনিয়াসের সাথে এই কন্ডিশনসগুলো অ্যাসোসিয়েটেড। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেনস অ্যান্সার কি হবে, অলিগোহাইড্রামনিয়াস ইজ রিলেটেড হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশন, রেনাল অ্যাজেনেসিস, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, অ্যানেনসেফালি এন্ড ডাউন সিনড্রোম। দেখো এই অ্যানেনসেফালি, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া এই সব কিছু কি না আমাদের পলিহাইড্রামনিয়াসের সাথে রিলেটেড। অ্যান্সার কোনটা হবে তোমরা বলো, পলিহাইড্রামনিয়াস। তাহলে অ্যান্সার কি হচ্ছে আমাদের অপশন এ। Come to the next question. Uterine inertia is disorder of the uterine contraction, inward movement of the uterus and absent of the uterus। দেখবে আমি তোমাদের আজকে যখন প্রথমে ইউট্রাইন ইনার্সিয়া ওয়ার্ডটা ইউজ করেছিলাম, মানে ইউট্রাইন ইনভার্সন, মানে এটা আমি ইনার্সিয়া মানে হচ্ছে ইউট্রাসের যে কন্ট্রাকশনটা হয়, ইউট্রাইন ইনভার্সন আর ইউট্রাইন ইনার্সিয়া দুটো আলাদা জিনিস, ঠিক আছে। ইউট্রাইন ইনার্সিয়া মানে হচ্ছে ইউট্রাইন যে কন্ট্রাকশনটা হয় সেটা প্রপার স্ট্রেংথে হতে পারে না, প্রপার ডিউরেশনে হয় না, মানে ইমপ্রপার ইউট্রাইন কন্ট্রাকশনকে আমরা কি বলছি ইউট্রাইন ইনার্সিয়া। তাহলে ডিসঅর্ডারস অফ দ্য ইউট্রাস, ডিসঅর্ডার অফ দ্য ইউট্রাইন কন্ট্রাকশন, ইনওয়ার্ড মুভমেন্ট অফ দ্য ইউট্রাস নাকি অ্যাবসেন্স অফ ইউট্রাস। দেখো মেনলি আমাদের যদি ইউট্রাইন কন্ট্রাকশনটা প্রপার তারিকা সে হতে না পারে তখন সেটাকে আমরা কি বলবো না ডিসঅর্ডার ইউট্রাইন কন্ট্রাকশন। মানে ধরো একটা কন্ট্রাকশন তোমার অ্যাক্টিভ ফেজ বা ল্যাটেন্ট ফেজে যখন যেরকম আসা উচিত সেই টাইমে আসছে না, কি কম টাইমে আসছে বা ডিউরেশন কম হচ্ছে বা ধরো তোমার ফ্রিকোয়েন্সি কম হচ্ছে, মানে প্রপার স্ট্রেংথ যেটা সেটা থাকছে না, সেটাকে আমরা কি বলছি না ইউট্রাইন ইনার্সিয়া। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। অ্যান্সার দিয়ে দিয়েছি এটা। Which of the following vitamin is the most sensitive to the effect of the heat? দেখো কোশ্চেনে কি দিয়েছে, which is the following vitamin is the most sensitive to the effect of the heat। এটা জানতে গেলে তোমাদেরকে প্রথমে ফ্যাট সলিউবল এন্ড ওয়াটার সলিউবল ভিটামিন কি সেটা জানতে হবে। ফ্যাট সলিউবল এন্ড ওয়াটার সলিউবল মেনলি আমাদের যে ভিটামিন এ ডি ই কে, ফ্যাট সলিউবল ভিটামিন কি কি জলদি বলতে থাকো আমার সাথে। ভিটামিন এ ডি ই কে, ভিটামিন ই এ ডি ই কে আমাদের মেনলি ফ্যাট সলিউবল ভিটামিন, এন্ড ওয়াটার সলিউবল ভিটামিন কি ভিটামিন সি আর ভিটামিন বি গ্রুপটা হচ্ছে আমাদের ওয়াটার সলিউবল ভিটামিন। তাহলে কি আমাদের মেনলি যে মানে ওয়াটার সলিউবল ভিটামিনস গুলো থাকে সেগুলো কি হয় না আমাদের হিটের দ্বারা মোস্ট সেন্সিটিভ হয়, বা কোনো একটা রান্না করতে গেলে মেনলি ডিস্ট্রয় হয়ে যায়, সেক্ষেত্রে কি হয় কুকিং এর সময় ডিস্ট্রয় হয়ে যায়, ফুড পয়জনিং এর সময় দেখা যায়। তো সেগুলো কি ভিটামিন এ ডি কে, দেখো তিনটেই আমাদের ফ্যাট সলিউবল ভিটামিন। তাহলে এর অ্যান্সার কি হবে আমাদের অপশন সি। তার জন্য আমি তোমাদেরকে বললাম যে প্রথমে ফ্যাট সলিউবল আর ওয়াটার সলিউবল ভিটামিন কোনগুলো সেগুলো জানতে হবে। ওয়াটার সলিউবল ভিটামিনস গুলো কি হয় মোস্ট সেন্সিটিভ টু দ্য এফেক্ট অফ হিট। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। 40 years old lady has increased the frequency of the urine in the night. What does this indicate? Patient is diabetic, patient has the prostatitis, patient has the problem in the liver or none. দেখো একটা বলেছে 40 ইয়ারের পেশেন্ট যার কি হচ্ছে না নাইটে ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন, ডায়াবেটিস মেলাইটাসের মোস্ট কমন আর্লিয়েস্ট সাইন কি পলিউরিয়া বা নকচুরিয়া, যাকে বলছে পলিউরিয়া বা নকচুরিয়া, ঠিক আছে। পলিউরিয়াতে কি হয় না এক্সেসিভ ইউরিনেশন দেখা যায়, নকচুরিয়া মানে হচ্ছে নাইট টাইম ইউরিনেশন দেখা যায়। মেনলি দেখবে 3P মানে 3P ডিজিজ কাকে বলছি আমরা ডায়াবেটিসকে, কেন না 3P সাইন দেখা যায়, আমাদের 3P সাইন দেখা যায় ইন দা ডায়াবেটিস, কি না পলিউরিয়া, পলিফেজিয়া, পলিডিপসিয়া আর একটা হচ্ছে পলিফেজিয়া,
পেজিয়া। 3P সাইন আমাদের কোথায় দেখা যায়? ডায়াবেটিসে। তাহলে পেশেন্টের বলেছে ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন বাড়ছে, তাহলে হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? পেশেন্ট ইজ ডায়াবেটিক। পেশেন্ট ইজ ডায়াবেটিক, একেবারে কারেক্ট আনসার। পেশেন্ট ইজ দ্য প্রস্টাইটিস প্রবলেম, কারণ ডায়াবেটিসের মোস্ট কমন আর্লিয়েস্ট সিমটমস কি? পলিউরিয়া বা নকচুরিয়া। দেন কি আসছে? অ্যাকর্ডিং টু দ্য হু সার্জিক্যাল সাইট ইনফেকশন কনসিডার আফটার হাউ মেনি ডেজ অফ দ্য সার্জারি। নোজোকমিয়াল ইনফেকশন মানে কি? নোজোকমিয়াল ইনফেকশন মানে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। ইনফেকশনগুলো কখন হয়? আফটার দ্য অ্যাডমিশন অফ দ্য হসপিটাল 48 থেকে 72 আওয়ার্স আফটার দ্য অ্যাডমিশন অফ দ্য হসপিটাল, মানে 48 আওয়ার্স পেরোতে হবে। তারপরে যে ইনফেকশনগুলো হসপিটালে বিভিন্ন প্রসিডিওর হসপিটালে এনভায়রনমেন্ট থেকে হয়, তখন সেটাকে আমরা কি বলবো? নোজোকমিয়াল ইনফেকশন। ওকে, বলেছে অ্যাকর্ডিং টু দ্য হু সার্জিক্যাল সাইট ইনফেকশন কনসিডার হাউ মেনি ডেজ অফ দ্য সার্জারি? উইদিন 28 ডেজ, উইদিন 14 ডেজ, উইদিন 45 ডেজ অ্যান্ড উইদিন। যখন সার্জারি সাইট ইনফেকশন সার্জারি সাইট ইনফেকশন হয় তখন হচ্ছে উইদিন 30 ডেজের মধ্যে যে ইনফেকশনগুলো হয় আফটার দ্য সার্জারি, বা আফটার দ্য সার্জারি আফটার দ্য সার্জারি 30 ডেজের পর যে ইনফেকশনসগুলো হয় তারপরে তখন আমরা বলবো সার্জিক্যাল সাইট ইনফেকশন। কিন্তু যদি নোজোকমিয়াল ইনফেকশন বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের ইয়েটা ছিল তখন হচ্ছে আফটার 48 আওয়ার্স অফ হসপিটাল অ্যাডমিশন। আফটার 48 আওয়ার্স অফ হসপিটাল অ্যাডমিশন। ওকে, তাহলে দেখো এখানে তোমার কাছাকাছি অপশন কোনটা আছে? উইদিন 28 ডেজ। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি আছে? টাইপ অফ দ্য লোকিয়া এক্সেপ্ট। টাইপ অফ দ্য লোকিয়া বলতে তোমাদের আরএসএ মেথড মনে রাখতে বলেছিলাম, লোকিয়া রুব্রা, লোকিয়া সেরোসা, আর একটা হচ্ছে লোকিয়া অ্যালবা। লোকিয়া রুব্রা কতদিন থাকে? 1 থেকে 4 ডেজ, রেড ইন কালার হয়। আর কি কি প্রেজেন্ট থাকে লোকিয়া রুব্রাতে? মেনলি থ্রেডস অফ ফিটাল মেমব্রেন্স প্রেজেন্ট থাকে, ডেসিডুয়া প্রেজেন্ট থাকে, ল্যানুগা থাকে, আর কি থাকে? ভার্নিক্স ক্যাসিওসা থাকে। লোকিয়া সেরোসা কি 5 থেকে 9 ডেজ হয়। কি কালারের হয়? আমাদের পিঙ্কিশ কালারের হয়। পিঙ্কিশ কালারের হলো লোকিয়া সেরোসা। কি কি প্রেজেন্ট থাকে? মেনলি ডাব্লিউবিসি বেশি থাকে, মিউকাস অফ সার্ভিক্স প্রেজেন্ট থাকে, ঠিক আছে। অ্যালবাটা কি? অ্যালবা হচ্ছে 10 থেকে 15 ডেজ পর্যন্ত থাকে, ডাব্লিউবিসি থাকে, সার্ভিক্স মিউকাস অফ সার্ভিক্স থাকে, ডেসিডুয়া থাকে, ঠিক আছে। এটা মেনলি কি হয় না আমাদের পেল হোয়াইটিশ কালার হয়, পেল হোয়াইটিশ কালার। তাহলে দেখো তোমাদের কোশ্চেনে চাইছে টাইপস অফ লোকিয়া এক্সেপ্ট রুব্রা, অ্যালবা, সেরোসা, আর একটা হচ্ছে সিরাম। সিরাম তো টাইপস নয়, এই তিনটে হচ্ছে টাইপস। তাহলে অ্যান্সার কি হলো আমাদের? সিরাম। ওকে, come to the next question. ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া ডেভেলপড। কখন ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া ডেভেলপ করে? ভেন্টিলেটর ভ্যাপ, ভিএপি, ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া বা ভ্যাপ, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। কখন ডেভেলপ করে? আফটার দ্য অ্যাডমিশন অফ 48 আওয়ার্স। 48 আওয়ার্স অ্যাডমিশনের পর। দেখো অপশনে কোথায় আছে? আফটার দ্য 24 আওয়ার্স, আফটার দ্য 12 আওয়ার্স, আফটার দ্য 48 থেকে 72 আওয়ার্স। অবশ্যই কি হবে? অপশন সি। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। A patient is coming in the ICU from the nephrology department. On duty nurse noticed that there is a bleeding from the sheath side from the right hand. Priority nursing action বলেছে একটা পেশেন্ট এসছে নেফ্রোলজি ডিপার্টমেন্টটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট কি না ব্লিডিং হচ্ছে কোথা থেকে? দেয়ার ইজ এ ব্লিডিং sheath from the right hand. Priority nursing action immediately apply the pressure with the sterile gauze. Inform the doctor. Call to the dialysis room to the dialysis nurses for the help. Immediate check the blood pressure. যখন কোনো একটা পেশেন্টের কোনো ব্লিডিং হবে তখন সেই ব্লিডিংটাকে আগে স্টপ করার চেষ্টা করতে হবে। সেটা তুমি প্রেসার দিয়েও করো, গজ দিয়েই প্রেসার দাও, মেনলি তোমাকে প্রেসার দিয়ে ওই যে ব্লাড ভেসেলসগুলো রাপচার্ড হয়েছে সেই রাপচার ব্লাড ভেসেলসগুলো থেকে ব্লিডিংটাকে আগে স্টপ করতে হবে, দেন তুমি অ্যানাদার প্রিভেনশন করবে, ঠিক আছে। তাহলে কি হবে? ইমিডিয়েটলি অ্যাপ্লাই দ্য প্রেসার উইথ দ্য স্টেরাইল গজ। বাকিগুলো প্রায়োরিটি নয়, প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন। ওকে, যেদিন তুমি প্রায়োরিটি বুঝতে শিখে যাবে যে হোয়াট আর দ্য প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন, তখন দেখবে নার্সিং এর একটা এক্সামও আটকাচ্ছে না, কারণ অ্যাপ্লাইড বেস কোশ্চেন তো থাকবেই। যেটা তোমরা বিএসসিতেও দেখেছো যে অ্যাপ্লাইড বেস কোশ্চেন ছিল। তো একটু নিজের মাথাটা খাটানোর চেষ্টা করবে। তোমরা এই যে বলছো টেনশন করে আর কিছু পড়ছি না, যদি টেনশন করে না পড়ো তাহলে কিন্তু তোমার মাথা মানে হ্যাঁ, পরীক্ষার আগের রাতে আমি ওজন্যই পড়তে বারণ করি। দেখবে পরীক্ষার আগের রাতে যেটা তুমি পড়বে সেটাই সবসময় তোমার মাথায় থাকবে। ধরো পরীক্ষা হলে দিতে গেছো, কেউ একজন বলছে বাবা এই কোশ্চেনটা মনে আছে তোর, সেই কোশ্চেনটাই তোমার পরীক্ষা হলে বসে ঘুরবে, এক্সাম সেন্টারে কম্পিউটারের দিকে তাকিয়ে সেই কোশ্চেনটাই ঘুরবে। কি দরকার ওরকম ভাবে মনে করার? ওই কোশ্চেনটা এলোই না, তাই না? ওই কোশ্চেনটা ধরো তোমার এলোই না, তো তোমার ওরকম ভাবে মনে করার কি দরকার? আর যদি এসেও গেছে ওই কোশ্চেনটা চক্করে তুমি আর 5টা কোশ্চেন মনে করতে পারবে, ঠিক করে ভাবতে পারবে না, বুঝতে পারছো? তার জন্য আমি বলি পরীক্ষা হলে বা পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই মানে মাথা ঠান্ডা রাখবে, আর কিছু বেশি কিছু ঢোকানোর চেষ্টা করবে না। আমি বারবারই বলি যে এক্সামের আগের রাতে তুমি পড়ে কোনোদিনও পরীক্ষায় মানে কভার করতে পারবে না, না তো ওরকম ভাবে এক্সামের আগের রাতে পড়াটা উচিত না। কাম টু দ্য নেক্সট কোশ্চেন।
অ্যান্সার বলে দিয়েছি, হ্যাঁ। কমপ্লিকেশনস অফ দ্য হাই ফ্লো অক্সিজেন ইন দ্য প্রিটার্ম বেবিস, প্রিটার্ম বেবিসদের কমপ্লিকেশন জানতে চেয়েছে, অ্যাসিডোসিস, রেট্রোরেন্টাল ফাইব্রোপ্লাসিয়া, রেটিনাল ডিটাচমেন্ট অ্যান্ড দ্য ব্লাইন্ডনেস। যদি হাই ফ্লো অফ অক্সিজেন যদি প্রিটার্ম বেবিসদের দেয়, প্রিটার্ম বেবিস কাদের বলবো, যাদের 37 উইক্সের আগে বার্থ হয়ে গেছে তারা হচ্ছে প্রিটার্ম বেবিস। সেক্ষেত্রে কি দেখা যায়, রেট্রোরেন্টাল ফাইব্রোপ্লাসিয়া মানে হচ্ছে, বলছি দাঁড়াও, হোয়াট ইজ দ্য রেট্রোরেন্টাল ফাইব্রোপ্লাসিয়া, কমেন্ট সেকশনে জানো, হোয়াট ইজ দ্য রেট্রোরেন্টাল ফাইব্রোপ্লাসিয়া। রেট্রোরেন্টাল ফাইব্রোপ্লাসিয়া কখন হয়, যখন হচ্ছে হাই ফ্লো অফ অক্সিজেন দেওয়া হয় তখন রেট্রোরেন্টাল ফাইব্রোপ্লাসিয়া দেখা যায়। ফাইব্রাস টিস্যু ফর্মেশন হয় কোথায় না আমাদের অ্যারাউন্ড দ্য লেন্সের চারিদিকে ফাইব্রাস যে অ্যাবনর্মাল টিস্যু ফর্মেশন হয় তখন সেটাকে আমরা বলছি রেট্রোরেন্টাল ফাইব্রোপ্লাসিয়া। ইট ইজ দ্য মোস্ট কমন সাইড ইফেক্ট বা কমপ্লিকেশনস অফ দ্য হাই ফ্লো অক্সিজেন। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। হুইচ অ্যান্টিহাইপারটেনসিভ মেডিকেশনস ইজ কন্ট্রাইন্ডিকেটিভ ডিউরিং দ্য প্রেগনেন্সি, আই থিঙ্ক হতো, কারণ কোনো তো কোশ্চেনটা কমপ্লিট নেই। কন্ট্রাইন্ডিকেটিভ ডিউরিং প্রেগনেন্সি লিখে দাও, ডিউরিং প্রেগনেন্সি। ওকে, নার্কিডিপিন, দেন আছে লো সার্টেন, এনালাপ্রিল, আর একটা হচ্ছে অ্যাটেনাল। নার্কিডিপিন হচ্ছে আমাদের মেনলি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। নার্কিডিপিন মানে হচ্ছে অ্যামলোডিপিন, নিফেডিপিন, এই সমস্ত গ্রুপগুলোতে জানো এগুলো হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এনালাপ্রিল কি এসিই ইনহিবিটর, এসিই ইনহিবিটর, ঠিক আছে। লো সার্টেন কোন গ্রুপের ড্রাগ, আর্বস গ্রুপের ড্রাগ, ঠিক আছে। অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, ওকে, আর্বস গ্রুপের ড্রাগ। অ্যাটেনাল কোন গ্রুপের ড্রাগ, বিটা ব্লকার। এগুলো সবগুলোই হচ্ছে হাইপারটেনসিভ ড্রাগ, কিন্তু এর মধ্যে যে প্রিল গ্রুপের ড্রাগগুলো হয়, এনালাপ্রিল, র্যামিপ্রিল, ক্যাপ্টোপ্রিল, এই সমস্ত ড্রাগগুলো আমাদের প্রেগনেন্সির সময় কন্ট্রাইন্ডিকেটেড থাকে। কেন থাকে না, আমাদের এই সমস্ত ড্রাগগুলো টেরাটোজেনিক ইফেক্ট দেখা যায়, টেরাটোজেনিক এফেক্ট দেখায়, ঠিক আছে। টেরাটোজেনিক এফেক্টের জন্য এই ড্রাগগুলো আমাদের কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং দ্য প্রেগনেন্সি। বুঝতে পেরেছো? তাহলে অপশনস কি হবে, অ্যান্সার কোন অপশনটা হবে, অপশন সি। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। হুইচ মেডিকেশনস গিভেন টু দ্য পেশেন্ট ইন দ্য প্রি অপারেটিভ টু রিডিউস দ্য ইনফেকশন প্রিভেনশনের জন্য প্রি অপারেটিভলি কোন মেডিকেশনসটা দেওয়া হয়? দেখবে তোমাদেরকে যখন ওটি প্রিপেয়ার করতে বলতো, বা অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ স্টাফ যে করছো তাদেরকে যখন ওটি প্রিপেয়ার করতে বলছো তখন ইনফেকশন প্রিভেনশনের জন্য তোমাদের কোনো একটা ওটি যাওয়ার আগে অ্যান্টিবায়োটিক দেওয়া হতো। অ্যান্টিবায়োটিক কতক্ষণ দেওয়া হতো, 1 hour বিফোর দ্য সার্জিক্যাল ওটি। ওকে, কখন দেওয়া হয়, 1 hour বিফোর সার্জিক্যাল ওটি, সার্জিক্যাল অপারেশন বা ওটি। ওকে, তাহলে এখানে কোন গ্রুপের ড্রাগ, অ্যান্টি না হাইপারটেনসিভ, তোমাদের হাইপারটেনশনে দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিটিউসিভ, অ্যান্টিফাঙ্গাল, এই সমস্ত কোনো ড্রাগ দেওয়া হয় তাহলে আমাদের মেনলি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, ঠিক আছে। অ্যান্সার কি, অ্যান্টিবায়োটিক। ওকে, pregnant women have the smooth tongue and ulcer at the mouth edges and a hemoglobin level 5 কি হচ্ছে দেখো, smooth tongue and ulcer at the mouth edges and her hemoglobin level is 5, বাবারে, hemoglobin level 5, which type of anemia occurs, thalassemia minor, thalassemia major, folic acid deficiency, sickle cell anemia। sickle cell anemia তে আমাদের সেলগুলো সিকেল টাইপের হয়ে যায়, কিন্তু যখন ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি দেখা যায় তখন মাউথের যে এজ গুলো থাকে সেখানে কি হয় না, আমাদের আলসার দেখা যায় আর স্মুথ টাং দেখা যাচ্ছে। হিমোগ্লোবিন লেভেল কমে যাচ্ছে কত, 5-এর নিচে, তাহলে এগুলো কোথায় দেখা যাচ্ছে, আমাদের ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে। ওকে, আচ্ছা, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিটা কেটে দিলাম, অ্যান্সার কি হবে তাহলে, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। ওকে, আজকে আমার একটা পার্সোনাল কাজের জন্য আমি কন্টিনিউ করতে পারছি না ক্লাসটা। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে আরো অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস করিয়ে দেবো, যে ম্যারাথন ক্লাসটা আমি নেবো নেক্সট। তোমরা আপাতত ঘরে প্র্যাকটিস করতে থাকো, যত পারবে প্র্যাকটিস করো, রিভিশন করো, প্লাস প্র্যাকটিসটা। আমি তোমাদেরকে যে যে কথাগুলো বললাম, যে আজকের থেকেই তুমি যদি শুরু করো তাহলে যে এক্সাম আসবে সে এক্সামেই তুমি ক্র্যাক করতে পারবে, বুঝতে পারছো? এমন নয় যে ঠিক আছে এখন তো এক্সামে ফেল হয়ে গেলাম বা এই এক্সামে আমার ফেলিওর হয়ে গেল, পরবর্তী এক্সামেও ফেলিওর হবে, একদমই না। তুমি যদি আজকে ফেলিওর হয়ে সেই ফেলিওরটা ধরে বসে থাকো তাহলে জীবনে সাকসেসফুল হতে পারবে না। কিন্তু সাকসেসফুল হতে গেলে তোমাদের এই ফেলিওরটাকেই তোমাদেরকে অস্ত্র বানতে হবে তোমাদের কাছে, যে এই ফেলিওরটাই আমাকে জীবনে এই জিনিস শিখিয়েছে, এই ফেলিওর থেকে আমাকে লাইফে অনেক সাকসেসফুল হতে হবে, যেখান থেকে এই ফেলিওরটা কিছু মনেই হবে না। তো তোমরা পড়তে থাকো। জিএনএমদেরকে বলবো অল দ্য বেস্ট, খুব ভালো করে পড়ো, ভালো করে এক্সাম দেবে ঠান্ডা মাথায় রেখে। এখন যে বিএসসিদের কোশ্চেন টাফ চলে এসছে, মানে আমাদের কোশ্চেনও টাফ চলে আসবে, আমি পড়বোই না, যা হবে পরীক্ষা হলে দেখা যাবে। দেখবে পরীক্ষা হলে গিয়ে তোমার মনে হবে যে কোশ্চেন ইজি চলে এলো, তখন কি করবে, যে একটু পড়লে ভালো হতো। তো এই আফসোসটা পরে করার থেকে এখন করার থেকে, মানে এই আফসোসটা তুমি যখন পরে করবে তার থেকে আগে তুমি পড়ে নাও, ঠিক আছে?
এরকম না ভেবে শুধু পড়তে থাকো। দেখো আমরা তো কোনো একটা কাজ এরকম ভাবে ফেলে রাখতে পারি না যে কঠিন কোশ্চেন আসতে বলে আমরা পড়বো না, কোনোদিনই করবো না, কারণ আমাদেরকে পড়তে হবে, আমাদের কাজ আমাদেরকে করতে হবে। নিজের বেস্টটা দিতে বলি সবসময়, নিজের বেস্টটা দাও, একদিন লাইফে অবশ্যই তোমাকে ওই বেস্টটা আরো বেস্ট টেস্ট হয়ে তোমাকে ফিরিয়ে দেবে, ঠিক আছে? তো তোমরা প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ। আর মানে কমেন্ট সেকশনে আমাকে সবাই জানাবে যে এক্সাম কেমন হলো, যারা বিএসসিদের এক্সাম মানে এক্সাম দিয়ে এলে তাদের এক্সাম কেমন হলো, আর জিএনএমদের মানে আমি বলবো যে তোমরা অবশ্যই নিজের মধ্যে কনফিডেন্স আর নিজের মধ্যে ভরসাটা বজায় রাখো। থ্যাংক ইউ।